লাস্ট দিন পর্যন্ত যতটুকু পড়ছিলাম আমাদের মানবদেহের যে সংবেদী অঙ্গ যেগুলো সেগুলো কিন্তু আমরা লাস্ট দিন পর্যন্ত পড়ছি, তাই না? তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। দেখো আমরা কিন্তু অলরেডি আমাদের বায়ো এক্সট্রা সিরিজের অলরেডি আমাদের কিন্তু আজকে থার্ড ক্লাস। আমরা কিন্তু লাস্ট যে ক্লাস দুটো আমাদের শেষ হয়েছে, আমাদের কিন্তু প্রথম ক্লাস যেটা সেটাতে কিন্তু আমাদের রেচনতন্ত্র যে পার্টটা সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। অ্যান্ড আজকে আমাদের লাস্ট ক্লাসের কথা যদি বলি, সেটাতে কিন্তু আমরা সমন্বয় নিয়ন্ত্রণের আমরা কিন্তু ফার্স্ট পার্ট যেটা নার্ভ পর্যন্ত কিন্তু আমরা সেই পার্টটা পর্যন্ত শেষ করছি। আজকে যে পার্টটা আমাদের শুরু হচ্ছে সেই পার্টটাতে আমরা আজকে কভার করার চেষ্টা করবো আমাদের নার্ভের পর থেকে বাকি যতটুকু আছে ততটুকু। যেমন আমাদের এই পার্টটাতে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব আমাদের যে সংবেদী অঙ্গ যেগুলো আছে। আমাদের সংবেদী অঙ্গ বলতে চলে এখানে আমাদের কান নিয়ে এবং আমাদের হলো যে চোখ, এই দুটা বিষয় নিয়ে আমাদের এখানে আলোচনা করা হয়েছে। তারপর আমরা এখানে হরমোন নিয়ে বেশ কিছু ব্যাপারে আমরা এখানে আলোচনা করবো। ওকে, সো আমরা আর খুব বেশি অপেক্ষা না করি, আর আই থিঙ্ক যারা ক্লাসে আছো তারা চেষ্টা করবা রেগুলার ক্লাসটা করার, এবং তোমাদের যদি কোনো প্রবলেম হয় আমাদের কমেন্ট সেকশনে একটু জানিয়ে রাখতে পারো, অথবা আমাদের গ্রুপে একটু জানিয়ে দিও, তাহলে আমরা চেষ্টা করবো সেগুলোর অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার। ওকে, সো আমরা যদি এখন ক্লাস শুরু করি, দেখো আমাদের সংবেদী অঙ্গ। আচ্ছা, সংবেদী অঙ্গ আসলে আমাদের কেন দরকার? দেখো তুমি কিন্তু একটা মানুষ, তোমাদের মানুষ হওয়ার পিছনে যেই জিনিসগুলো আসলে দায়ী সেগুলোর মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস হলো সংবেদী অঙ্গ, তাই না? তোমার যদি সংবেদী অঙ্গ না থাকতো, তোমাকে একজন বলতেছে তুমি কিন্তু শুনতে পারতা না, তোমার সামনে দিয়ে একজন হেঁটে যাচ্ছে তুমি কিন্তু দেখতে পারতা না, তোমাকে সাপোজ একজন মনে করো সাপোজ একটা ধাক্কা দিল, তুমি কিন্তু তার টাচটা ফিল করতে পারতা না, হয়তো মনে করো সাপোজ তুমি একটা খাবার খাচ্ছ, সেটা তুমি স্বাদটা পাইতে না, তাই না? তুমি চিন্তা করো তোমার জন্য সংবেদী অঙ্গটা কতটা বেশি ইম্পর্ট্যান্ট এবং কতটা বেশি গুরুত্ব সেটা বহন করে। সো আমরা যদি বলি যে আমাদের কয়টা সংবেদী অঙ্গ আছে, মনে রাখবো আমাদের 5টা সংবেদী অঙ্গ আছে। কয়টা সংবেদী অঙ্গ আছে? মনে রাখবো আমাদের 5টা সংবেদী অঙ্গ আছে। চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, টোটাল হলো 5টা সংবেদী অঙ্গ। ওকে, এই চ্যাপ্টারটাতে আমাদের এই যে পার্ট যেটা শুরু হচ্ছে, এই পার্টটাতে বেশ কিছু মনে রাখার মতো ব্যাপারও আছে, এবং আমাদের কিন্তু বেশ কিছু জায়গা আছে যেগুলোকে আমাদের প্রচুর পরিমাণে এখানে কনসেপচুয়াল জিনিসও আছে, এবং এগুলো আমাদের খুব ভালোভাবে আত্মস্থ করতে পারতে হবে। ওকে, সো আমি যদি একটু বলি যে দেখো আমাদের চোখটা আমাদের দর্শন ইন্দ্রিয়। এখানে একটা জিনিস মনে রাখবা, চোখ হলো এমন একটি সংবেদী অঙ্গ যা সাধারণত আলোকের মাধ্যমে দেখতে হেল্প করে। তার মানে চোখ হলো আমাদের এমন একটা অঙ্গ যেটা আমাদের যে আলো যেটা সেটাকে ফিল করতে পারে, এবং সেইটার একটা ইমেজ বা এমন একটা ব্যাপার সেটা কিন্তু ব্রেইনে একটা প্রতিচ্ছবি তৈরি করতে পারতেছে। ওকে, সো এই ব্যাপারটা তোমাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে পারতে হবে। ওকে, এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে আমাদের চোখের মাত্র কত শতাংশ বাইরে, বলো তো কত অংশ বাইরে? মনে রাখবা চোখের মাত্র 1/6 বাইরের দিকে থাকে, এবং বাকি 5/6 মানে 5/6 অংশ যেটা সেটা কিন্তু তোমার চোখের কোটরের ভিতরেই থাকে। তাহলে তুমি দেখতে পারতেছো যে তোমার চোখে যতটুকু পার্ট তুমি বাইরে থেকে দেখতে পারতেছো সেটা আসলে মাত্র 1/6 পার্ট, এবং বাকি 5/6 অংশ যেটা সেটা কিন্তু তোমার চোখের ভিতরেই থাকতেছে। ওকে, সো তাহলে এই জিনিসটা তোমাকে একটু মনে রাখতে হবে, তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ সেই জিনিসের বেশিরভাগই কিন্তু তোমার সমুদ্রে, ওই যে দেখে না আইসবার্গ মডেল বলে তোমরা একটা জিনিস শুনবা। আইসবার্গ মডেল বলতে অ্যাকচুয়ালি তুমি কিন্তু সমুদ্রের উপরে খুব অল্প পরিমাণ একটা আইসবার্গ দেখতে পাচ্ছ, বা একটা সরু একটা জায়গা দেখতে পাচ্ছ, কিন্তু মাটির তলে বা সমুদ্রের পানির নিচে আরও কিন্তু বড় একটা পরিমাণ আইসবার্গ বা গ্লেশিয়ার থাকে। দেখো তোমাদের কিন্তু ওই যে টাইটানিক মুভির কথা মনে আছে না? টাইটানিক মুভিতে কী হয়েছিল, তারা কিন্তু ওই ছোট্ট একটা বরফখণ্ড, সেটাকে আসলে তারা গোনাই ধরে নাই। মনে করো সাপোজ তারা ধাক্কা খাওয়ার পর বুঝতে পারছে তারা একটা গ্লেশিয়ারে গিয়ে কিন্তু তারা ধাক্কা দিছে, এবং ততক্ষণে কিন্তু বোঝার অনেক দেরি হয়ে গেছে, আলটিমেটলি কিন্তু পুরো টাইটানিক কিন্তু ডুবে গেছে, তাই না? সো দেখো তোমার যে চোখে কিন্তু অল্প একটা পার্ট সেটা কিন্তু বাইরের দিকে থাকে, আর সবচেয়ে বেশি পার্ট যেটা 5/6 যেটা সেটা কিন্তু ভিতরের দিকেই থাকে। সো এই পার্টটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখন দেখো আমি যেটা বলতেছিলাম যে আমাদের চোখের এই যে ক্লাসিফিকেশন, যেটা আমি সবসময় বলি যে কোনো জিনিস যখন তুমি পড়তে শুরু করবা, তোমাদের কিন্তু ক্লাসিফিকেশান বা তোমার যে শ্রেণী বিন্যাস বা এই যে এরকম চার্ট আকারে যে পার্টটা থাকে সেই পার্টটা তোমার আগে কমপ্লিট করা উচিত। কেন আগে কমপ্লিট করা উচিত? কারণ এই পার্টটা পড়লে তুমি তোমার যে এখানে কী কী নিয়ে আলোচনা করা হচ্ছে বা এটা কোনটা পার্টের আন্ডারে কী আছে সেটা কিন্তু খুব ভালোভাবে ধরতে পারা যায়। ওকে, সো আমরা যদি একটু দেখি যে আমাদের চোখকে কয়টা পার্টে ভাগ করতে পারি, 2টা পার্টে ভাগ করতে পারি। একটা হলো অক্ষিক গোলক, আরেকটা কি বলতো আনুষাঙ্গিক অংশ। একটা হলো অক্ষিক গোলক, আরেকটা কি আনুষাঙ্গিক অংশ। অক্ষিক গোলকের আন্ডারে থাকে স্তর, লেন্স, একটা হলো প্রকোষ্ঠ। আর যদি বলি যে এখানকার স্তর অ্যাকচুয়ালি আসলে কয়টা, মনে রাখবা স্তর হলো আমাদের হলো 3টা। স্তর কয়টা? 3টা স্তর কী কী সেটা আমরা একটা চিত্রতে গিয়ে সামনে দেখে নিব। তবে আপাতত একটু মনে রাখো আমাদের এখানে 3টা স্তর কী কী আছে। দেখো 3টা স্তর হলো আমাদের স্ক্লেরা একটা স্তর, করয়েড একটা স্তর, রেটিনা আরেকটা স্তর। ওকে, তাহলে তোমার কোশ্চেনটা করতে পারে যে চোখে
কয়টা স্তর থাকে? বলো, 3টা স্তর থাকে। কোশ্চেনটা করতে পারে চোখের স্তর 9 কোনটি? চোখের স্তর 9 কোনটি? তাহলে এই জিনিসটা তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবং একটা জিনিস দেখো, স্ক্লেরারই কিন্তু আরেকটা পার্ট হলো কর্নিয়া। স্ক্লেরার আরেকটা পার্ট নাম কি? স্ক্লেরার আরেকটা পার্ট হলো কর্নিয়া। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখবা। এবং পরের পার্টটা যদি তুমি দেখো, দ্বিতীয় স্তর যেটা সেটা হলো কোরোয়েড। কি? কোরোয়েড। এই কোরোয়েডের আন্ডারে আছে আমাদের 4টা। দেখো, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ আর পিউপিল। তাহলে তোমাকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে, কোরোয়েডের অন্তর্ভুক্ত 9 কোনটি এবং কোরোয়েডের কয়টা পার্ট। তাহলে তোমাকে কোশ্চেন করতে পারে যে কোরোয়েডের অন্তর্ভুক্ত 9 কোনটি। তাহলে 4টা জিনিস আছে কোরোয়েডের আন্ডারে, 4টা জিনিসের বাইরে যেটা থাকবে সেটা কিন্তু কোরোয়েডের অন্তর্ভুক্ত নয়। ওকে, এখন দেখো রেটিনা। রেটিনাতে আমাদের কি থাকে? একটা রড কোষ থাকে আর একটা কোন কোষ থাকে। একটা রড কোষ থাকে আর একটা কি থাকে? কোন কোষ থাকে। এবং এই রড কোষ এবং কোন কোষ তারা কিন্তু আলোর প্রতি সংবেদনশীল এবং তারা কিন্তু আলোটাকে বুঝতে পারে এবং আলোর অবস্থা অনুযায়ী আলো কতটুকু আছে এবং কি দেখতেছো সেটার উপর ডিপেন্ড করে তারা কিন্তু মেইনলি একটা প্রতিবেদন তৈরি করতে পারে, যেটা কিন্তু আমাদের ব্রেইনে সাধারণত একটা প্রতিচ্ছবি বা একটা ইমেজ তৈরি করে, যেটার কারণে আমরা কিন্তু দেখতে পারি। ওকে, তো সামনের দিকে চলে আসো। আমি যদি বলি যে প্রকোষ্ঠ কয়টা আছে বলো তো? অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ আর এটা হলো ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তাহলে একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, অগ্র পশ্চাৎ। দেখো এখানে কিন্তু মধ্য প্রকোষ্ঠ বলে কিছু নাই। মধ্য প্রকোষ্ঠ বলে কিছু নাই। কি নাই? মধ্য প্রকোষ্ঠ বলে কিছু নাই। ওকে, তাহলে জিনিসটা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। কি রাখতে হবে? মধ্য প্রকোষ্ঠ বলে কিছু নাই, এটা তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। আরেকটা জিনিস দেখো, আনুষঙ্গিক অংশ। আনুষঙ্গিক অংশের আন্ডারে এই যে কয়টা জিনিস আছে, এই কয়টা হলো আমাদের আনুষঙ্গিক অংশের আন্ডারে পড়ে। তাহলে কোশ্চেনটা এভাবে করে যে চোখের কোনটি আনুষঙ্গিক অংশ অথবা কোনটি চোখের অংশ নয়। চোখের অংশ নয় মানে কি? আনুষঙ্গিক অংশের আন্ডারে পড়ে। তাহলে জিনিসটা একটু ভালোভাবে মনে রাখবো। ওকে, আনুষঙ্গিক অংশের যে পার্ট, যেটা আনুষঙ্গিক অংশের আন্ডারে আমাদের অ্যাকচুয়ালি কী কী আছে? অক্ষিকোটর আছে, অক্ষিপেশী আছে, নেত্রপল্লব, অক্ষিপক্ষ, আইব্রো, কনজাংটিভা আর অক্ষিগ্রন্থি। এখানে কোশ্চেনটা সাধারণত কীভাবে করে সেটা তোমাদের একটু বোঝা উচিত। এখানে কোশ্চেনটা সাধারণত এইভাবেই করে যে কোনটা তোমার আনুষঙ্গিক অংশের মধ্যে পড়ে বা কোনটি চোখের অংশ নয়। তাহলে চোখের অংশ নয় মানে কি? সেটা কিন্তু আনুষঙ্গিক অংশের আন্ডারে পড়তেছে। এবং তোমাকে এখানে কোশ্চেন করতে পারে যে কোনটা তোমার আনুষঙ্গিক অংশ। তাহলে এখন তুমি একটা একটা করে দেখো যেখানে কী কী বলছে। একটা অক্ষিক কোটর, তার মানে চোখটা যেটার ভিতরে আছে সেটা হলো অক্ষিক কোটর। পরেরটা কি বলছে? অক্ষিক পেশী। চোখটাকে বিভিন্ন দিকে ঘোরানোর জন্য আমাদের কিন্তু বেশ কিছু পেশি থাকে, সেটা বলা হয় অক্ষিপেশী। এবং দেখবা কি নেত্রপল্লব। আমি যদি একটু চশমাটা খুলি, দেখো আমাদের কিন্তু এই যে তুমি আমাদের একটা চামড়ার মতো একটা পার্ট দেখতেছো, হ্যাঁ, যে উপরের দিকে এই যে পার্টটা দেখতেছো না, এই যে পার্টটা আমি যেটাকে ধরে আছি সেটা একটা তোমার নেত্রপল্লব। আবার নিচেও কিন্তু একটা নেত্রপল্লব আছে, তাই না? এই যে নেত্রপল্লব, এটাও আছে। তাহলে এইটা মনে রাখবা, আমাদের কিন্তু নেত্রপল্লব কয়টা আছে বলো তো? একটা উপরে একটা নেত্রপল্লব আছে আর নিচের একটা নেত্রপল্লব আছে। তার মানে নেত্রপল্লব কয়টা? 2টা। তার মানে আমি যদি বলি নেত্রপল্লব কোনটা, এই যে চামড়ার মতো পার্ট যেটা, সেটা হলো নেত্রপল্লব। আর এই যে তোমার নেত্রপল্লবের সামনে একটা চুলগুলো দেখতে পাচ্ছ না, এই চুলগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কি বলতো? সেগুলো হলো আমাদের অক্ষিপক্ষ বা ইংলিশে বলে আই ল্যাশ। কি বলে? সেগুলোকে বলা হয় আই ল্যাশ। কি বলা হয়? আই ল্যাশ। ওকে, আই ল্যাশ। আর যদি বলি যে ভাইয়া নেত্রপল্লব যেটা, সেটা ইংলিশটা আমরা কি সেটা মনে রাখবো হলো আই লিড। আই লিড। ওকে, তাহলে এই জিনিসটা তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া কোনটা আইলিড আর কোনটা আইল্যাশ, তাহলে বলবা যে চামড়ার মতো পার্ট যেটা সেটা হলো আইলিড, আর যেটা চামড়ার মতো পার্ট যেটা সেটার উপরের দিকে যে চামড়াগুলো থাকতেছে, সরি, যে তোমার চুলের মতো যে পার্ট যেটা থাকতেছে সেটা কি বলতো? সেটা হলো তোমার আইল্যাশ। ওকে, তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া আইব্রো কোনটা, আইব্রো কোনটা, তাহলে মনে রাখবা এই যে আমাদের চোখের উপরে এই যে পার্ট যেটা সেটা দেখতেছে কি, এটা হলো তোমার আইব্রো। তাহলে জিনিসটা তোমাদের একটু ভালোভাবে আইডিয়া রাখতে পারতে হবে। ওকে, তাহলে জিনিসটা একটু মনে রাখো। আর এখান থেকে আমাদের খুব একটা কিছু লাগবে না। আর কনজাংটিভাটা কি? কনজাংটিভার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে কনজাংটিভাটা ওদের স্ক্লেরা, মানে স্ক্লেরার উপরে একটা আবরণী থাকে। স্ক্লেরার উপরে একটা আবরণী থাকে, সেটা হলো আমাদের কনজাংটিভা। আর আমাদের কিন্তু বেশ কিছু অক্ষিক গ্রন্থি থাকে। কি থাকে? বেশ কিছু অক্ষিক গ্রন্থি থাকে, যেগুলো হলো তোমার মেইনলি চোখের বিভিন্ন পার্টে থাকে। সেটাও কিন্তু একটা আনুষঙ্গিক অংশের পার্ট। ওকে, সো আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, এই এতক্ষণ আলোচনা করার পার্টগুলোর মধ্যে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে কোনটা তোমার চোখের পার্ট, কোনটা চোখের পার্ট না। তাহলে এই জিনিসটা একটু তোমার খুব ভালোভাবে আইডিয়া রাখা দরকার। হ্যাঁ, তাহলে আমি জিজ্ঞাসা করি যে আমাদের যদি বলা হয় যে আমাদের অক্ষিগোলকের আন্ডারে কী কী আছে, তাহলে মনে রাখবা স্তর আছে, লেন্স আছে আর প্রকোষ্ঠ আছে। আর যদি বলি যে অক্ষিগোলকের বাইরে কী আছে, তাহলে বলবো আনুষঙ্গিক অংশ আছে। এটা একটু মনে রাখা দরকার তোমাদের। এখন দেখো, যেটা বলতেছিলাম যে আমাদের অক্ষিগোলক নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, যে অক্ষিগোলকের মানে মানুষের চোখ দেখতে সাধারণত একটা জিনিস দেখো, আমাদের কিন্তু চোখের অনেকগুলো পার্টের মধ্যে একটা জিনিস তোমাকে খুব ভালোভাবে যে জিনিসটা জানা দরকার, যে আমাদের কিন্তু চোখের অক্ষিগোলকের একটা পার্ট ছিল, এটা কিন্তু আমাদের আনুষঙ্গিক অংশের পার্ট ছিল। আর অক্ষিগোলকের আন্ডারে কী কী ছিল সেগুলো কিন্তু আমরা অলরেডি বলে ফেলছি। এবং এখন আমাদের একটা জিনিস জানা
জানা দরকার যেটা, যে অক্ষিগোলকের আন্ডারে আমরা কিন্তু তিনটা পার্ট পাচ্ছি। কয়টা পার্ট পাচ্ছি? তিনটা পার্ট। অক্ষিগোলকের স্তর, লেন্স, আর এটা হলো প্রকোষ্ঠ। এখন এই যে অক্ষিগোলকের স্তর, অক্ষিগোলকের স্তরের মধ্যে অক্ষিগোলকের বাইরের দিকে সাদা অস্বচ্ছ তন্তুময় একটা স্তর পাবা, যেটাকে আমরা বলতেছি স্ক্লেরা। সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে বলতেছি আমরা স্ক্লেরা। এটা কিন্তু অস্বচ্ছ। এটা কেমন? এটা কিন্তু অস্বচ্ছ। তার মানে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে স্ক্লেরা দেখতে এটা কি স্বচ্ছ নাকি অস্বচ্ছ, যদিও মনে হতে পারে যে ভাই স্ক্লেরা দেখতে মনে হয় স্বচ্ছ, ব্যাপারটা কিন্তু এরকম না, এটা কিন্তু অস্বচ্ছ। হ্যাঁ, এটার ভিতরে দিয়ে কোনো আলো কিন্তু পাস করতে পারে না। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে স্ক্লেরার সামনে, হ্যাঁ স্ক্লেরার সামনে দেখবা কি যে চোখের দিকে খুব পাতলা একটা স্বচ্ছ পর্দায় পরিণত হয়েছে, যেই পর্দাটাকে বলা হয় কর্নিয়া। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া স্ক্লেরার কোন পার্টটা স্বচ্ছ অংশে পরিণত হয়েছে, তাহলে মনে রাখবা যে স্ক্লেরার কর্নিয়া পার্টটা স্বচ্ছ অংশে পরিণত হয়েছে, এবং যেটা দিয়ে কিন্তু আমরা সাধারণত দেখতে পাই। ওকে, তাহলে একটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে। এখন আমি তোমাকে বলি যে ভাইয়া কর্নিয়ার কি রক্ত সরবরাহ আছে? মনে রাখবা কর্নিয়ার কিন্তু কোনো রক্ত সরবরাহ নাই। তো এখন মনে হতে পারে না যে আমাদের দেহের একটা পার্ট যেটার কোনো রক্ত সরবরাহ নাই, তাহলে সে পুষ্টি পদার্থ পায় কেমনে, আর সে বেঁচেই বা আছে কেমনে? তাহলে একটা জিনিস মনে রাখবা, আমাদের কিন্তু অ্যাকোয়াস হিউমার বলে একটা কথা আছে। এই অ্যাকোয়াস হিউমার থেকে সাধারণত পুষ্টি পায় কে? এই যে তোমার কর্নিয়া, সে কিন্তু অ্যাকোয়াস হিউমার থেকে পুষ্টি পায়। এবং মনে রাখতে হবে আইরিশের উপরের অংশ ছাড়া স্ক্লেরার পার্টটা একটা পর্দা দিয়ে আবৃত থাকে, যেটাকে বলা হয় কনজাংটিভা। তাহলে আমি জিজ্ঞেস করি স্ক্লেরার আবরণীর নাম কি, তাহলে বলবো কনজাংটিভা। কনজাংটিভা কি তোমার কর্নিয়াকে আবৃত করে? বলবা কর্নিয়াকে আবৃত করে না। ওকে, তাহলে জিনিসটা ভালো মনে রাখতে হবে। তাহলে আমি জিজ্ঞাসা করি যে ভাই দেখো এই যে পর্দাটি স্ক্লেরা ও কর্নিয়া সংযোগ স্থল পর্যন্ত আবৃত করে রাখে, কিন্তু কোনোভাবেই কর্নিয়াকে কিন্তু আবৃত করে না। এবং দেখো চোখের ভিতরের পাতাও, মানে চোখের পাতার ভিতরেও কিন্তু এটা বিস্তৃত থাকে। সাধারণত মনে রাখবা কনজাংটিভাটা কিন্তু কর্নিয়াকে আবৃত করতেছে না। তো আমি যদি কোশ্চেন করি কনজাংটিভা কি কর্নিয়াকে আবৃত করে না? কনজাংটিভার কি রক্ত সরবরাহ আছে? রক্ত সরবরাহ নাই। যদি বলি যে ভাইয়া মানে আমাদের যে এখানে কর্নিয়াকে পুষ্টিপদার্থ দিচ্ছে কে? বলবে অ্যাকোয়াস হিউমার। তাহলে এই যে কয়েকটা জিনিস, এগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখন যদি তোমাকে বলি যে ভাইয়া কনজাংটিভার বা এই যে স্ক্লেরা আসলে কাজ কি? দেখো স্ক্লেরা কিন্তু চোখের আকৃতিটা বজায় রাখে, হ্যাঁ চোখে সংরক্ষণ করে, এখানে পেশি সংযুক্ত রাখে। তার মানে চোখের আকৃতি বজায় রাখতে কি হেল্প করতেছে? স্ক্লেরা কিন্তু চোখের আকৃতি বজায় রাখতে হেল্প করতেছে। এবং মনে রাখবা যে চোখের সম্মুখতল আর্দ্র পিচ্ছিল রাখে, অক্ষিপল্লবের ভিতরের তল সিক্ত পিচ্ছিল রাখে। কাজগুলো একটু ভালোভাবে পড়ো, এবং চোখকে ধুলাবালি ও জীবাণু থেকে রক্ষা করে। তাহলে একটা জিনিস তোমাকে ভালোভাবে জানা দরকার, চোখকে এরকম একটা প্রোটেক্টিভ মেজারমেন্ট কে দিচ্ছে? তাহলে বলবা স্ক্লেরা দিচ্ছে। কে দিচ্ছে? স্ক্লেরা দিচ্ছে। ওকে, তাহলে জিনিসটা ভালো মনে রাখো। এখন আসো করয়েড। তার মানে আমাদের কিন্তু চোখের তিনটা স্তরের মধ্যে একটা স্তর কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, স্ক্লেরা যেটা, সেটা কিন্তু আমাদের মেইনলি প্রোটেক্টিভ একটা মেকানিজম দেয়। এবং দেখো করয়েড পার্টটা মনে রাখবো কি জানো? এটা কিন্তু স্ক্লেরার নিচে থাকে। কিসের নিচে থাকে? স্ক্লেরার নিচে থাকে। এবং এখানে কিন্তু রক্ত বাহিকা থাকে এবং মেলানিন রঞ্জকে থাকে, সেই জন্য এটা দেখতে অনেকটা কালো দেখায়। কি দেখায়? কালো কালারের মতো দেখায়। এখন বলতে পারো ভাইয়া এখানে যেহেতু কালো কালার দেখতে পাচ্ছি, কালো কালারটা আসলে কারণটা কি? মনে রাখবা মেলানিন যেখানে বেশি জমা হয় সেই জায়গাটাকে বলা হয়, সেই জায়গাটা একটু কালো হয়ে যায়। দেখো সাপোজ তুমি দেখতে সাদা হবা নাকি কালো হবা, এটা কিন্তু আসলে অনেকটা ডিপেন্ড করে তোমার বডিতে মেলানিন আসলে কতটুকু আছে, এটা কম আছে নাকি বেশি আছে এইটার উপরে। তাহলে দেখো তোমার বডিতে যদি মেলানিন বেশি থাকে তাহলে তুমি একটু দেখতে হলো কালোর মতো হবা, বা একটু দেখতে তুমি শ্যামলা টাইপের হবা। আর যদি দেখো যে তোমার বডিতে তোমার মেলানিন অনেক কম, তাহলে তুমি দেখতে অনেকটা ফর্সা টাইপের হবে। ওকে, সো যেহেতু তোমার করয়েড স্তরে মেলানিন থাকে, সেই জন্য কিন্তু আমাদের যে করয়েড স্তর যেটা, সেটা কিন্তু দেখতে কালো হয়। এবং এখানে কিন্তু প্রচুর রক্ত নালিকা থাকে, যেগুলো আমাদের চোখের ভিতরের যে অন্যান্য স্তর যেগুলো আছে সেগুলোকে কিন্তু পুষ্টি পদার্থ দিতে হেল্প করতেছে। এখন দেখো এই যে আমাদের করয়েডের এই পার্টটা তোমরা তো অন্তত জানো, করয়েডের আন্ডারে কী কী আছে বলো তো? করয়েডের আন্ডারে আমাদের আছে অ্যাকচুয়ালি আইরিশ, সিলিয়ারি বডি, তারপর দেখো সাসপেন্সরি লিগামেন্ট, হ্যাঁ তারপর দেখো সাসপেন্সরি লিগামেন্ট আর পিউপিল। তোমাকে আগে চিত্রটা একটু দেখায় নিয়ে আসি, তাহলে তোমরা হয়তো একটু ভালোভাবে দেখতে পারবা। আমাদের এই যে একবারে বাইরের দিকে যে স্তরটা দেখতেছো না, এটা কিন্তু আমাদের স্ক্লেরা। এটা কি? স্ক্লেরা। পরেরটা যেটা সেটা কিন্তু করয়েড, তারপরটা কি? তারপরটা হলো রেটিনা। তাহলে আমি জিজ্ঞাসা করি আমাদের কয়টা স্তর? এগুলো হলো আমাদের এই যে তিনটা স্তর, যেটা এই তিনটা স্তরের কিন্তু কথাই কিন্তু আমরা বলতেছিলাম, তাই না? আমাদের কয়টা স্তর মনে রাখবো? আমাদের কিন্তু তিনটা স্তর। এবং এই যে তোমার তিনটা স্তর, বাইরেরটা কি? স্ক্লেরা, তারপরটা করয়েড, এবং তারপরে থাকে রেটিনা। এই করয়েডের আন্ডারেই আমাদের কিন্তু থাকে সাসপেন্সরি লিগামেন্ট। এই যে এটা দেখতেছো, এটা হলো তোমার সাসপেন্সরি লিগামেন্ট। এটা হলো তোমার সিলিয়ারি পেশি, এই যে সিলিয়ারি পেশি। এবং এইখানে থাকে দেখো এই যে এখানে তোমার অ্যাকোয়াস হিউমার থাকে। এবং দেখো এই যে দেখতেছো না, এটা হলো তোমার আইরিশ, হ্যাঁ
আর এই যে তোমার ছিদ্রটা দেখতেছো, এই যে ছিদ্রটা, এটা হলো তোমার পিউপিল। তার মানে পিউপিল কোথায় থাকে বলো তো? পিউপিল থাকে সাধারণত আইরিশের কেন্দ্রে। আমি যদি জিজ্ঞাসা করি যে পিউপিলটা কোথায় থাকে, তাহলে মনে রাখবা আইরিশের কেন্দ্রে। তাহলে এই জিনিসটা তোমার একটু ভালোভাবে মনে রাখতে হবে। আরেকটা জিনিস একটু মনে রাখার চেষ্টা করো যে আমরা কিন্তু এখানে না তিনটা, এই যে দেখো এখানে একটা খেয়াল করো, আমি যদি বলি যে ভাই এই জায়গাটা একটা ফাঁকা জায়গা না, এই জায়গাটা একটা ফাঁকা জায়গা, আবার এই যে তোমার এই পার্টটা যদি একটা আলাদা করে দেই, এই পার্টটা কিন্তু একটা আলাদা ফাঁকা জায়গা, এবং এই জায়গাটা কিন্তু একটা ফাঁকা জায়গা, তাই না? তিনটা ফাঁকা জায়গা, তাই তো? তার মানে তিনটা ফাঁকা জায়গা হলো তিনটা প্রকোষ্ঠ। হ্যাঁ, তাহলে দেখো এইটা হলো একটা প্রকোষ্ঠ, এইটা একটা প্রকোষ্ঠ, এইটা একটা প্রকোষ্ঠ। তাহলে কয়টা প্রকোষ্ঠ হলো? টোটাল তিনটা প্রকোষ্ঠ হইলো। এই তিনটা প্রকোষ্ঠ তুমি মনে রাখবা কেমনে বলো তো? তিনটা প্রকোষ্ঠ মনে রাখার উপায় হইলো CILR। হ্যাঁ, তাহলে প্রথম দুইটার মাঝে একটা প্রকোষ্ঠ থাকবে, পরে দুইটার মাঝে একটা প্রকোষ্ঠ থাকবে, এই দুইটার মাঝে আরেকটা প্রকোষ্ঠ থাকবে। ঠিক আছে? তাহলে আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া প্রথম দুইটা বলতে অ্যাকচুয়ালি কি বলো তো? কর্নিয়া আর আইরিশ, কর্নিয়া আর আইরিশের মাঝে থাকবে তোমার অগ্র প্রকোষ্ঠ, আইরিশ আর লেন্সের মাঝে থাকবে তোমার হলো পশ্চাৎ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, এবং লেন্স আর রেটিনার মাঝে থাকবে হলো তোমার ভিট্রিয়াস প্রকোষ্ঠ, ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ওকে, ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তাহলে এই জিনিসগুলো তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমি জিজ্ঞাসা করি যে ভাই কর্নিয়া আর আইরিশের মাঝে কি থাকে, তাহলে বলবো তোমার অগ্র প্রকোষ্ঠ। আইরিশ আর লেন্সের মাঝে কি থাকে, তাহলে বলবো তোমার পশ্চাৎ প্রকোষ্ঠ। এবং লেন্স আর রেটিনার মাঝে কি থাকে, তাহলে বলবো তোমার ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ওকে, তাহলে আমি যদি বলি যে তোমার কোনটা মানে কয়টা প্রকোষ্ঠ থাকে, বলো তিনটা প্রকোষ্ঠ থাকে, কোনটার মাঝে কে থাকে সেটা যেন অন্তত বলতে পারো। এবং একটা জিনিস মনে রাখবা, এই যে তুমি যে অগ্র প্রকোষ্ঠ দেখতেছো না, এই যে অগ্র প্রকোষ্ঠ দেখতেছো, এই অগ্র প্রকোষ্ঠ আর পশ্চাৎ প্রকোষ্ঠে আমাদের কি থাকে জানো? আমাদের হলে থাকে অ্যাকুয়াস হিউমার। কি থাকে? অ্যাকুয়াস হিউমার। হ্যাঁ, অ্যাকুয়াস হিউমার। তাহলে এই জিনিসটা একটু তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। আর এইখানে থাকে তোমার ভিট্রিয়াস হিউমার, সেই জন্য এই প্রকোষ্ঠটার নামই হলো ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ওকে, তাহলে আমাদের কয়টা প্রকোষ্ঠ হলো? টোটাল তিনটা প্রকোষ্ঠ হলো। তাহলে তোমরা এই যে দেখো, তাহলে আমাদের কিন্তু এখানে অ্যাকুয়াস হিউমার থাকে, আর এই যে তোমার স্ক্লেরার, স্ক্লেরার একটা আবরণী থাকে, যেটাকে আমরা বলছিলাম কি কনজাংটিভা। আর কর্নিয়া কোনটা বলো তো? স্ক্লেরার যে পার্টটা স্বচ্ছ হয়ে যায় সেটাই কিন্তু আমাদের কর্নিয়া, এবং এটা কিন্তু একটা স্বচ্ছ পার্ট, এটার ভিতরে কিন্তু আলো পাস করতে পারে। হ্যাঁ, আর যদি বলি যে ভাই আইরিশ কোনটা বলো তো? এই যে তুমি দেখতেছো এটা হলো আইরিশ। আমি একটু মিশিয়ে দিই, তাহলে একটু তুমি ভালো বুঝতে পারবা। তো দেখো এই যে তুমি দেখতেছো না, এই যে পার্টটা যেটা, এই যেটা দেখতেছো, এই যেটা, এটা হলো তোমার আইরিশ। ওকে, এটা কি আইরিশ। আর যদি বলি যে ভাই পিউপিল কোনটা, এই যে পার্টটা দেখতেছো, এটা হলো তোমার পিউপিল। তাহলে কোনটা আইরিশ কোনটা পিউপিল, এগুলো কিন্তু তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর দেখো যে সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি কোনটা? এটা কিন্তু আমাদের সিলিয়ারি বডি। আর সাসপেন্সরি লিগামেন্ট তো এটা বললাম। তার মানে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে লেন্সটা কিসের মাধ্যমে সিলিয়ারি বডির সাথে যুক্ত থাকে, তাহলে বলবো সাসপেন্সরি লিগামেন্টের মাধ্যমে তোমার কিন্তু লেন্সটা সিলিয়ারি বডির সাথে যুক্ত থাকে। এবং সিলিয়ারি বডিটার কাজ কি? সিলিয়ারি বডিটা কিন্তু তোমার সাসপেন্সরি লিগামেন্টটাকে ধরে রাখতে হেল্প করে। তাহলে এই জিনিসটা তোমাদের একটু হলেও আইডিয়া রাখতে হবে। তাহলে একটু সামনে চলে আসো, আমি একটু আরেকবার দেখাই। দেখো আইরিশ, আইরিশ কোনটা বলতো? কর্নিয়ার ঠিক পেছনে তোমার করের স্তরটি স্ক্লেরা থেকে বিচ্ছিন্ন হয়ে একটা বৃত্তাকার থালার মতো পার্ট তৈরি করে, যেটাকে বলা হয় আইরিশ। সহজ কথা হইলো কর্নিয়ার ঠিক পিছনেই থাকে আইরিশ। কর্নিয়ার ঠিক পিছনে কি থাকে? আইরিশ থাকে। তাহলে এর কথা লিখে নাও, কর্নিয়ার পিছনে আইরিশ থাকে। কর্নিয়ার পেছনে, হ্যাঁ, কর্নিয়ার পেছনে আইরিশ থাকে। হ্যাঁ, কর্নিয়ার পিছনে আইরিশ থাকে। কি থাকে? আইরিশ থাকে। ওকে, আইরিশ থাকে। তাহলে এই জিনিসটা তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া আইরিশটা অ্যাকচুয়ালি কী দিয়ে গঠিত বলো তো? দুই ধরনের অনিচ্ছিক পেশি দিয়ে গঠিত। তাহলে সেটা কিন্তু একটু মনে রাখতে হবে তোমাদের। এবং দেখো এটা কাজ কি? এটা কিন্তু তোমার আইরিশটা তোমার পিউপিল, দেখো আইরিশের কেন্দ্রেই থাকে কিন্তু পিউপিল। তার মানে আইরিশটা কিন্তু তোমার পিউপিলকে সংকোচন প্রসারণ করতে পারে। আইরিশটাই পিউপিলকে সংকোচন প্রসারণ করতে পারে। তার মানে আইরিশ কতটুকু সংকুচিত হবে, কতটুকু প্রসারিত হবে, এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করতেছে আইরিশের অনিচ্ছিক পেশির ওপর। ওকে, তার মানে আমি যদি বলি এটা কাজ কি, তাহলে বলবো আইরিশ পেশি সংকোচন ঘটিয়ে পিপিলকে ছোট বড় করতে হেল্প করে। ওকে, তাই থিঙ্ক পারবা তোমরা এটা। সামনে চলে আসো, সিলিয়ারি বডি। সিলারি বডি অ্যাকচুয়ালি আমাদের সিলারি বলয়, সিলারি প্রবর্ধক আর সিলারি পেশি নিয়ে গঠিত। এটা একটু মনে রাখতে হবে। এখান থেকে আসলে খুব একটা মনে রাখার মতো কিছু নাই, তবে একটা জিনিস আমাদের একটু জানা দরকার। এটা কাজ কি বলতো? লেন্সের আকার আকৃতি পরিবর্তন করে উপযোজন প্রক্রিয়ায়, লেন্সের আকার আকৃতি পরিবর্তন করে উপযোজন প্রক্রিয়ায় অংশ নেয়। এখন তুমি বলতে পারো হ্যাঁ উপযোজন জিনিসটা কি, তাই না? উপযোজন জিনিসটা কি, এটা তোমার কোশ্চেন হতে পারে, তাই তো? মনে রাখবা, সাপোজ আমাদের কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব আছে, যেই দূরত্বে সাপোজ মনে করো এমন একটা দূরত্ব আছে যেই দূরত্বে থাকলে কোনো একটা বস্তুকে দেখা
দেখার জন্য আমাদের চোখে কোনো পরিশ্রম করতে হয় না বা কোনো চেঞ্জ আনতে হয় না, সেটাই কিন্তু আমাদের হলো নর্মাল একটা দৃষ্টির মতো। হ্যাঁ, সাধারণত সেটা মনে করা হয় যে 6 মিটারের মতো বা কাছাকাছি এমন একটা ডিস্টেন্স, যেই ডিস্টেন্সে থাকা অবস্থায় তোমার চোখকে কোনো এক্সট্রা এফোর্ট দিতে হয় না বা তোমার কোনো চোখের লেন্সকে কোনো সংকুচিত বা প্রসারিত হইতে হয় না ওই বস্তুটাকে দেখার জন্য। কিন্তু যখন তুমি কাছাকাছি নিয়ে আসবে বস্তুটাকে, সেটাকে দেখার জন্যে তোমার কিন্তু লেন্সের একটা চেঞ্জ দরকার। এই যে লেন্সকে যে চেঞ্জ করতেছো, তোমার ওই যে ওই বস্তুটার প্রতিবিম্বটাকে রেটিনায় পৌঁছায় দেওয়ার জন্যে বা রেটিনায় ফালানোর জন্যে এই যে পুরো প্রসেস যেটা, সেটাই বলা হয় উপযোজন বা অ্যাকোমোডেশন। উপযোজনের ইংলিশ নামটা কি? অ্যাকোমোডেশন। একটু লিখে নাও, অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখবো। আমি তাহলে জিজ্ঞাসা করি যে ভাইয়া অ্যাকোমোডেশনটা কি? তাহলে কাছের একটা বস্তু সাপোজ মনে করো নির্দিষ্ট দূরত্বে, সাপোজ যেই দৃষ্টিতে রাখলে বা যেই দূরত্বে রাখলে সেই বস্তুটাকে দেখার জন্য আমাদের কোনো ইফোর্ট দিতে হয় না বা কোনো চেঞ্জ আনতে হয় না লেন্সে, সেই দূরত্বে যদি একটু আগে নিয়ে আসো তাহলে সেই বস্তুটাকে দেখার জন্য আমাদের কিন্তু লেন্সকে মোটা হতে হয় এবং সেটাকে সেই বস্তুটার প্রতিবিম্বকে লেন্সে আমাদের রেটিনায় ফালানোর জন্য, চোখের রেটিনায় ফালানোর জন্য আমাদের কিন্তু লেন্সকে একটু চেঞ্জ আনতে হয়। এই যে চেঞ্জ যেটা, সেটা কিন্তু আমাদের উপযোজন। ওকে, তাহলে উপযোজনে হেল্প করে কে? সিলিয়ারি পেশিগুলো কিন্তু আমাদের উপযোজনে হেল্প করতেছে। এবং সামনের দিকে চলে আসি সাসপেন্সরি লিগামেন্ট। সাসপেন্সরি লিগামেন্টটা কিন্তু লেন্সের চতুর্দিক থেকে বেষ্টন করে লিগামেন্ট একটা থাকে, সেটাকে বলা হয় সাসপেন্সরি লিগামেন্ট। তাহলে এই লেন্স সাসপেন্সরি লিগামেন্টের অপর পার্টটা কার সাথে যুক্ত থাকে? সিলিয়ারি বডির সাথে যুক্ত থাকে, এটা মনে রাখবা। এবং সাসপেন্সরি লিগামেন্টের সাহায্যে লেন্সটি কিন্তু যথাস্থানে অবস্থান করে এবং সিলিয়ারি বডির সাথে যুক্ত থাকে। এখন থেকে পিপিল, তার মানে এই পিউপিলটা হইল যেটা আইরিশের কেন্দ্রে থাকে। কোথায় থাকে? আইরিশের কেন্দ্রে থাকে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই আইরিশের কেন্দ্রে থাকে কোনটা, তাহলে বলবা পিউপিল। তাহলে আইরিশের কেন্দ্রে যেহেতু পিউপিল, তার মানে আইরিশের অনিচ্ছিক পেশিগুলো যখন সংকুচিত প্রসারিত হবে তখনই কিন্তু তোমার পিউপিলটা ছোট ছোট বড় হবে। ওকে, সো এই জিনিসটা তোমাকে একটু মনে রাখতে হবে। কাজটা কি? কাজটা হইল যে এখানে এটার মাধ্যমে কিন্তু চোখে আলো প্রবেশ করে। যখন তোমার তীব্র আলো আসে তখন কিন্তু পিউপিলটা ছোট হয়ে যায় এবং মৃদু আলোতে পিউপিলটা বড় হয়। কেন বড় হয়? কারণ এখানে আমাদের আইরিশে কিছু অরীয় পেশি থাকে, কিছু বৃত্তাকার পেশি থাকে এবং যখন অরীয় পেশি সংকুচিত হয় পিউপিলটা প্রসারিত হয় এবং বৃত্তাকার পেশি সংকুচিত হইলে মানে পিউপিলটা সংকুচিত হয়। তার মানে বৃত্তাকার পেশি সংকুচিত হইলে পিউপিলটা ছোটই হবে, কিন্তু অরীয় পেশি সংকুচিত হইলে পিউপিল কিন্তু বড় হয়ে যাবে। ওকে, সো এই জিনিসটা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, সামনে চলে আসো যে আমাদের রেটিনার পার্টটা। এখন দেখো, রেটিনা হলো অক্ষিগোলকের একবারে ভিতরের স্তর এবং একমাত্র আলোক সংবেদী অংশ। তো আমি জিজ্ঞাসা করি আলোক সংবেদী অংশ কোনটা, তাহলে বলবা আমাদের রেটিনা, তাই না? আমাদের রেটিনা। তার মানে রেটিনার কয়টা পার্ট বলো তো? রেটিনার হলো আমাদের 10টা উপস্তর। কয়টা উপস্তর? 10টা উপস্তর। বাইরের করোয়েড সংলগ্ন স্তরটি তোমার আলোক সংবেদী কোষ স্তরে নির্মিত। মনে রাখবা এখানে আমাদের রড কোষ আর কোন কোষ থাকে। কি থাকে? রড কোষ থাকে এবং কন কোষ থাকে এবং এই দুইটাই কিন্তু সাধারণত আলোক সংবেদী। তাহলে আমি জিজ্ঞাসা করি রড কোষটা দেখতে কেমন হবে? মনে রাখবা রডের মতো বা দণ্ড আকৃতির হবে। আর কোন কোষগুলো কোন আকৃতির হবে? কোন আকৃতির হবে। ওকে, তাহলে জিনিসটা একটু মনে রাখো। আমি যদি জিজ্ঞেস করি রডপসিন নামক, হ্যাঁ দেখো রড কোষে সাধারণত রডপসিন নামক আলোক সংবেদী রঞ্জক পদার্থ থাকে এবং ভিটামিন এ থাকে এবং কোন কোষগুলোর বাইরের মানে বাইরের খণ্ডটা কোনাকার এবং এতে আয়োডপসিন থাকে। তাহলে কোশ্চেনটা এভাবেই করে, রডপসিনে কি থাকে? তাহলে রডপসিন থাকে কোথায়? রড কোষে। এবং আয়োডপসিন থাকে কোথায়? তাহলে বলবো তোমার কোন কোষে। এবং এগুলো কিন্তু আমাদের মেইনলি আলোক সংবেদী কোষ এবং এগুলো কিন্তু আমাদের দেখতে হেল্প করে। তাহলে একটা জিনিস মনে রাখবা, রড কোষ যেটা, রড কোষটা কিন্তু আমাদের রাতের বেলা দেখতে হেল্প করে এবং কোন কোষ যেটা, সেটা কিন্তু আমাদের দিনের বেলা দেখতে হেল্প করে। তাহলে মনে রাখবা কীভাবে? রতে রড, রতে রড, রতে রাত। হ্যাঁ, রতে রড, রতে রাত। তার মানে আমি জিজ্ঞাসা করি যে রাতে দেখতে হেল্প করে কে, তাহলে বলবো রড কোষ। আর দিনে দেখতে হেল্প করে কে? দিনে দেখতে বা উজ্জ্বল আলোতে দেখতে হেল্প করে কে? তাহলে বলবা কোন কোষ। কোন কোষ? কোন কোষ। ওকে, তাহলে জিনিসটা তোমাদের এইটুকু অন্তত আইডিয়া রাখতে হবে। সামনে চলে আসো। আমি যদি বলি যে ভাইয়া চোখে রড কোষের সংখ্যা কয়টা বলো তো? 12 কোটি থেকে 12,50,00,000। কয় লাখ? 12 কোটি থেকে 12,50,00,000। এবং যদি বলি যে ভাইয়া কোন কোষের সংখ্যা কত, তাহলে মনে রাখবা 60 থেকে 70 লাখ। কত লাখ? 60 থেকে 70 লাখ। তাহলে দেখো কোন কোষগুলা উজ্জ্বল আলো ও রঙিন বস্তু দর্শনের জন্য দায়ী এবং মনে রাখবা রড কোষগুলো সাধারণত অনুজ্জ্বল আলোতে দর্শনের উপযোগী। ঠিক আছে? তাহলে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। দেখো এই যে রড কোষ, কোন কোষ, রড কোষটাতে মেইনলি মনে রাখবা রডপসিন থাকে। কি থাকে? রডপসিন থাকে। এই রডপসিনটা কিন্তু ভিটামিন এ দিয়ে তৈরি। হ্যাঁ, ভিটামিন এ দিয়ে রেটিনল, রডপসিন এই যে উপাদানগুলো যেগুলো, সেগুলো কিন্তু তোমার ভিটামিন এ থেকেই আসে। সেই জন্য দেখবা যদি কেউ ভিটামিন এ কম খায় বা ভিটামিন এর যদি অভাব থাকে,
তাহলে তোমার রাত কানা রোগ হইতে পারে। কেন বলো তো? ভিটামিন এর অভাব, তার মানে কি রড কোষটা কম তৈরি হবে, তাহলে রডপসিন কম তৈরি হবে, আলটিমেটলি সে কিন্তু রাতে কম দেখতে পারবে। সহজ কথা হলো এটা, ওকে? কেন রাতে কম দেখতে পারবে? কারণ রড কোষটাই কিন্তু আমাকে রাতে দেখতে হেল্প করতেছে, ওকে? তাহলে এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। সামনে চলে আসো। আমাদের 3 ধরনের কোণ কোষ আছে। কয় ধরনের কোণ কোষ আছে? 3 ধরনের কোণ কোষ আছে। প্রথম ধরনের কোণ কোষটা লাল রং, দ্বিতীয় ধরনেরটা সবুজ রং এবং তৃতীয় ধরনেরটা নীল রঙের জন্য দায়ী। এবং তিনটাই যখন সমানভাবে উদ্দীপ্ত হয় তখন কি তৈরি করে? সেটা কিন্তু আমার সাদা রং তৈরি করে। কী রং তৈরি করে? সাদা রং তৈরি করে, ওকে? তাহলে জিনিসটা তোমাকে খুব ভালোভাবে মনে রাখা দরকার। সামনে চলে আসো। এখান থেকে আরও বেশ কিছু ব্যাপার আছে আমাদের। দেখো, রড কোষ আর কণ কোষের পার্থক্যটা তোমরা নিজেরা পড়বা, তবে এখান থেকে একটা ব্যাপার আছে। তোমাদের যদি আমি কোশ্চেন করি যে ভাইয়া রড কোষ আর কণ কোষের মধ্যে কোনটা বেশি সংবেদনশীল, আমাকে কেউ একটু জানাতে পারবা? আমি তোমাদের 10 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা একটু জানাও যে রড কোষ আর কোন কোষের মধ্যে কোনটা বেশি সংবেদনশীল। এটা একটু তোমরা কমেন্ট বক্সে লেখো, ওকে? কোনটা বেশি সংবেদনশীল। তাহলে একটা জিনিস মনে রাখো যে রড কোষ আর কণ কোষ, রড কোষ কিন্তু আমাদের রাতের বেলা দেখতে হেল্প করে এবং কোন কোষটা কিন্তু আমাদের দিনের বেলা দেখতে হেল্প করে। তোমার যদি তোমরা অ্যান্সার করে থাকো অলরেডি, তাহলে দেখবা যে তোমাদের বেশিরভাগ অ্যান্সারটা হবে কি যে কোন কোষ বেশি সংবেদনশীল। হ্যাঁ, তোমার কাছে মনে হবে এইটাই। কারণ আমি এই পর্যন্ত যত স্টুডেন্টই পড়াইছি যাদেরকে জিজ্ঞাসা করছি যে রড কোষ আর কোন কোষের মধ্যে কোন কোষটা বেশি সংবেদনশীল, তাহলে ওরা সবাই বলছে কোন কোষটা। হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখবা, যেহেতু রাতের বেলা আলো এমনি কম থাকে এবং আলো রাতের বেলা তুমি দেখতে পারতেছো, দ্যাট মিনস রড কোষ কিন্তু বেশি সংবেদনশীল। যদি বেশি সংবেদনশীল না হইতো তাহলে রড কোষ দিয়ে তুমি কখনোই রাতের বেলা অল্প আলোতে দেখতে পারতা না। বুঝতে পারছো? কোন কোষ তো বেশি আলো আছে দেখে এমনিই দেখতে পারতেছে, তার তো সেন্সিটিভিটি কম হইলেও চলে। কিন্তু রড কোষে যদি সেন্সিটিভিটি কমে যায় তুমি কিন্তু কোনোভাবেই দেখতে পারবে না, ওকে? এই কথাটার ব্যাপারটাই তোমাকে কিন্তু এখানে বলা হয়েছে, ওকে? সামনে চলে আসো। যে জিনিসটা বলতেছিলাম যে আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের মানে অধিক সংবেদনশীল হলো আমাদের রড কোষ এবং কোন কোষটা হলো কম সংবেদনশীল। সাধারণত এটা তোমার দিনে দেখতে হেল্প করে, এটা আমাদের রাতে দেখতে হেল্প করে। প্রতিবিম্বটা সাদা কালো প্রতিবিম্ব, এখানে কিন্তু আমাদের রঙিন প্রতিবিম্ব তৈরি হয়, ওকে? তাহলে এই জিনিসটা তোমাদের একটু খুব ভালোভাবে আইডিয়া রাখা দরকার। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া আমাদের রেটিনায় কী কী পাওয়া যায়, হ্যাঁ, রেটিনায় আমাদের কী কী পাওয়া যায়, দেখো আমার এখানে 3টা টার্ম আছে। একটা হলো অপটিক ডিস্ক, একটা হলো তোমার ম্যাকুলা লুটিয়া, আর একটা কি অপটিক স্নায়ু। অপটিক স্নায়ু ব্যাপারটা কি? মনে করো সাপোজ যে আমাদের রড কোষ কোন কোষগুলা একটা পার্ট থেকে দেখবো যে এরা কিন্তু রড কোষ কোন কোষগুলার এক প্রান্ত যেটা লাস্ট প্রান্ত যেটা সেটা কিন্তু একসাথে যুক্ত হয়ে একটা নার্ভ তৈরি করে, সেটা কিন্তু আমাদের পরবর্তীতে অক্সিপিটাল লোবে চলে যায়। কেন অক্সিপিটাল লোবে যায়? কারণ আমরা জানি আমাদের অক্সিপিটাল লোবটা মেইনলি আমাদের দর্শনের জন্য দায়ী। কিসের জন্য দায়ী? দর্শনের জন্য দায়ী। তাহলে এই জিনিসটা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আমাদের সাধারণত দেখতে হেল্প করে কে বলবা তোমার রড কোষ কণ কোষ, এবং অক্সিপিটাল লোবটা মানে দর্শন কেন্দ্রটা কোথায় থাকে? মনে রাখবো অক্সিপিটাল লোবে থাকে, ওকে? এখন দেখো আমি যেটা বলতেছিলাম, তাহলে অপটিক স্নায়ু যেটা এটা কিন্তু তোমরা পারবা। দেখো গ্যাংলিয়ন সমৃদ্ধ নিউরনের এক্সনগুলো একত্রিত হয়ে অপটিক স্নায়ু গঠন করে, যেটা পরবর্তীতে ব্রেইনে পৌঁছায়। তখন আমাদের এখন যেটা বেশি দরকার হলো অপটিক ডিস্ক, আর একটা হলো ম্যাকুলা লুটিয়া। দেখবা যেই জায়গাতে মানে অক্ষিগোলকে যে বিদ্যুতে নিউরনের এক্সনগুলো মিলিত হয়ে অপটিক স্নায়ু তৈরি করে, সেখানে কোনো রড কোষও থাকে না, কোন কোষও থাকে না, এবং এখানে কোনো যদি আলো পড়ে সেখানে কিন্তু কোনো প্রতিবিম্ব তৈরি হয় না। তার মানে এটা কিন্তু একটা অন্ধ বিন্দু, মানে এখানে তোমার আলো পড়লেও তুমি দেখতে পারবে না। তারপরে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া অপটিক ডিস্ক আরেকটা নাম কি, তাহলে বলবো অন্ধবিন্দু। কেন অন্ধবিন্দু? কারণ এখানে কোনো রড কোষও থাকে না, কোন কোষও থাকে না। তার মানে সংবেদনশীল কোনো কোষ বা কোনো কিছু যদি সেখানে না থাকে, আলটিমেটলি সে কি কোনোভাবে দেখতে পারবে? পারবে না। দ্যাটস ওয়াই সে কিন্তু কোনোভাবেই কোনো আলো দেখতে পারে না। সেজন্য আমরা সেই পয়েন্টটাকে কি বলতেছি? অন্ধবিন্দু বলতেছি। তারপর দেখো ম্যাকুলা লুটিয়া। ম্যাকুলা লুটিয়া কি? অপটিক ডিস্কের উপরে একটা ডিম্বাকার ও হলদে অঞ্চল থাকে, এটাকে বলা হয় ম্যাকুলা লুটিয়া। দেখবা ম্যাকুলা লুটিয়া এই পার্টটা হইলো এমন একটা পার্ট যেটা একটু ডিপ্রেসড, হ্যাঁ, একটু দেখবা কি একটু গর্ত টাইপের একটা জায়গা থাকে। দেখো মানে এই যে ম্যাকুলা লুটিয়ার কেন্দ্রে একটা ছোট গর্ত থাকে যেটাকে বলা হয় ফোবিয়া সেন্ট্রালিস, এবং এখানে কিছু সংখ্যক রোড এবং প্রচুর পরিমাণ কনকোষ পাওয়া যায়, এবং এটা কিন্তু তোমার সবচেয়ে ভালো প্রতিবিম্ব যেটা সেটা কিন্তু তোমার এইখানেই তৈরি হয়, ওকে? তাহলে এই জিনিসটা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, সবচেয়ে ভালো প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়? এই ম্যাকুলা লুটিয়াতেই কিন্তু তৈরি হয়, ওকে? আর এখান থেকে সাধারণত আমাদের খুব একটা বেশি কিছু জানতে চায় না, তবে একটা জিনিস তোমাদের মনে রাখা দরকার, অপটিক ডিস্কের একটা নাম কি? অন্ধবিন্দু, ওকে? আর যদি বলি যে ভাইয়া অপটিক নার্ভটা কীভাবে তৈরি হয়, তাহলে ওই যে বললাম গ্যাংলিয়ন সেলের বা গ্যাংলিয়ন কোষের এক্সনগুলো একত্রিত হয়ে তারা কিন্তু একটা নার্ভ তৈরি করতেছে, সেটার নাম কি? অপটিক নার্ভ। এবং সেটা কোথায় চলে যাচ্ছে? সেটা কিন্তু আমাদের ব্রেনে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? ব্রেনে চলে যাচ্ছে। ব্রেনে কোন লোবে? বলবো অক্সিপিটাল লোবে। অক্সিপিটাল লোবটা কোথায় থাকে? বলবা পিছনের দিকে থাকে, ওকে? তাহলে জিনিসটা তোমাদের আইডিয়া রাখতে হবে। সামনে চলে আসো।
এখন এই যে অন্ধবিন্দু আর পিতবিন্দু পার্থক্যটা তোমরা একটু নিজেরা পড়বা, এখান থেকে আমি খুব একটা কিছু বলবো না। মনে রাখবা পিতবিন্দুতে এখানে প্রতিবিম্বটা হয় সর্বাধিক স্পষ্ট, ওকে। আর এখানে কিন্তু প্রতিবিম্ব গঠিত হয় না, কারণ রড কোষ কোন কোষ কোনোটাই থাকে না। তাহলে দেখো রেটিনার কাজটা একটু তোমরা রিডিং দিও। রেটিনা হলো তোমার ফটোগ্রাফিক প্লেটের মতো কাজ করে, প্রতিবিম্ব তৈরি করে। পিতবিন্দুতে দর্শনীয় বস্তু সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়, ওকে। তাহলে এই জিনিসটা তোমাদের খুব ভালোভাবে আইডিয়া রাখতে হবে। এখন চলে আসো লেন্সে। দেখো লেন্সের ক্ষেত্রে যে ব্যাপারটা বলছিলাম যে আমাদের পিউপিলের পিছনে অবস্থিত সিলিয়ারি বডির সাথে সাসপেন্সরি লিগামেন্ট যুক্ত হয়ে ঝুলে থাকা একটি স্বচ্ছ স্থিতিস্থাপক দ্বিউত্তল চাকতির মতো অংশকে লেন্স বলে। তাহলে এই যে তোমার মানে বিশেষণগুলো যে যুক্ত করছে না, এগুলো কিন্তু তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। কেন ভালোভাবে মনে রাখতে হবে জানো? কারণ ব্যাপারটা হয়েছে এখানে, কারণ তোমাকে বলবে লেন্সের ক্ষেত্রে কোনটি সঠিক নয়, লেন্সের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। তাহলে এই জিনিসটা তোমাকে একটু ভালোভাবে আইডিয়া রাখা দরকার। লেন্সের ক্ষেত্রে কোন জিনিসটা সঠিক নয়, বলবা যে ভাই এটা হলো স্বচ্ছ, তারপর তোমার মনে করো এটা স্থিতিস্থাপক, এটা দ্বিউত্তল। তাহলে এই জিনিসটা কিন্তু তোমাকে আইডিয়া রাখা লাগবে, ওকে। তাহলে কোনটা লেন্সের ক্ষেত্রে সঠিক, কোনটা লেন্সের ক্ষেত্রে সঠিক নয়, এটা কিন্তু তোমার জানতে পারতে হবে, ওকে। সামনে চলে আসো। এখন যে আমি যেটা বলছিলাম মনে রাখবা, লেন্সের ক্ষেত্রে পিছনের যে সামনের দিকটা বেশি চাপা, তার মানে সামনের দিকটা হলো এরকম, পিছনের দিকটা এরকম, বুঝছো? মানে সামনের দিকটা একটু বেশি চাপা টাইপের। এবং বয়সের সাথে সাথে কিন্তু এটা স্থিতিস্থাপকতা কমে যায়। এটা রিডিং দিও। লেন্সের কাজটা এটা তোমরা নিজেরা পড়বা। মূল কথা, লেন্সটা কিন্তু ছোট হইতে মানে এরকম চিকনও হইতে পারে, আবার মোটাও হইতে পারে। চিকন মোটা হওয়ার মাধ্যমে তারা কিন্তু তার ফোকাল দূরত্ব বা ফোকাল যে ডিস্টেন্স সেটা কিন্তু মানে তোমার ফোকাস দূরত্ব যেটা সেটা কিন্তু কম বেশি করতে পারে। আলোটাকে সেই লেন্সে তোমার লেন্স থেকে যে আলোটা পাচ্ছে সেটাকে তোমার রেটিনাতে পৌঁছানোর জন্য যে ধরনের চেঞ্জ করা দরকার সেই চেঞ্জটা কিন্তু তারা এখানে করতে পারতেছে, ওকে। সো এই জিনিসটা তোমাদের একটু আইডিয়া রাখতে হবে। এখন সামনে চলে আসো। আমি যদি বলি যে ভাইয়া এখানে আমাদের প্রকোষ্ঠ কয়টা আছে বলো তো? প্রকোষ্ঠ আমাদের 3টা আছে, এটা কিন্তু অলরেডি পড়াই ফেলছি। মনে রাখো 3টা প্রকোষ্ঠ আছে। প্রথমটা আমরা কী দিয়ে মনে রাখছিলাম বলো তো? CILR, তাই না? তাহলে কর্নিয়া আইরিশের মাঝে কি থাকবে? কর্নিয়া আইরিশের মাঝে থাকবে তোমার অ্যাকুয়াস হিউমার সম্বলিত অগ্র প্রকোষ্ঠ, এবং পশ্চাৎ প্রকোষ্ঠ থাকবে তোমার আইরিশ আর লেন্সের মাঝে। তাহলে দেখো আইরিশ আর লেন্সের মাঝে থাকবে তোমার অ্যাকুয়াস হিউমারের মানে অ্যাকুয়াস হিউমারে গঠিত একটা তোমার পশ্চাৎ প্রকোষ্ঠ। আর লেন্স আর রেটিনার মাঝে থাকবে কি? লেন্স আর রেটিনার মাঝে থাকবে কি? ভিট্রিয়াস প্রকোষ্ঠ। কি থাকবে? ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তাহলে এই 3টা জিনিস তোমাকে খুব ভালোভাবে একটু আইডিয়া রাখা লাগবে। এখন দেখো যে অ্যাকুয়াস হিউমারটা কিন্তু আমাদের আলোর প্রতিসরণে হেল্প করতেছে, ওকে। তার মানে এটা কিন্তু আমাদের আলোর প্রতিসরণে হেল্প করে, চোখের আকার আকৃতি বজায় রাখতে হেল্প করে, কর্নিয়াকে পুষ্টি দেয়, প্রয়োজনে আমাদের কিন্তু চোখের আকার আকৃতি রিলেটেড যে ব্যাপার স্যাপার সেগুলো কিন্তু মেনটেন করতেছে। সো আমাদের এইটুকু আইডিয়া রাখা দরকার অ্যাকুয়াস হিউমারের কাজ কী এবং ভিট্রিয়াস হিউমারের কাজ কী। ভিট্রিয়াস হিউমারটা দেখো এটাও কিন্তু তোমার আলো প্রতিসরণে হেল্প করে এবং কেবলকে আকার আকৃতি বজায় রাখে। কী দিয়ে গঠিত? 99% পানি, 1% কোলাজেন এবং তোমার হায়ালুরোনিক অ্যাসিড দিয়ে গঠিত, ওকে। তাহলে এই জিনিসটা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখন আসলে আমাদের চোখের আনুষঙ্গিক অংশ। চোখের আনুষঙ্গিক অংশে তোমরা দেখবে কি অলরেডি কিন্তু আমরা আনুষঙ্গিক অংশের পার্টগুলো অলরেডি বলে ফেলছি। তবে একটা জিনিস একটু আইডিয়া রাখা দরকার, অক্ষিকোটর এটা তোমরা পারবা। অক্ষিপেশিটা দেখো আমাদের কিন্তু অক্ষিকোটরে 2 ধরনের পেশি থাকে, একটা হলো এক্সট্রিনসিক আর একটা হলো আমাদের ইনট্রিনসিক। একটা এক্সট্রিনসিক আর এটা কি? ইনট্রিনসিক। এক্সট্রিনসিক মাসেলের আন্ডারে কি কি আছে? এক্সট্রিনসিক মাসেলের আন্ডারে যে মাসেলগুলো আছে সেগুলো আমরা একটু পরে দেখব। তবে ইনট্রিনসিক মাসেলের আন্ডারে আছে আমাদের অ্যাকচুয়ালি সিলিয়ারি পেশি এবং আইরিশের পেশি, ওকে। তাহলে কোশ্চেন করবে এক্সট্রিনসিক মাসেলের উদাহরণ 9 কোনটি? এক্সটেন্সিক মাসেল থেকে 3টা নিবে এবং ইন্টেন্সিক মাসেলের মধ্যে দেখবা একটা দুটো ঢুকাই দিচ্ছে, ওকে। তাহলে এই জিনিসটা তোমাদের একটু আইডিয়া রাখা লাগবে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই এক্সটেন্সিক মাসেলের আন্ডারে কী কী আছে, দেখো তো এক্সটেন্সিক মাসেলের আন্ডারে কী কী আছে। দেখো আমাদের 6টা আছে টোটাল। কয়টা আছে? 6টা আছে। মিডিয়াল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস, সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক। এটা কিন্তু গতকাল অলরেডি খুব ভালোভাবে পড়ানো হয়েছে। জাস্ট একটা জিনিস মনে রাখো, আমাদের কিন্তু 2টা এক্সটেন্সিক মাসেল থাকে না। কি থাকে না? মিডিয়াল অবলিক আর ল্যাটারাল অবলিক থাকে না, তাই না? মিডিয়াল অবলিক আর ল্যাটারাল অবলিক থাকে না। এবং কোন ধরনের মানে কোন পেশিকে কোন নার্ভ সাপ্লাই দেয় এটা কিন্তু আমরা সুন্দর করে পড়াইছি, তাই না? কোন পেশিকে কোন নার্ভ সাপ্লাই দেয় এটা কিন্তু আমাদের সুন্দর করে পড়ানো হয়েছে। তাহলে আমি যে একটা জিনিস ছন্দ বলছিলাম মনে রাখো, SO4 আরেকটা কি? LR6। তাহলে দেখো সুপিরিয়র অবলিককে সরবরাহ করে কে বলো তো? সুপিরিয়র অবলিককে সরবরাহ করে কে? 4 নাম্বার নার্ভ। এবং যদি বলি যে ভাই ল্যাটারাল রেক্টাসকে সরবরাহ করে কে বলো তো? 6 নাম্বার নার্ভ। কয় নাম্বার নার্ভ? বলবা 6 নাম্বার নার্ভ, ওকে। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখো। আমি যদি জিজ্ঞাসা করি যে তোমার 4 নাম্বার নার্ভ মানে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার নার্ভটা কাকে সরবরাহ করে? তাহলে বলবো তোমার সুপিরিয়র অবলিককে। আর যদি বলি যে ভাই অ্যাবডুসেন্স নার্ভটা কাকে সরবরাহ করে? তাহলে বলবা ল্যাটারাল রেক্টাসকে, ওকে। তাহলে জিনিসটা তোমরা আই থিঙ্ক পারবা। তাহলে দেখো আমি যেটা বলতেছিলাম যে মিডিয়াল রেক্টাসটা কী করে? মিডিয়াল রেক্টাসটা আমাদের ভিতরের দিকে ঘুরতে হেল্প করে। দেখো তোমরা একটু নামের সাথেই বুঝতে পারবা।
মিডিয়াল ভিতর দিকে ঘুরতে হেল্প করে, ল্যাটারাল এটা কিন্তু বাইরের দিকে ঘুরতে হেল্প করে, সুপিরিয়র উপরের দিকে, নিচের দিকে হলো তোমার ইনফেরিয়র। ওকে, আর সুপিরিয়র অবলিক যেটা, সুপিরিয়র অবলিকের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখো যে অক্ষিগোলককে অপটিক স্নায়ু আর কর্নিয়ার মধ্যবর্তী অক্ষ বরাবর ঘুরতে সাহায্য করে, এটা দেখো। আর ইনফেরিয়র অবলিকটা মনে রাখবা সুপিরিয়র অবলিক পেশির বিপরীত দিকে ঘুরতে হেল্প করে। তার মানে প্রথম চারটা যেটা আছে, প্রথম চারটা কিন্তু বোঝা যায়, কিন্তু পরে দুইটা হলো আসলে মেইন প্রবলেম। হ্যাঁ, পরে দুইটা কি দেখো তো একটু, পরে দুইটা হলো তোমার সুপিরিয়র অবলিক আর একটা হলো ইনফেরিয়র অবলিক। অক্ষিগোলককে অপটিক স্নায়ু আর কর্নিয়ার মধ্যবর্তী অক্ষ বরাবর ঘুরতে হেল্প করে। হ্যাঁ, তাহলে কোশ্চেনটা করবে এভাবেই, অপটিক স্নায়ু আর কর্নিয়ার মধ্যবর্তী অক্ষ বরাবর ঘুরতে হেল্প করে কে? তাহলে তুমি যেন অন্তত বলতে পারো সুপিরিয়র অবলিক। আর ইনফেরিয়র অবলিকটা কি? ইনফেরিয়র অবলিকটা হইলো সুপিরিয়র অবলিক পেশির বিপরীত দিকে ঘুরতে হেল্প করে। বুঝতে পারছো? বিপরীত দিকে ঘুরতে হেল্প করে, তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমাদের সাধারণত আর কিছু দরকার নাই। আর লিভেটর পালপেব্রিস সুপেরিয়রিস এটা একটু মনে রাখো। লিভেটর, লিভেটর মানে কি? লিভেটর মানে মানে তোমার হলো লিফট। হ্যাঁ, লিভেটর মানে মনে রাখো লিফট বা উপরে উঠাইতে হেল্প করে বা উঠানো, লিফট বা উঠানো। তার মানে সহজ কথা হইলো এটা আমাদের উঠাইতে হেল্প করবে। পালপেব্রিস সুপেরিয়রিস, সুপেরিয়রিস মানে কি? এটা বলতে অ্যাকচুয়ালি মিন করতেছে যে উপরে, সুপেরিয়র মানে কি? সুপেরিয়র ইনফেরিয়র, মিডিয়াল ল্যাটারাল। মিডিয়াল মানে কি? ভিতরে, ল্যাটারাল মানে কি? বাইরের দিকে। সুপেরিয়র মানে উপরে, ইনফেরিয়র মানে নিচে। তার মানে মনে রাখবা সুপেরিয়রিস মানে হলো উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে, উপরের দিকে। আর পালপেব্রি মনে রাখবা এটা দিয়ে আসলে অ্যাকচুয়ালি মিন করতে চাচ্ছে যে মানে ঊর্ধ্ব অক্ষিপল্লব, ঊর্ধ্ব অক্ষিপল্লব। তার মানে কি? একটা আছে তোমার মানে অক্ষিপল্লব কোনটা বলো তো? এই যে আমাদের অক্ষিপল্লবগুলো আছে না, এই যে অক্ষিপল্লব, আর এই চামড়াগুলো যে এই যে লোমগুলো থাকে সেগুলো তো অক্ষিপক্ষ, আর এটা তো আমার আইব্রো, তাই না? তাহলে এক কথায় মনে রাখো ঊর্ধ্ব অক্ষিপল্লবকে উপরের দিকে উঠাতে হেল্প করে কে? লিভেটর পালপেব্রিস সুপেরিয়রিস। ওকে, এটা একটু মনে রাখো। এখন একটা জিনিস দেখো যে আইলিড, হ্যাঁ, আইলিড বা অক্ষিপল্লব বা চোখের পাতা, আমি কিন্তু বলছিলাম এই চামড়ার মতো পার্ট যেটা সেটাই কিন্তু আমাদের হলো আইলিড বা চোখের পাতা। তাহলে দেখো আমাদের কয়টা থাকে? দুইটা থাকে, একটা ঊর্ধ্ব একটা নিম্ন। এবং এই যে দেখো এছাড়া আরেকটা অক্ষিপক্ষ আছে, সেটা কি বলতো? উপ অক্ষিপল্লব বা নিকটেটিং মেমব্রেন। নিকটেটিং মেমব্রেনটা তোমার যদি একটু দেখাতে চাই, নিকটেটিং মেমব্রেনটা এখানে তোমার দেওয়া নাই, আপাতত স্কিপ করো। মনে রাখো যে নিকটেটিং মেমব্রেন নামেও আরেকটা কিন্তু আমাদের অক্ষিপল্লব আছে, যেটা হলো উপ অক্ষিপল্লব। এবং নিকটেটিং মেমব্রেনটা আমাদের কিন্তু একটা লুপ্ত প্রায় নিষ্ক্রিয় অঙ্গ। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করি যে ভাইয়া ভেস্টিজিয়াল অর্গান বা লুপ্ত প্রায় অঙ্গের একটা উদাহরণ কি? তাহলে বলবা যে লুপ্ত প্রায় অঙ্গের একটা উদাহরণ হইল যে তোমার নিকটেটিং মেমব্রেন। ওকে, এখন দেখো আমি যদি বলি যে নিকটেটিং মেমব্রেনটা দেখতে কেমন, অনেকটা তোমার মাংসপিণ্ডের মতো, এটা জাস্ট একটু রিডিং দিও, এখান থেকে আর খুব একটা আমাদের লাগে না। মূল কথা হলো অক্ষিপল্লবটা এটা কিন্তু দ্রুত রেসপন্স করতে পারে। দেখো তোমার তোমার যদি এইদিকে একটা তোমার চোখের দিকে একটা কলম ছুঁড়ে মারি, দেখবে চোখ, তোমার কিন্তু চোখ বন্ধ হয়ে গেছে। কেন চোখ বন্ধ হয়ে যায়? মেনলি যে আমাদের অক্ষিপল্লব যেটা আছে সেটা কিন্তু খুব দ্রুত মানে রিফ্লেক্সের সাথে সে কিন্তু চোখটা বন্ধ করে নিতে পারে এবং ধুলাবালি থেকেও রক্ষা করে। আলটিমেটলি তোমার কিন্তু উচ্চ আলো বা তোমার ধুলাবালি বা কোনো একটা আঘাত পাওয়া থেকে সেটাকে কিন্তু তোমার রক্ষা করতেছে। সামনে চলে আসো, অক্ষিপক্ষ, অক্ষিপক্ষটা তোমরা একটু রিডিং দিতে পারবা। এখানে তোমার লোমগুলোই হলো অক্ষিপক্ষ। আর আইব্রোটা কি? আইব্রোটা হলো উপরের দিকে যে একগুচ্ছ চুল থাকে সেটাই হলো তোমার আইব্রো, এটা তোমরা রিডিং দিতে পারবা। এখন আসো অক্ষি গ্রন্থি। অক্ষি গ্রন্থি আমাদের কয়টা আছে বলো তো? অক্ষি গ্রন্থি আছে আমাদের অ্যাকচুয়ালি তিনটা। অক্ষি গ্রন্থি কয়টা আছে? মনে রাখবা আমাদের অক্ষি গ্রন্থি আছে টোটাল তিনটা। কয়টা? তিনটা। এখন এখান থেকে আমাদের যে জিনিসটা জানা দরকার, ল্যাক্রিমাল গ্রন্থি, হার্ডেরিয়ান গ্রন্থি আর মেবোমিয়ান গ্রন্থি। দেখো আমরা এটা মনে রাখি কি দিয়ে জানো? হামলা দিয়ে মনে রাখি। হ্যাঁ, হার্ডেরিয়ান, মেবোমিয়ান, এটা তোমার ল্যাক্রিমাল। তো দেখো ল্যাক্রিমাল গ্রন্থি এটা একটা, ল্যাক্রিমাল গ্রন্থি হলো মেইনলি অশ্রু বা টিয়ার তৈরি করে। কি তৈরি করে? টিয়ার তৈরি করে। এবং এখানে তোমার লাইসোজাইম থাকে, এবং লাইসোজাইমটা হলো ব্যাকটেরিয়া নাশক। কি? ব্যাকটেরিয়া নাশক, তার মানে ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে হেল্প করে। সেজন্য দেখবো আমাদের চোখে কিন্তু অলরেডি আমাদের কিন্তু এক ধরনের অ্যান্টিবায়োটিক থাকেই। অ্যান্টিবায়োটিকটার নাম কি বলো? লাইসোজাইম। চোখের অ্যান্টিবায়োটিকটার নাম কি? লাইসোজাইম। তাহলে যদি তোমাকে বলি যে ভাইয়া টিয়ার বা আমাদের অশ্রু এটার কাজ কি? অশ্রুর কাজটা হইলো আমাদের চোখটাকে ভেজা রাখা এবং ইনশিওর করা যে তোমার চোখটা সেফ আছে এবং শুকনা হয়ে যাচ্ছে না। ওকে, তাহলে জিনিসটা তোমাদের খুব ভালো মনে রাখতে হবে। তো এখন একটু দেখো আমি যে পার্টটা বলছিলাম পরে, এটার কাজটা একটু তোমরা রিডিং দিবা ভালোভাবে, যে কর্নিয়াকে পুষ্টি দেয়, চোখকে আর্দ্র রাখে, কনজাংটিভা নরম রাখে এবং লাইসোজাইম ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এখন দেখো হার্ডেরিয়ান গ্রন্থি। হার্ডেরিয়ান গ্রন্থিটা কোথায় থাকে? দেখো হার্ডেরিয়ান গ্রন্থিটা কিন্তু পশ্চাৎভাগের অঙ্কীয় দেশে অবস্থিত। এটি এক ধরনের পাতলা তৈলাক্ত রসক্ষরণ করে। মূল কথা এটা কিন্তু তোমার চোখ যে বন্ধ করতেছো খুলতেছো এটা যাতে স্মুথ হয় এটা কিন্তু আসলে মেনটেন করে। কাজগুলো আই থিঙ্ক তোমরা রিডিং পড়তে পারবা। মেবোমিয়ান গ্রন্থির কাজটা হলো তোমার তৈলাক্ত রসক্ষরণ করে। এই তৈলাক্ত ক্ষরণ কিন্তু কনজাংটিভা আর কর্নিয়াকে পিচ্ছিল রাখে। এই জিনিসটাও তোমরা আই থিঙ্ক অন্তত মনে রাখতে পারবা। ওকে, সো এইটুকু অন্তত তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। সো এখন আমরা একটু দেখো কনজাংটিভা।
কনজাংটিভাটা কি বলতো? কনজাংটিভা কিন্তু আমাদের স্ক্লেরার একটা আবরণী, তাই না? কনজাংটিভাটা কি বলতো? স্ক্লেরার একটা আবরণী। তাহলে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, কনজাংটিভা কি? স্ক্লেরার আবরণী। এটা কাজ কি? ধুলাবালি আর জীবাণু থেকে রক্ষা করে এবং মেইনলি একটা তোমার মানে সাপোর্টিভ এবং একটা প্রোটেক্টিভ একটা মেকানিজম প্রোভাইড করে। দেখবো কি মাঝে মধ্যে আমাদের কিন্তু চোখ উঠে, তাই না? আমাদের কিন্তু মাঝে মধ্যে চোখ উঠে। এই চোখ ওঠার যে ব্যাপারটা, যেটা চোখ ওঠার ব্যাপারটা কিন্তু আসলে কনজাংটিভাইটিস যেটা, সেটাকেই মিন করে। হ্যাঁ, কনজাংটিভাতে যদি তোমার ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয়, তাহলে সেটাকে আমরা বলি হলো কনজাংটিভাইটিস, যেটাকে আমরা বলি চোখ ওঠা। চোখ উঠলে তাহলে কী করবা বলো তো? রেস্ট নিবা, চোখকে একটু আরাম দিবা। হ্যাঁ, চোখে আরাম দিবা। চোখে আরাম দেওয়া বলতে অ্যাকচুয়ালি বলতে যাচ্ছি যে তুমি একটা সানগ্লাস ইউজ করতে পারো, যেটা একটু তোমার মানে অন্ধকার টাইপের বা একটু জাস্ট আলোটা কম তোমার চোখে ঢুকবে। ওকে, আর কনজাংটিভাইটিসগুলো মোটামুটি ওষুধ সাধারণত কমই লাগে। যদি তোমার রেস্ট নিলে ঠিক হয়ে যায় তাহলে তো ভালোই। আর মাঝে মধ্যে আমাদের কিছু অ্যান্টিবায়োটিকের ড্রপ পাওয়া যায়, সেগুলো দেওয়া লাগতে পারে। তারপর কিন্তু আস্তে আস্তে অল্প কিছুদিনের মধ্যে কিন্তু কনজাংটিভাটা ঠিক হয়ে যায়। ওকে, কনজাংটিভাইটিসটা ঠিক হয়ে যায়। এখন দেখো আমাদের প্রতিবিম্ব গঠন ও দর্শন প্রক্রিয়া যেটা, সেটা এখানে বলা হয়েছে। তোমরা এই পার্টটা দেখো, কয়টা ধাপে সংগঠিত হয়? 5টা ধাপে সংগঠিত হয়। আলো প্রবেশ করবে, রেটিনার প্রতিবিম্ব তৈরি হবে, সেখান থেকে তোমার প্রতিবিম্ব একটা বৈদ্যুতিক সিগন্যাল তৈরি হবে, ব্রেনে যাবে, তারপর সেটা তুমি দেখতে পারবা। তার মানে তুমি যদি এটা একটু দেখতে চাও বা এটা যদি বুঝতে চাও, তোমার জন্য বেটার হবে এইখানকার দর্শন কৌশলের গতিপথটা মনে রাখা। আলোক রশ্মি আসলো, কর্নিয়াতে গেল। কেন কর্নিয়াতে যাবে? স্ক্লেরাতে গেল না কেন? কারণ স্ক্লেরা তো অস্বচ্ছ। এই অস্বচ্ছ জায়গা দিয়ে পাস করে লাভ আছে? লাভ নাই তো। তাহলে আমাকে স্বচ্ছ জায়গা দরকার। তাহলে আমার কর্নিয়াতে আসলো, তারপর কিন্তু অ্যাকোসিমার, তারপর পিউপিল, লেন্স, পিটাসিমার, দেন রেটিনা, তারপর হলো অপটিক্স স্নায়ু, দেন ভিজুয়াল কর্টেক্স। কোথায়? অক্সিপিটাল লোব। কোথায়? অক্সিপিটাল লোবে। কোথায় থাকে? অক্সিপিটাল লোবে থাকে। তাহলে এই জিনিসটা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আমি জিজ্ঞাসা করি যে কোনটি তোমার যে দর্শন পথের সঠিক উদাহরণ নয়, বা কোনটি দর্শন কৌশলের সঠিক গতিপথ নয়, তাহলে এভাবে কিন্তু কোশ্চেন দিতে পারে। ওকে, তাহলে এভাবে কিন্তু চেঞ্জ করে করেও তোমাদের কোশ্চেন দিতে পারে। সামনে চলে আসো। দেখো যেটা বলতেছিলাম, উপযোজন। উপযোজন মানে কি? অ্যাকোমোডেশন। দেখো আমাদের কিন্তু চোখ নর্মালি মানে চোখ থেকে 6 মিটার দূরত্বে অবস্থিত কোনো একটা বস্তুকে স্বাভাবিকভাবেই রেটিনায় কিন্তু প্রতিবিম্ব ফলিত হয়, বুঝছো? তার মানে 6 মিটার দূর থেকে একটা বস্তু তোমার চোখের লেন্সের কোনো পরিবর্তন করা ছাড়াই ডিরেক্ট তোমার কোথায় গিয়ে পড়বে? রেটিনাতে গিয়ে পড়বে। কিন্তু যদি 6 মিটারের আগে হয়, তাহলে কিন্তু তোমার অবশ্যই উপযোজন দরকার। কি দরকার? উপযোজন দরকার। তার মানে কি? কোনো একটা চেঞ্জ আনা দরকার। তাহলে দেখো এই যে উপযোজন আনা দরকার, এই ব্যাপারটা কিন্তু তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। এই যে এখন উপযোজন যেটা, সেটা তুমি কীভাবে করবা? আমি তোমাদের এখানে দুইটা ব্যাপার বলি। যত লেন্সটা মোটা হয়, আমি তোমাকে একটা একটা আলাদা পেজ নিয়ে নিই, তাহলে তোমাদের জন্য একটু বোঝাটা ইজি হবে। দেখো সাপোজ আমি এটা একটা লেন্স, হ্যাঁ এটা একটা লেন্স, মনে করো এটা একটা চিকন লেন্স। যত চিকন লেন্স তত কিন্তু ফোকাস দূরত্ব কম। তার মানে যত চিকন, হ্যাঁ যত চিকন তত ফোকাস দূরত্ব কম। তত ফোকাস দূরত্ব, ফোকাল লেন্থ, হ্যাঁ ফোকাস বা ফোকাস লেন্থ কম, তাই না? তার মানে যত মোটা, হ্যাঁ যত মোটা ফোকাল লেন্থ মানে এফ যেটা, সেটা কিন্তু বেশি। তার মানে তুমি যদি কাছের দেখো, নর্মালি কি হয়? নর্মালি এখানে তোমার এটা তোমার লেন্স, হ্যাঁ লেন্স থেকে 6 মিটার দূরত্ব, এখানে একটা তোমার বস্তু আছে, হ্যাঁ এখানে একটা বস্তু আছে, হ্যাঁ এটা একটা বস্তু আছে 6 মিটার। ওকে, এটা কত মিটার? 6 মিটার। কারণ এই 6 মিটার দূরত্ব থেকে এখানকে যে তোমার প্রতিবিম্বটা তৈরি হবে, হ্যাঁ এখান থেকে যে তোমার প্রতিবিম্বটা তৈরি হবে, এটা কিন্তু তোমার একবার ডিরেক্ট একবার লেন্সে গিয়েই পড়বে, বুঝছো? এখানে কিন্তু একবার ডিরেক্ট লেন্সে গিয়েই পড়বে। ওকে, এটা কিন্তু তোমার একবার ডিরেক্ট লেন্সে গিয়েই পড়বে। সমস্যাটা হইল যদি তুমি 6 মিটারের আগায় চলে আসো। তাহলে কী হবে? দেখো আমি একটু আরেকটা পেজ নিয়ে নিই, তাহলে তোমাদের জন্য একটু বোঝা ইজি হবে। দেখো মনে করো সাপোজ তুমি 6 মিটারে একটু আগে আসছো, হ্যাঁ 6 মিটারে একটু আগে আসছো, ঠিক আছে? মনে করো সাপোজ এটা তোমার 6 মিটার ছিল, এটা তোমার 6 মিটার ছিল, তাহলে 6 মিটার থেকে একটু আগে চলে আসছো। কী করছো? এটা আগে চলে আসছো। তাহলে কী হবে জানো? এটার প্রতিবিম্বটা, এই যে এটা মনে করো সাপোজ হলো তোমার রেটিনা, এটার প্রতিবিম্বটা তোমার রেটিনার এইখানে গিয়ে পড়বে, মানে পিছনে গিয়ে পড়বে। তার ব্যাপারটাকে আমি বোঝাতে পারতেছি? তাহলে মূল কথা হইল, যদি তুমি 6 মিটার দূরত্বে থাকো, হ্যাঁ তাহলে কিন্তু তোমার ডিরেক্ট রেটিনায় পড়তো। কিন্তু যখন তুমি 6 মিটার থেকে একটু আগায় আসতেছো, তখন কিন্তু প্রতিবিম্বটা রেটিনায় পড়তেছে না। রেটিনায় না পড়লে তুমি কিন্তু কোনোভাবেই দেখতে পারবা না, মানে তুমি ঝাপসা ঝাপসা দেখবা। তার মানে আমাদের টার্গেটটা কী হবে বলো তো? আমাদের টার্গেটটা হবে এরকম যে আমাদের কিন্তু ফোকাল লেন্থ যেটা, হ্যাঁ ফোকাল লেন্থ যেটা, সেটাকে কারেকশন করা। কী করা? ফোকাল লেন্থটাকে কারেকশন করা। কী করা? কারেকশন করা। ওকে, কারেকশন করা। একটা জিনিস মনে রাখতে হবে, আমি যদি এই লেন্সটাকে একটু মোটা করে দিই, হ্যাঁ এই লেন্সটাকে যদি একটু মোটা করে দিই, তাহলে কী হবে জানো? এটার ফোকাল লেন্থটা কমে আসবে। তাহলে আমি মনে হয় একটু আগে পেজে একটু ভুলে গেছিলাম মনে হয়। যত চিকন তত ফোকাল লেন্থ, মানে সরি ফোকাল লেন্থ হলো বেশি, হ্যাঁ ফোকাল লেন্থ বেশি।
আর যত মোটা তত ফোকাল লেন্থ হলো কম, ওকে, ফোকাল লেন্থ কম। তার মানে আমি যদি একটু বলি তোমাদের, হ্যাঁ একটু খেয়াল করো, যদি তুমি এই যে এখন তুমি 6 মিটারে না, একটু আগে আছো, একটু আগায় আসছো, আগায় আসলে তুমি যদি বস্তুটাকে দেখতে চাও, তার মানে তোমাকে কিন্তু এই ফোকাল লেন্থ যেটা বা ফোকাস দূরত্ব যেটা সেটাকে কিন্তু কমায় নিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু তোমার যে প্রতিবিম্ব যেটা আছে সেটা কিন্তু তোমার কোথায় গিয়ে পড়বে বলো তো? সেটা কিন্তু তোমার রেটিনায় গিয়ে পড়বে। কোথায় পড়বে? রেটিনাতে গিয়ে পড়বে। তাহলে আই থিঙ্ক এটা অন্তত তোমাকে মনে হয় বুঝাইতে পারছি। তারপর আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই। দেখো সাপোজ নর্মালি আমাদের কী হচ্ছিল, নর্মালি আমাদের কিন্তু দেখো নর্মালি আমাদের কিন্তু 6 মিটার দূরত্বে, 6 মিটার দূরত্বে যদি থাকে নর্মালি কিন্তু লেন্সটা কিন্তু এরকম থাকলেই হয়। এবং এখানে বস্তুটা ছিল, বস্তুটা এখানে ছিল, বস্তুটা এখানে ছিল, 6 মিটার ডিস্টেন্স এটা। তাহলে কিন্তু বস্তুটা একবার ডিরেক্ট আমরা কিন্তু লেন্স মানে রেটিনা যেটা সেটা কিন্তু একবার ডিরেক্ট গিয়ে পড়তেছে। কিন্তু যখন মনে করো আমি এখানে চলে আসতেছি, এখানে যখন চলে আসতেছি, মনে করো সাপোজ এটা আমাদের 4 মিটার, তখন কিন্তু আমার এখানে পড়তেছে না, তখন কিন্তু আমার প্রতিবিম্বটা কোথায় পড়তেছে? তখন কিন্তু আমার প্রতিবিম্বটা পড়তেছে আমার রেটিনার বাইরে। হ্যাঁ, কোথায় পড়তেছে? রেটিনার বাইরে। তাহলে আমি যদি এটাকে কারেকশন করতে চাই কী করবো? লেন্সটাকে একটু মোটা করে দিব। লেন্সটাকে একটু মোটা করে দিলে এটার প্রতিবিম্বটা, এটার নতুন প্রতিবিম্বটা যেটা সেটা কিন্তু আমার একবারে সুন্দর করে গিয়ে আমার কিন্তু এই রেটিনাতেই পড়বে। ওকে, রেটিনাতেই গিয়ে পড়বে। তাহলে এই জিনিসটাই তোমার বলতে চাচ্ছিলাম। তার মানে এই যে তোমার লেন্সটাকে মোটা করতে হবে, এই যে মোটা করা বা লেন্সের যে ফোকাস দূরত্ব চেঞ্জ করার যে ফোকাস সেটাকে বলা হয় উপযোজন বা অ্যাকোমোডেশন। ওকে, তাহলে দেখো আমি যেটা বলতেছিলাম যে এই যে তোমার লেন্সের যে বক্রতা যেটা সেটা মানে বাড়াইতে হবে। হ্যাঁ, বাড়াইতে হবে। তার মানে কি, এই যে পুরো প্রক্রিয়া যেটা এটা আসলে কে কন্ট্রোল করে জানো? এটা পুরোটা কন্ট্রোল করে হলো তোমার সিলিয়ারি বডির বৃত্তাকার পেশির সংকোচনের ফলে সাসপেন্সরি লিগামেন্টের প্রসারণ ঘটে, ফলে লেন্সের বক্রতা বাড়ে ও খাটো হয়। তার মানে আই থিঙ্ক এটা অন্তত তোমাদের বোঝাতে পারছি। তার মানে তোমার হলে এখন লেন্সের তোমার একটু মোটা করতে হবে বা লেন্সকে একটু খাটো করতে হবে, মোটা করতে হবে। তাহলে এইটা খাটো মোটা করার উপায় কি? খাটো মোটা করার উপায় হলো তোমার বৃত্তাকার পেশি সংকোচন করতে হবে। তাহলে কি হবে? সাসপেন্সরি লিগামেন্টের প্রসারণ হবে। তাহলেই কিন্তু তোমার লেন্সের বক্রতাটা বেড়ে যাবে। তাহলে ব্যাপারটা কি বুঝতে পারতেছো? আমি জিজ্ঞাসা করি এবার লেন্সটাকে আমি যদি উপযোজন করতে চাই, উপযোজন করতে চাইলে আমার টার্গেটটা কি থাকে? তাহলে বলবা টার্গেটটা থাকে আমার বৃত্তাকার পেশিটাকে সংকুচিত করা এবং সাসপেন্সরি লিগামেন্টটাকে প্রসারিত করা। তাহলেই কিন্তু আমার লেন্সটা মোটা হয়ে যাবে এবং ফোকাস দূরত্বটা কমে আসবে এবং আলো যে মানে আমার যে 6 মিটারের আগের যে বস্তুটার প্রতিবিম্ব সেটা কিন্তু আমার লেন্সে এসেই পড়বে। ওকে, তাহলে এই জিনিসটার কথাই বলতেছিলাম। তাহলে এখন দেখো এখানে একটা ব্যাপার বলা আছে যে দেখো যে আমাদের হাইপারমেট্রোপিয়া আর মায়োপিয়া বলে দুটো কথা আছে। ওকে, এটা হলো আমাদের দুটো রোগ। তো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, হ্যাঁ আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার মানে কোন রোগ বা তোমার কোনটা হয়েছে, তোমার কি হাইপারমেট্রোপিয়া নাকি মায়োপিয়া, বা এই যে দুইটার নাম এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে নামগুলো দেওয়া হয়েছে এটা তোমাদের একটু বোঝার দরকার। হ্যাঁ, তুমি কোনটা ভালো দেখতে পারো, কোনটা ভালো দেখতে পারো, কোনটা ভালো দেখতে পারো, এইটার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমার নামগুলো করা হয়েছে। ওকে, কোনটা ভালো দেখতে পারো এটার উপর ডিপেন্ড করেই নামগুলো দেওয়া। ওকে, তাহলে দেখো তুমি যদি কাছেরটা যদি ভালো দেখতে পারো, তুমি যদি কাছেরটা ভালো দেখতে পারো তাহলে সেটাকে বলা হয় মায়োপিয়া। কাছেরটা যদি ভালো দেখতে পারো মানে দূরেরটা দেখতে পারো না, তাহলে সেটাকে বলা হয় মায়োপিয়া। মায়োপিয়া। আর যদি বলি যে তুমি দূরেরটা ভালো দেখতে পারো, দূরেরটা ভালো দেখতে পারো, তাহলে সেটাকে বলবো কি? হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া। তাহলে এই জিনিসটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে এখন পরের কোশ্চেনটা আমাদের করে যে কারো মায়োপিয়া হয়েছে, তার মানে তার কোনটা সমস্যা? মনে রাখবা যার মায়োপিয়া হয়েছে তার কিন্তু কাছেরটা দেখতে পারে, দূরেরটা দেখতে পারে না। আর যার হাইপারমেট্রোপিয়া সে কিন্তু দূরেরটা দেখতে পারে, কাছেরটা দেখতে পারে না। তার মানে এখন তুমি এই প্রবলেমটা ঠিক করবা কেমনি? মনে রাখবা হাইপার, হাইপার মানে কি বলো তো? হাইপার মানে হলো বেশি বেশি, তাই না? হাইপার মানে কি? বেশি বেশি। বেশি বেশি। তার মানে যেহেতু হাইপার মানে বেশি বেশি, তার মানে সে দূরেরটা দেখতে পারে, কাছেরটা দেখতে পারে না। এটা কারেকশনটা করবো আমরা হাইপার দিয়েই। হাইপার মানে কি? হাইপার মানে হলো প্লাস। তার মানে তুমি হাইপারমেট্রোপিয়া হলে তাকে কি লেন্স দিবা? প্লাস লেন্স দিবা। কি দিবা? প্লাস লেন্স দিবা। তো প্লাস লেন্স মানে কি? উত্তল লেন্স। কি লেন্স? উত্তল লেন্স। তাহলে এই জিনিসটা তোমাদের ভালোই মনে রাখতে হবে। আর যদি বলি যে ভাই তাহলে মায়োপিয়াতে কি দিবা, তাহলে বলো মাইনাস লেন্স। তার মানে সেটা হলো তোমার অবতল লেন্স। কি লেন্স? অবতল লেন্স। তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছো? তো আমি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাই আমার এখানে কী কী লেন্স দেওয়া লাগবে, যে আমি বলি যে ভাই হাইপারমেট্রোপিয়াতে তুমি কারেকশন করবে কি দিয়ে, তাহলে বলবা হাইপারমেট্রোপিয়াতে কারেকশন করবো আমরা প্লাস লেন্স দিয়ে, মায়োপিয়াতে কারেকশন করবো মাইনাস লেন্স দিয়ে। তার মানে আমার যে কী সমস্যা? দেখো আমাদের সাধারণত মনে রাখবে যাদের বয়স কম তারা কিন্তু সাধারণত নেগেটিভ পাওয়ারের লেন্স পরে, তাই না?
দেখবে বেশিরভাগ কিন্তু তোমাদের ব্যাচমেট বলো বা তোমার নিজের লেন্সের কথাই বলো, সেটা কিন্তু সবগুলো হলো মাইনাস পাওয়ার। কেন মাইনাস পাওয়ার? কারণ আমাদের সাধারণত সেটা দেখতে পারি কিন্তু দূরেরটা দেখতে পারি না। তার মানে এটা কারেকশন করা হয় কি দিয়ে? মাইনাস লেন্স দিয়ে, মানে অবতল লেন্স দিয়ে। ওকে, তাহলে দেখো আমরা একটু পরে পেজে চলে যাই। তাহলে আই থিঙ্ক এটা তোমাদের অন্তত ক্লিয়ার, এখান থেকে মোটামুটি আর কোনো সমস্যা হওয়ার কথা না। দ্বিনেত্র দৃষ্টিটা, এটা তোমরা একটু রিডিং দিও। মূল কথা দ্বিনেত্র দৃষ্টিটা কি জানো? মানুষের চোখগুলো কিন্তু আমাদের 6.3 সেন্টিমিটার দূরে, মানে একটু সামনে অবস্থিত। দেখবা কি দ্বিনেত্র সৃষ্টি হওয়া বলতে অ্যাকচুয়ালি মিন করতে চাচ্ছি যে তুমি একটা বস্তুকে ভালোভাবে দেখতে চাও। ভালোভাবে দেখার মানে শর্ত কি? মানে দুইটা চোখ দিয়ে একটা জিনিসই দেখতে চাও এবং স্পষ্টভাবে দেখতে চাও। তার মানে তুমি প্রত্যেকটা চোখের জন্য যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা এক বিন্দুতে পড়তে হবে এবং তারা একই জায়গায় থাকতে হবে। তাহলেই কিন্তু আলটিমেটলি তুমি একটা মানে দুইটাকে মিলায়ে একটা কমপ্লিট একটা পিকচার দেখতে পারবা এবং সেটা কিন্তু অনেক ডিটেইলড হবে এবং অনেক গুছানো হবে। তুমি কিন্তু তোমার ওইটার ডিস্টেন্স, ওইটার কোয়ালিটি, ওইটার যে ভিতরে যে মানে ছোটো ছোটো ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু তুমি ধরতে পারবা। তাহলে ওই কথাগুলো বলা আছে, তোমরা একটু জাস্ট একটু রিডিং দিও, তাহলে দেখবে যে তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, তাহলে একটু তোমরা রিডিং দিবা। সামনে চলে আসো, তাহলে এখান থেকে আর কিছু আমাদের লাগবে না। তারপর দেখো মানুষের দ্বিনেত্র দৃষ্টি থাকার সুবিধা কি, এটা একটু রিডিং দিও। রিডিং দিও। আর ভিটামিন এর ভূমিকা কি বলতো? ভিটামিন এ না থাকলে রেটিনল তৈরি হয় না, রডপসিন তৈরি হয় না, তারপর রডকোষ কম তৈরি হয়, তার মানে তুমি কিন্তু রাতের বেলা কম দেখতে পারবা। ওকে, এখন চলে আসো, আমি তো বলি যে ফলে কি হয়, মানুষের দৃষ্টিশক্তি হ্রাস পায় এবং রাতকানা রোগ হয়। রাতকানা ইংলিশটা আমরা কি বলতো? নাইট ব্লাইন্ডনেস অর নিকটালোপিয়া। নাইট ব্লাইন্ডনেস অথবা নিকটালোপিয়া। তাহলে আমি যদি বলি যে নিকটালোপিয়া মানে কি, তাহলে বলবা আমার নিকটালোপিয়া মানে হলো নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ। তাহলে তোমরা এই পার্টটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, এই পার্টটা তোমরা একটু রিডিং দিলেই তোমরা মোটামুটি এখান থেকে অ্যান্সার করতে পারবা। ওকে, এখন সামনে চলে আসো, আমরা এখন পড়বো হলো কানের পার্টটা। কানের পার্টটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এখন আমাকে একটু কাইন্ডলি জানাও যে তোমরা চোখের পার্টটা তোমরা পুরোটা বুঝতে পারছো কিনা, এটা আমাকে কাইন্ডলি জানাও তো, চোখের পার্টটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো কিনা। চোখে আসো, আমরা তাহলে এখন হলো কানের পার্টটাতে চলে যাই। কানের পার্টটাতে আমরা এখন একটু দেখবো। দেখো কান কিন্তু আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ, হ্যাঁ, মানে এটা কিন্তু আমাদের শুনতেও হেল্প করে এবং আমাদের এটা কিন্তু ভারসাম্য রক্ষা করতেও হেল্প করে। ওকে, তাহলে একটু দেখো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে আমাদের কানকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, দেখো কানকে আমরা কিন্তু 3টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? 3টা ভাগে, বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ। এখন তোমাকে জিজ্ঞাসা করবে বহিকর্ণের পার্ট নয় কোনটি? পিনা, কর্ণকুহর আর কর্ণপটহ, এগুলো কিন্তু আমাদের বহিকর্ণের পার্ট। কর্ণপটহ বলতে অ্যাকচুয়ালি মিন করে কানের মেমব্রেন যেটা সেটা, হ্যাঁ, কানের মেমব্রেন যেটা সেটাকে কিন্তু কর্ণপটহ বলে। ওকে, তাহলে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। আর কর্ণকুহর বলতে আসলে মিন করে অডিটরি মিয়াটাস, হ্যাঁ, অডিটরি মিয়াটাস। তার মানে তুমি যদি কানের ভিতরে যদি হাত ঢোকাও, তোমার হাতটা যতটুকু যাচ্ছে সেটাই হলো মোটামুটি অডিটরি মিয়াটাস। অডিটরি মিয়াটাস। ওকে, অডিটরি মিয়াটাস। তাহলে জিনিসটা তোমাদের একটু আইডিয়া রাখা লাগবে। এবং মধ্যকর্ণে দেখো, মধ্যকর্ণে আমাদের কী কী থাকে বলতো? কর্ণাস্থি থাকে, ইউস্টেশিয়ান টিউব থাকে এবং ছিদ্রপথ থাকে। আমি যদি বলি ভাই কর্ণাস্থি কয়টা বলো তো, তাহলে বলো তোমার ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। প্রতি কানে একটা করে থাকে এবং 2 কানে তোমার 1 জোড়া, তার মানে টোটাল আমাদের 3 জোড়া কিন্তু কর্ণাস্থি থাকতেছে। এবং ছিদ্রপথ বলতে আমাদের 2টা থাকে, ফেনেস্টা ওভালিস আর ফেনেস্টা রোটান্ডা। আর যদি বলি যে ভাই আমাদের অন্তকর্ণে কী কী পার্ট? অন্তকর্ণে আমাদের 2টা পার্ট, ইউট্রিকুলাস আর স্যাকুলাস। ওকে, তাহলে জিনিসটা তোমাদের একটু আইডিয়া রাখা লাগবে। সামনে চলে আসো, যেটা বলতেছিলাম যে বহিকর্ণ, হ্যাঁ, বহিকর্ণে পিনার পার্টটা তোমরা আই থিঙ্ক পারবা, মোটামুটি মনে রাখতে হবে। এটা কিন্তু আমাদের স্থিতিস্থাপক তরুণাস্থি দিয়ে গঠিত। কী দিয়ে গঠিত? স্থিতিস্থাপক তরুণাস্থি দিয়ে গঠিত। এবং এটা কিন্তু তোমার কাজ হলো শব্দ তরঙ্গটাকে সংগ্রহ করবে, কেন্দ্রীভূত করে আমাদের অডিটরি মিয়াটাসে পাঠাই দিবে। ওকে, তাহলে এই জিনিসটা একটু আমাদের আইডিয়া রাখা লাগবে। তাহলে দেখো এই যে তুমি চিত্রটা দেখতেছো না, এটা কিন্তু আমাদের মেইনলি কানের পিনা। তারপর দেখো এই যে এটা কিন্তু তোমার এন্টি হেলিক্স, এখানে তোমার এই যে কঙ্কা, এই যে পিনা, হ্যাঁ, তারপরে এই যে দেখো এটা হলো তোমার হেলিক্স। তার মানে এই নামগুলো না তোমরা একটু আইডিয়া নিয়ে রাখো, কারণ দেখবা কি মাঝে মধ্যে কোশ্চেন করতে পারে যে কানের পিনা, হেলিক্স, এন্টি হেলিক্স এগুলো আসলে কার পার্ট? মনে রাখবে এগুলো বহিকর্ণের পার্ট। ওকে, তাহলে এই আইডিয়াটা কিন্তু তোমাদের রাখতে হবে। তারপর দেখো এই পার্টটা যেটা দেখতেছো, এই যে এই পার্টটা যেটা, এটা কিন্তু আসলে তোমাদের মেইনলি কি বলতো? অডিটরি মিয়াটাস। এবং এই পার্টটা যেটা দেখতেছো এটা কিন্তু আমাদের কানের পর্দা। এবং কানের পর্দাটা মনে রাখতে হবে, এটা কিন্তু বাইরের দিকটা হলো অবতল। বাইরের দিকটা কেমন? বাইরের দিকটা হলো অবতল আর ভিতরের দিকটা হলো উত্তম। ভিতরের দিকটা কি? উত্তম। তাহলে জিনিসটা মনে রাখবা। তারপর দেখো এটা হলো ম্যালিয়াস, তারপরটা হলো ইনকাস, তারপরটা হলো স্টেপিস। তাহলে জিনিসটা মনে রাখতে হবে। আর এই যে পার্টটা যেটা দেখতেছো, এই পার্টটা কিন্তু আমাদের মেইনলি এটা অন্তকর্ণের পার্ট। হ্যাঁ, কার পার্ট? অন্তকর্ণের পার্ট। আর এই যে তুমি একটা জিনিস দেখতেছো না, এটা কি বলতো? এটা কিন্তু আমাদের ইউস্টিশিয়ান নালী।
তাহলে এই জিনিসগুলো তোমাদের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমি একটা জিনিস তোমাকে দেখাই, আমাদের কিন্তু কানের পিনাটা বলে ফেলছি, এটা কিন্তু আমাদের স্থিতিস্থাপক অনুনাসিক দিয়ে গঠিত। এবং অডিটরি মিয়াটাস দেখো, অডিটরি মিয়াটাসের 1/3 সেটা কিন্তু তোমার তরুণাস্থি দিয়ে, বাকি 2/3 যেটা সেটা কিন্তু অস্থি দিয়ে গঠিত হয়। এবং এটা কিন্তু টেম্পোরাল বোনসের পার্ট। কার পার্ট বলো তো? টেম্পোরাল বোনের পার্ট। তাহলে জিনিসটা তোমাদের একটু আইডিয়া রাখতে হবে। এবং দেখো আমি যদি বলি যে এটাতে তোমার কিন্তু সেরোমিনাস গ্রন্থি থাকে, কি থাকে? সেরোমিনাস গ্রন্থি থাকে। এবং এখানে কিন্তু তোমার সেরোমেন নামক বাদামি বর্ণের মোম জাতীয় পদার্থ থাকে। তাহলে এই জিনিসটা তোমাদের ভালোভাবে আইডিয়া রাখা লাগবে। সামনে চলে আসো, আমি যেটা বলছিলাম যে এখানে কিন্তু আমাদের কাজে কিন্তু অনেকগুলো কাজ আছে। মূল কথা এইটার মাধ্যমে কিন্তু আমাদের কান, এই শব্দটা আমাদের কানের পিনাটা কিন্তু তোমার শব্দটাকে কেন্দ্রীভূত করছে বা সেন্ট্রালাইজ করছে, এবং এটাকে লম্বভাবে কানের মেমব্রেনে পাঠাইকে মনে রাখবা। এটা কিন্তু তোমার কর্ণ অডিটরি মিয়াটাস যেটা, সেটা কিন্তু কর্ণপট হয়ে লম্বভাবে পাঠাইতে হেল্প করে। এবং পাশাপাশি অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো মোটামুটি পারবা এবং একটা অনুকূল পরিবেশ বজায় রাখতে সাধারণত হেল্প করে। সামনে চলে আসো, এখানে একটা জিনিস তোমাদের বলতেছিলাম যে দেখো টিম্প্যানিক পর্দা, হ্যাঁ, টিম্প্যানিক মেমব্রেনটা এটা কিন্তু আমাদের ডিম্বাকার স্থিতিস্থাপক। এবং দেখবা কি এটা 0.1 মিলিমিটার পুরু এবং 9 মিলিমিটার ব্যাস, হ্যাঁ। এবং বাইরের দিকটা কেমন অবতল, ভিতরের দিকটা কেমন উত্তল। তাহলে এই জিনিসটা তোমাকে আইডিয়া রাখতে হবে। মনে রাখবা এর সাথে কিন্তু মধ্যকর্ণের ম্যালিয়াস অস্থিটা যুক্ত থাকে। কে যুক্ত থাকে? মধ্যকর্ণের ম্যালিয়াস অস্থিটা যুক্ত থাকে। কাজটা কি? কাজ হলো তোমার বহিকর্ণ আর বহিকর্ণকে মধ্যকর্ণ থেকে আলাদা রাখে, শুনতে হেল্প করে এবং শব্দ তরঙ্গটাকে পরিবহন করে। দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে কানের পর্দাটা না থাকলে বহিকর্ণ আর মধ্যকর্ণ একসাথে হয়ে যেত না? তার মানে এটা কিন্তু তোমার মধ্যকর্ণ আর বহিকর্ণকে কিন্তু এটা আলাদা করতেছে। তাহলে এই জিনিসটা তোমাদের আইডিয়া রাখা লাগবে। সামনে চলে আসো, যেটা বলতেছিলাম মধ্যকর্ণে একটা ব্যাপার আছে। দেখো মধ্যকর্ণে আমাদের কিন্তু এই যে মধ্যকর্ণ পার্টটা না, এটা কিন্তু করোটিড টিম্প্যানিক বুলার মধ্যে সাধারণত অবস্থিত। এখন বলতে পারবে টিম্প্যানিক বুলা মানে কি? বুলা মানে একটা স্ট্রাকচার, মানে অস্থিময় একটা স্ট্রাকচার, যেখানে সাধারণত তোমার মধ্যকর্ণটা অবস্থান করে। কি কি অস্থি থাকে মনে রাখবা? আমাদের কর্ণাস্থিগুলো সাধারণত এখানে থাকে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। দুই কানে টোটাল কয়টা থাকে বলবো? তোমার 3 জোড়া ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস থাকে। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে। ইউস্টেশিয়ান নালী যেটা দেখো, ইউস্টেশিয়ান নালীটা কি? মধ্যকর্ণের তলদেশ থেকে তৈরি হয়। কোথেকে তৈরি হয়? মধ্যকর্ণের তলদেশ থেকে তৈরি হয়। এবং এটা কিন্তু বায়ুর চাপ সমান রাখা, এটা হলো মেইন কাজ, হ্যাঁ। তো এটা মনে রাখবা। এবং কর্ণাস্থিটা দেখো, কর্ণাস্থিটা আমাদের কয়টা আছে বলো তো? 3টা আছে। এবং দেখবা ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এটার আকার আকৃতি, কোনটার আকার আকৃতি কেমন এটা কিন্তু তোমাকে জানতে হবে। ম্যালিয়াসের আকার আকৃতি কেমন? হাতুড়ির মতো। কিসের মতো? হাতুড়ির মতো, মানে হ্যামার শেপড। তাহলে আমি যদি জিজ্ঞেস করি এটা কার সাথে যুক্ত থাকে, তার মানে সহজ কথা, প্রথমে থাকে ম্যালিয়াস, তারপর থাকে ইনকাস, তারপর কি? স্টেপিস। তার মানে আমি যদি তোমাকে বলি যে ম্যালিয়াসটা কার সাথে যুক্ত থাকে, তাহলে বলো এক প্রান্ত থাকে তোমার কানের পর্দার সাথে, আরেক প্রান্ত থাকবে ইনকাসের সাথে। ইনকাস টাকার সাথে, একটা ম্যালিয়াসের সাথে, আরেক পাশে কি? স্টেপিসের সাথে। আর স্টেপিস টাকার সাথে, এক পাশে হলো ইনকাসের সাথে, আরেক পাশে কিন্তু তোমার অন্তঃকর্ণের সাথে। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং কোনটার আকৃতি কেমন, দেখতে কেমন, এগুলো মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখো আমি যদি জিজ্ঞাসা করি যে ইনকাস যেটা সেটা দেখতে কেমন, নেহাইয়ের মতো, আর স্টেপিসটা দেখতে কেমন, তাহলে মনে রাখবে এটা কিন্তু তোমার স্টিরাপ শেপ। কেমন শেপ? স্টিরাপ শেপ, বা তোমার ঘোড়ার জিনের পাদানির মতো। ওকে, তাহলে এটা একটু আইডিয়া রাখবা। এখন দেখো আমাদের এখানে দুইটা ছিদ্রপথ থাকে। কয়টা ছিদ্রপথ থাকে? দুইটা ছিদ্রপথ থাকে। এবং দুইটা ছিদ্রপথ হলো ফেনেস্ট্রা অভালিস, এটা কি বলতো? ফেনেস্ট্রা রোটান্ডা। তাহলে দেখো অভালিস, হ্যাঁ, অভালিসটা মনে রাখবো। ওভার মানে কি? উপরে। তাহলে মনে রাখবা ওভালিসটা এটা থাকে উপরে এবং দেখতে কিন্তু ওভাল শেপ বা ডিম্বাকৃতির। ওকে, ডিম্বাকৃতির। আর যে রোটান্ডা যেটা সেটা কিন্তু কেমন? রোটান্ডা কিন্তু তোমার গোলাকার। কেমন? গোলাকার। তাহলে যদি ওভালিস যেটা সেটা যদি উপরে থাকে, তাহলে রোটান্ডা যেটা সেটা কোথায় থাকবে? নিচে থাকবে। তাহলে দেখো ওভালিস যেটা সেটা তোমার ডিম্বাকার এবং উপরে থাকে, এবং নিচের দিকে যেটা সেটা তোমার গোল ছিদ্রাকার এবং এটা কিন্তু নিচের দিকে থাকে। ওকে, তাহলে জিনিসটা তোমাদের আইডিয়া রাখা লাগবে। দেখো ফেনেস্ট্রা ওভালিসের মধ্য দিয়ে মানে শব্দটা মেইনলি দেখো তোমার কানের ব্যাপারটা কি হচ্ছে, তোমার পিনাটা কিন্তু সাউন্ডটাকে কেন্দ্রীভূত করতেছে। অডিটরি মিয়াটাস দিয়ে তোমার কিন্তু কানের পর্দায় বাড়ি খাইলো, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস দিয়ে সেটা কিন্তু সামনের দিকে আগায় আসলো। স্টেপিসটা কানেক্টেড থাকে কার সাথে জানো? ফেনেস্ট্রা ওভালিসের সাথে। তার মানে শব্দটা কিন্তু ফেনেস্ট্রা ওভালিস দিয়ে তোমার কিন্তু অন্তঃকর্ণে প্রবেশ করলো, বের হয়ে আসবে কি দিয়ে? ফেনেস্ট্রা রোটান্ডা দিয়ে। ওকে, তাহলে ওই কথাটাই বলছে। তাহলে আমি জিজ্ঞাসা করি কী দিয়ে প্রবেশ করে, তাহলে বলবা তোমার ফেনেস্ট্রা ওভালিস দিয়ে প্রবেশ করে আর ফেনেস্ট্রা রোটান্ডা দিয়ে তোমার কিন্তু বের হয়ে আসে।
তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এখন একটা জিনিস খেয়াল করো যে অন্তকর্ণ কিন্তু অডিটরি ক্যাপসুলের মাঝে থাকে, কিসের ভিতরে থাকে? অডিটরি ক্যাপসুলের মাঝে থাকে এবং পেরিওটিক অস্থির অভ্যন্তরে থাকে। দেখো এই পার্টটা কিন্তু এখন অনেক ইম্পর্টেন্ট, একটু সুন্দর করে তোমরা বোঝার চেষ্টা করো, কারণ এই পার্টটা তোমাদের একাডেমিকেও ক্লিয়ার হয় না এবং অ্যাডমিশনে এসে যখন কোচিং করবা তখন দেখবে এটা তোমাদের ক্লিয়ার করবে না, কারণ এই পার্টটা এত জটিল, তারা যারা পড়ায় তারা কিন্তু আসলে খুব ভালো যে কনসেপ্ট রাখে ব্যাপারটা কিন্তু এরকম না। সেজন্য আমি চেষ্টা করবো তোমাদের এই ব্যাপারটা পুরোটা এমনভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য যাতে এই পার্টটা তোমাদের আর কোথাও কোনো প্রবলেম না থাকে। সো যারা এখনও ক্লাসে আসো তারা একটু জাস্ট নেড়েচেড়ে বসো, অন্তত ক্লাসটা, অন্তত এই পার্টটা, বাকি যে কানের পার্টটা যেটা সেটা যেন অন্তত তোমরা মনোযোগ সহকারে দেখো। ওকে, চলো আমরা একটু পড়া শুরু করি। দেখো, অন্তকর্ণের প্রধান পার্ট হলো মেমব্রেনাস ল্যাবিরিন্থ, হ্যাঁ, আর আমাদের মানে হলো একটু আমাদের একটা জিনিস মনে রাখো, আমাদের কিন্তু কানে দুইটা ল্যাবিরিন্থ থাকে। কিন্তু বলতে পারবে ল্যাবিরিন্থ মানে কি? ল্যাবিরিন্থ মানে হলো অনেকটা গোলক ধাঁধার মতো জায়গা। মূল কথা, আমাদের এই যে পুরো টেম্পোরাল বোনসের বা পেরিওটিক অস্থির মধ্যে যে আমাদের স্ট্রাকচারটা থাকে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা তোমার মেমব্রেনাস ল্যাবিরিন্থ আর একটা তোমার অস্থিময় ল্যাবিরিন্থ। মানে একটা তোমার হলো মূল কথা মানে একটা খুবই পাতলা একটা তোমার পর্দার মতো থাকে, যেটাকে আমরা বলতেছি ঝিল্লিময়। একটা হলো তোমার ঝিল্লিময় ল্যাবিরিন্থ আর একটা কি বলতো? অস্থিময় ল্যাবিরিন্থ। তাহলে আমি তোমাকে একটা স্ট্রাকচার একটু পরে আমি এঁকে দেখাচ্ছি, তাহলে তুমি ওই ব্যাপারটা একটু বুঝতে পারবা। দেখো, অস্থিময় ল্যাবিরিন্থ দ্বারা মেমব্রেনাস ল্যাবিরিন্থটা পরিবেষ্টিত থাকে। দুই ল্যাবিরিন্থের মধ্যবর্তী স্থানে পেরিলিম্ফ তরলে পরিপূর্ণ থাকে এবং মেমব্রেনাস ল্যাবিরিন্থটা মানে ভারসাম্য ও শ্রবণ অঙ্গ নিয়ে গঠিত। আমি জিজ্ঞেস করি, মেমব্রেনাস ল্যাবিরিন্থ মেইনলি কী নিয়ে গঠিত? মনে রাখবা, ভারসাম্য আর শ্রবণ অঙ্গ নিয়ে গঠিত। তার মানে আমি তোমাকে একটা জিনিস একটু এঁকে দেখাই, তাহলে তোমার জন্য একটু ইজি হবে। দেখো, আমি যদি একটা এক্সট্রা পেজ নিয়ে নিই, মনে করো সাপোজ এই পার্টটা হলো, এই পার্টটা হলো, মনে করো আমি যেটা আঁকতেছি এই পার্টটা হলো তোমার অস্থিময় ল্যাবিরিন্থ, হ্যাঁ। অস্থিময় ল্যাবিরিন্থের মাঝে এই যে একটা পার্ট আমি আঁকতেছি, এই পার্টটা যে আঁকতেছি এটা হলো তোমার মেমব্রেনাস ল্যাবিরিন্থ, হ্যাঁ। মেমব্রেনাস মেমব্রেনাস ল্যাবিরিন্থ। ওকে, তাহলে বাইরেরটা কি? বাইরেটা অস্থিময় ল্যাবিরিন্থ, হ্যাঁ, বাইরেটা কি? অস্থিময় ল্যাবিরিন্থ, এটা হলো তোমার মেমব্রেনাস ল্যাবিরিন্থ। তাহলে এই যে ফাঁকা জায়গা, হ্যাঁ, এই যে জায়গাটা দেখতেছো, এটা মানে অস্থিময় ল্যাবিরিন্থ আর মেমব্রেনাস ল্যাবিরিন্থ, এটা মাঝে কি থাকবে বলতো? এটা মাঝে থাকবে তোমার পেরিলিম্ফ। কি থাকবে? পেরিলিম্ফ। ওকে, আর মাঝে কি থাকবে? এখানে এই যে ভিতরে যেটা, সেটাতে কি থাকবে? ভিতরেটা থাকবে তোমার হলো এন্ডোলিম্ফ। কি থাকবে? এন্ডোলিম্ফ। ওকে, এন্ডোলিম্ফ। তো এই জিনিসটা তোমাদের একটু হলেও আইডিয়া রাখা দরকার যে ভাই কোথায় এন্ডোলিম্ফ থাকে আর কোথায় পেরিলিম্ফ থাকে। মনে রাখবা, পেরিলিম্ফ থাকে হলো তোমার অন্তকর্ণের যে তোমার মেমব্রেনাস ল্যাবিরিন্থ এবং অস্থিময় ল্যাবিরিন্থের মাঝে যে জায়গা যেটা, সেটাতে। আর অস্থিময় ল্যাবিরিন্থে কি থাকে? মনে রাখবা, সেটাতে কিন্তু পুরোটাই কি থাকে? মনে রাখবা, এন্ডোলিম্ফ থাকে। তাহলে আমরা একটু আবার বই চলে আসো, সেই পার্টটা আমরা একটু আবার দেখি। তাহলে দেখো, আমরা একটু পরের পেজে চলে যাই, পরের পেজে দেখলে তোমরা একটু বুঝতে পারবা। তার আগে এই চিত্রটা একটু খেয়াল করো, তোমরা এই পার্টটা দেখো। এই পার্টটা আমি তোমাকে একটা ডিমার্কেশন পয়েন্ট দিয়ে আলাদা করে দিচ্ছি, সেই পার্টটা তোমরা একটু খেয়াল করবা, হ্যাঁ। এই যে তুমি এখানে বেশ কিছু ব্যাপার দেখতে পারতেছো, এখানে বেশ কিছু এই যে তোমার বৃত্তাকার নালীর মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছ, তাই না? এগুলো আমাদের অর্ধবৃত্তাকার নালী। প্রত্যেকটা নালীর গোড়াটা একটু মোটা, বুঝতে পারছো? দেখো তো, প্রত্যেকটা নালীর গোড়াটা কিন্তু একটু মোটা, তাই না? প্রত্যেকটা নালীর গোড়াটা কিন্তু একটু মোটা। এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় তোমার অ্যাম্পুলা। এটাকে কি বলা হয় বলতো? অ্যাম্পুলা। আর এই যে তুমি একটু শামুকের মতো একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, শামুকের মতো স্ট্রাকচার, এটা হলো তোমার ককলিয়া। এটা কি? ককলিয়া। আর এই যে তোমার নালীটা দেখতে পাচ্ছ না, এটা হলো তোমার ককলিয়ার নালী। এটা কি? ককলিয়ার নালী। আর এই যে তোমার এটা উপরটা হলো ফেনেস্ট্রা ওভালিস, আর এটা হলো তোমার ফেনেস্ট্রা রোটান্ডা। আর এই যে তোমার এখানে বাকি যে পার্টটা দেখতেছো, এই যে পার্টটা আমি যেটা এখন গোলা করতেছি, এই পার্টটাকে বলা হয় ভেস্টিবিউল। ভেস্টিবিউলে সাধারণত কি থাকে জানো? ইউট্রিকুলাস আর স্যাকুলাস থাকে। বুঝতে পারছো? কি থাকে? ইউট্রিকুলাস আর স্যাকুলাস থাকে। তার মানে আমি তোমাকে একটু মিশাই দেই বাকি পার্টটা, তাহলে এই পার্টটা তুমি একটু ফোকাস করো, এই যে পার্টটা ফোকাস করো। এই পার্টটাই হইলো এইখানকার এই পার্টটা। বুঝতে পারছো? এই পার্টটা। তার মানে এই যেখানে আমি যেটা মার্ক করতেছি, আমি একটু আলাদা কালি দিয়ে মার্ক করি, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা। এটা একটু খেয়াল করো তো, এই যে আমি যেটা মার্ক করতেছি, এইটা হলো সেই ইউট্রিকুলাস। আর এই যে নিচের ছোটো পার্টটা যেটা দেখতেছো, সেটা হলো তোমার স্যাকুলাস। আর এই স্যাকুলাসের থেকে যে একটা নালী বের হয়ে আসলো, এই নালীটাই হলো তোমার এই নালীটা, যেটা হলো তোমার ককলিয়ার নালী। তাহলে আমি আরেকবার সাম আপ করে বলি। দেখো,
পুরাটাই হলো আমাদের মানে অন্তঃকরণের পার্ট। এগুলো তোমার হলো অর্ধবৃত্তাকার নালী এবং এগুলো হলো অর্ধবৃত্তাকার নালী, এবং অর্ধবৃত্তাকার নালীগুলো একজন আরেকজনের সাথে পুরা 90 ডিগ্রি কোণে অবস্থান করে। কত ডিগ্রি কোণে অবস্থান করে? 90 ডিগ্রি কোণে অবস্থান করে। এবং মনে রাখবা প্রত্যেকটা অর্ধবৃত্তাকার নালীর তোমার গোড়াটা যেটা সেটা কিন্তু একটু মোটা ছিল, তাই না? তাহলে এই যে মোটা যে জায়গা যেটা সেটা কিন্তু তোমার হলো অ্যাম্পুলা। কি? অ্যাম্পুলা। এবং আমি যেই পার্টটা আরেকটু মার্ক করছিলাম, একটু খেয়াল করো, এই যে এই পার্টটা যেটা মার্ক করছিলাম, এই পার্টটাতে কিন্তু আমাদের ইউট্রিকুলাস আর স্যাকুলাস আছে, তাই না? তো দেখো এইটাই হলো সেই ইউট্রিকুলাস, মানে এই যে পার্টটা হলো ইউট্রিকুলাস, আর এই যে নিচের পার্টটা যেটা সেটা হলো তোমার স্যাকুলাস। আর এই যে একটা তোমার নালী বের হয়ে আসলো সেটা কি বলতো? সেটা কিন্তু আমাদের ককলিয়ার নালী। সেটা কি? ককলিয়ার নালী। তাহলে এই জিনিসটা তোমাদের খুব ভালোভাবে আইডিয়া রাখা লাগবে, কারণ সামনে আমরা যখন শ্রবণ অঙ্গ পড়বো এবং ভারসাম্য অঙ্গ পড়বো তখন কিন্তু আমাদের এই পুরো পার্টটাই তোমাদের জন্য কাজে লাগবে। ওকে, সামনে চলে আসো। এখন দেখো আমি যেটা বলছিলাম যে আমাদের ভারসাম্য অঙ্গ, ভারসাম্য অঙ্গ কী নিয়ে গঠিত বলো তো? মনে রাখবা আমাদের বিশ্ব রাজনীতিতে এখন মানে ইউএসএ কিন্তু অনেক পাওয়ারফুল। হ্যাঁ, ইউএসএ, চায়না, মোটামুটি সবাই। আপাতত আমরা ইউএসএ কথাই মনে রাখি। ইউএস দিয়ে মনে রাখবা ইউট্রিকুলাস আর স্যাকুলাস এগুলো কিন্তু আমাদের জন্য ভারসাম্য অঙ্গ হিসেবে কাজ করে। কী হিসেবে কাজ করে? ভারসাম্য অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে আমি জিজ্ঞাসা করি যে ভেস্টিবুলার অ্যাপারেটাস কী দিয়ে গঠিত? মনে রাখবা ইউট্রিকুলাস আর স্যাকুলাস দিয়ে গঠিত। কী দিয়ে গঠিত? ইউট্রিকুলাস আর স্যাকুলাস দিয়ে গঠিত। তার মানে এই যে যেটা দেখতেছো এটা হলো তোমার ইউট্রিকুলাস আর এটা কি বলতো? স্যাকুলাস। ওকে, তাহলে আই থিঙ্ক এটুকু অন্তত তোমরা পারবা। এবং দেখো এই যে ইউট্রিকুলাস থেকেই কিন্তু তোমার, দেখো ইউট্রিকুলাস থেকেই কিন্তু তোমার এই যে তোমার অর্ধবৃত্তাকার নালীগুলো উঠছে, তাই না? ইউট্রিকুলাস থেকে কিন্তু অর্ধবৃত্তাকার নালীগুলো উঠছে। তাহলে আই থিঙ্ক তোমরা অন্তত বলতে পারবা যে ভাইয়া অর্ধবৃত্তাকার নালীগুলো কোথেকে উঠছে বলো তো? ইউট্রিকুলাস স্যাকুলাস থেকেই উঠছে। তাহলে একটা জিনিস দেখো, ইউট্রিকুলাস স্যাকুলাস, হ্যাঁ ইউট্রিকুলাস স্যাকুলাস এগুলো কিন্তু তোমার পুরাটাই কিসে কিসে পরিপূর্ণ? মনে রাখবা অ্যান্ডোলিম্ফে পরিপূর্ণ। অ্যান্ডোলিম্ফটা কি? সেটা কোথায় থাকে? মেমব্রেনাস ল্যাবিরিন্থের ভিতরে থাকে। তার মানে এটা কিন্তু তোমার এই যে এই পার্টটা যেটা দেখতেছো এটা কিন্তু পুরোটাই মেমব্রেনাস ল্যাবিরিন্থের পার্ট। ওকে, এখন আরেকটা জিনিস দেখো, তোমরা কিন্তু এই যে অলরেডি অ্যাম্পুলা, কোপুলা, অ্যাম্পুলার ব্যাপারটা তোমরা অলরেডি বলে ফেলছি, তাই না? অ্যাম্পুলাটা কি বলতো? প্রত্যেকটা নালীর যে গোড়ায় একটা যে তোমার মানে একটু মোটা বা একটু বলতে গেলে ডাইলেটেড পার্ট থাকে, একটু প্রসারিত পার্ট থাকে, সেটাই হলো তোমার অ্যাম্পুলা। এই অ্যাম্পুলার ভিতরে কি থাকে জানো? এই যে দেখো ডট 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 দেখতেছো না? এগুলো কি বলতো? এগুলো হলো তোমার কোপুলা। এগুলো হলো কি? কোপুলা। এগুলো হলো তোমার সংবেদী অঙ্গ। হ্যাঁ, এগুলো বেশ সংবেদনশীল। এগুলো হলো কোপুলা। আর ইউট্রিকুলাসের মানে এই যে গোড়ায় দেখো তো, ইউট্রিকুলাসের সাথে আনুভূমিকভাবে আছে এটা হলো তোমার ম্যাকুলা। আর ইউট্রিকুলাসের সাথে তোমার লম্বভাবে আছে সেটা কিন্তু দেখো, এই স্যাকুলাসের সাথে কিন্তু লম্বভাবে আছে, এটা কিন্তু তোমার একটা ম্যাকুলা। তার মানে মূল কথা হলো এই ম্যাকুলাটা হইলো তোমার ইউট্রিকুলাসের সাথে আনুভূমিকভাবে থাকে এবং স্যাকুলাসের সাথে লম্বভাবে থাকে। তাহলে এই কথাটাই বলা আছে। দেখো ম্যাকুলা নামে একটা অঙ্গ থাকে। কোথায় থাকে? ম্যাকুলাটা থাকে তোমার গহ্বরের ভিতরে, মানে ম্যাকুলাটা থাকে ইউট্রিকুলাসের মেঝেতে আনুভূমিকভাবে এবং স্যাকুলাসের সাথে উলম্বভাবে। তাহলে কোশ্চেনটা এভাবে করতে পারে, আমাদের মেইন ভারসাম্য অঙ্গ হিসেবে কাজ করে কি? ইউট্রিকুলাস, স্যাকুলাস। এখন ইউট্রিকুলাস থেকে আমাদের অর্ধবৃত্তাকার নালীগুলো তৈরি হয়েছে এবং অর্ধবৃত্তাকার নালীগুলোর কেন্দ্রে কি থাকে বা একটু মোটা পার্ট থাকে, সেটাকে বলতেছে অ্যাম্পুলা। এবং অ্যাম্পুলাতে কি থাকে? তোমার কি থাকে? কোপুলা থাকে। অ্যাম্পুলাতে কি থাকে? কোপুলা থাকে। এবং আরেকটা জিনিস মনে রাখো যে আমাদের যে ইউট্রিকুলাসের মেঝেতে একটা অঙ্গ থাকে যেটাকে বলছে ম্যাকুলা, এবং এই ম্যাকুলাটা স্যাকুলাসের সাথে কিন্তু লম্বভাবে থাকে। ওকে, এবং একটা জিনিস মনে রাখবা, এই যে তোমার ম্যাকুলা ছিল না, এই ম্যাকুলাতে সংবেদী রোমকোষ থাকে এবং সংবেদী রোমকোষগুলা ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ অটোলিথিক মেমব্রেনে গেঁথে থাকে। তার মানে এই যে ম্যাকুলা দেখতেছো না, এখানে বেশ কিছু তোমার অটোলিথিক মেমব্রেন থাকে। এখন তুমি বলতে পারো ভাই অটোলিথিক মানে কি? এই যে লিথিক মানে লিথো মানে হলো অনেকটা পাথরের সাথে রিলেটেড, মানে ক্যালসিয়াম কার্বনেট রিলেটেড ব্যাপার স্যাপার। তার মানে এখানে কী থাকবে বলতো? ক্যালসিয়াম কার্বনেট থাকবে। তার মানে সহজ কথা হলো ম্যাকুলা এবং অটোলিথিক মেমব্রেনকে এখন আমরা কি বলি বলতো? অটোকোনিয়াম। তাহলে কোশ্চেন করতে পারে অটোকোনিয়াম কী দিয়ে তৈরি? তাহলে মনে রাখবা অটোকোনিয়াম হইলো তোমার কী দিয়ে তৈরি? জাস্ট একটা জিনিস মনে রাখো, ম্যাকুলা আর অটোলিথিক মেমব্রেনকে একত্রে আমরা বলি অটোকোনিয়াম। তাহলে এখানে আমার মেইন কনসার্নের জায়গা কোনটা? এখানে আমার কোশ্চেনটা কী হইতে পারে সেটা আমার জন্য বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তার আগে আর কয়েকটা ব্যাপার দেখো, যে কোনো দিকে মাথা বেঁকে গেলে রোমকোষগুলো উত্তপ্ত হয়ে দেহের অবস্থানের অনুভূতির উদ্রেক করে অর্ধবৃত্তাকার নালীগুলো ইউট্রিকুলাস থেকে বিকশিত হয়। তাহলে যেই কথাটা বলছিলাম সেটা কিন্তু এখানে বলা আছে, অর্ধবৃত্তাকার নালীগুলো কোথা থেকে তৈরি হয় বা কোথা থেকে উঠে? তাহলে বলবা ইউট্রিকুলাস থেকে। কোত্থেকে? ইউট্রিকুলাস থেকে। তারপরে আসো যে এবং এদের মানে অর্ধবৃত্তাকার নালীগুলো একটা থাকে আনুভূমিকভাবে এবং বাকি দুটো থাকে উলম্বভাবে। তার মানে প্রত্যেকটাই কিন্তু একটা আরেকটার সাথে 90 ডিগ্রি কোণে থাকে এবং এরা কিন্তু অ্যান্ডোলিম্ফে পরিপূর্ণ এবং এদের গোড়াটা কিন্তু অ্যাম্পুলা থাকে এবং অ্যাম্পুলায় কুপুলা থাকে। তার মানে এতক্ষণ যেগুলা আলোচনা করলাম, এই যে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম এই পুরো পার্টটার সামারি আমি তোমাদের বলি। আমাদের
ভারসাম্য অঙ্গের মধ্যে কি কি আছে? ইউট্রিকুলাস, স্যাকুলাস। ইউট্রিকুলাসে আমাদের কি থাকে? ইউট্রিকুলাস থেকে আমাদের কিন্তু 3টা অর্ধবৃত্তাকার নালী উঠছে, যেগুলার একটা থাকে আনুভূমিকভাবে, দুটো থাকে উলম্বভাবে। দুটো পরস্পরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এবং প্রত্যেকটা নালীর ভিতরে কি থাকে? অ্যান্ডোলিম থাকে, এবং প্রত্যেকটা নালীর ঘোড়াটা থাকে একটু মোটা, সেটাকে বলা হয় অ্যাম্পুলা। অ্যাম্পুলাতে থাকে কুপুলা। আর যদি বলি যে ভাইয়া ইউট্রিকুলাস আর স্যাকুলাসে কি থাকে, বললাম ম্যাকুলা থাকে। ম্যাকুলাতে কি থাকে? অটোলিথিক মেমব্রেন সম্বলিত একটা সংবেদী অঙ্গ থাকে, এবং এই যে অটোলিথিক মেমব্রেন আর ম্যাকুলাকে একসাথে বলা হয় অটোকোনিয়া। জাস্ট এই কয়টা কোশ্চেন মনে রাখবা, আর কিছু দরকার নাই। যদি বলি যে এখান থেকে তাহলে কোশ্চেন কি আসে, বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেনটা সাধারণত করে এইভাবেই যে ভারসাম্য অঙ্গ হিসেবে কাজ করে কোনটা, বলো ইউট্রিকুলাস, স্যাকুলাস, শেষ। বুঝতে পারছো? এখন যদি তুমি বলো যে ভাইয়া তাহলে আমাদের এই যে শ্রবণ অঙ্গ, যেটা শ্রবণ অঙ্গটার আসলে কাজ কি, শ্রবণ অঙ্গটার কাজ কি, তাহলে দেখো মানুষের শ্রবণের সাথে রিলেটেড পার্টটা কি বলে, বলো ককলিয়া বলে। ককলিয়া বলে। এবং ককলিয়া কতটুকু লম্বা? 35 মিলিমিটার লম্বা। দুইটা পর্দা দিয়ে আলাদা করা থাকে। কি কি? একটা তোমার হলো স্কেলা ভেস্টিবুলি, একটা মূল কথা দুইটা পর্দা দিয়ে আলাদা করা থাকলে আমি তোমাকে একটু এঁকে দেখাই, তোমরা একটু বুঝতে পারবা। মনে করো সাপোজ আমি তোমাদের আরেকবার একটু বই থেকে দেখাই আসি, তাহলে তোমাদের একটু ইজি হবে। হ্যাঁ, এই চিত্রটা তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে কি এইখানে আমাদের একটা পর্দা আছে, বুঝছো? এই যে এটা একটা পর্দা, হ্যাঁ, আর এইটা একটা পর্দা, বুঝতে পারছো? এইটা একটা পর্দা। আর ওই যে আমি বলছিলাম না শামুকের মতো একটা পেঁচানো যে জায়গা, যেটা ওইটাকেই আমরা টেনে লম্বা করছি। টেনে লম্বা করলে যে পার্টটা হয় ওইটা কিন্তু আমাদের এই পার্টটা, বুঝছো? ওইটা কিন্তু আমাদের এই পার্টটা। আর এই যে বলছিলাম না আমাদের ম্যালিয়াসটা যুক্ত থাকে আমাদের এই যে কানের পর্দার সাথে, এটা হলো ইনকাস আর এটা হলো স্টেপিস। স্টেপিসটা কার সাথে যুক্ত বলো তো? এই স্টেপিসটা কিন্তু আমাদের মেইনলি আর ফেনেস্ট্রা ওভালিসের সাথে যুক্ত ছিল, সেটা কিন্তু অন্তঃকর্ণে চলে গেছে, এবং এটাই কিন্তু পুরোটাই ককলিয়ার পার্ট। তার মানে ককলিয়ার পার্টটাকে লম্বা করে টেনে সোজা করলে যেটা পাইতাম, এটা কিন্তু সেইটা। ওকে, তাহলে এই জিনিসটা তোমাকে এটা আইডিয়া রাখতে হবে। তো একটা জিনিস একটু খেয়াল করো, আমাদের কিন্তু দুইটা পর্দা থাকে, তাই না? দুইটা পর্দা কি? একটা হলো তোমার রেসনার ঝিল্লি, আর এটা হলো তোমার বেজিলার ঝিল্লি। তাহলে যদি তোমার একটা টিউব, সাপোজ মনে করো এরকম একটা টিউব, এই একটা টিউবের মাঝে তুমি যদি দুইটা পর্দা দিয়ে দাও, তার মানে এটা একটা প্রকোষ্ঠ হবে, এটা একটা প্রকোষ্ঠ হবে, এটা একটা প্রকোষ্ঠ হবে, তাই না? তাহলে কয়টা হবে? 3টা হবে। তাহলে প্রথমটাকে বলছে স্কেলা ভেস্টিবুলি, পরেরটাকে বলছে স্কেলা মিডিয়া, আর লাস্টেরটা কি? স্কেলা টিম্প্যানি। তাহলে দেখো এই যে এখান থেকে যে শুরু হইলো, এখান থেকে শুরু হইলো, এটা কিন্তু একবার ডিরেক্ট চলে আসছে, তাই না? একবার ডিরেক্ট চলে আসতে পারছে। তার মানে এটা কিন্তু একবারে কানেক্টেড। তার মানে স্কেলা ভেস্টিবুলিতে যা থাকবে, স্কেলার টিম্পানিতেও তা থাকবে। ব্যাপারটা তো এরকমই। দেখো আমি যদি একটু এঁকে দেখাই আবার, তুমি একটু খেয়াল করো যে এখানে তোমার এখান থেকে যেটা শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে, এই যেখান থেকে ঘুরে কিন্তু এটা আবার সুন্দর করে চলে আসে, তাই না? এখান থেকে ঘুরে, এখান থেকে ঘুরে কিন্তু সামনের দিকে চলে আসছে। তার মানে স্কেলা ভেস্টিবুলিতে যা থাকবে, স্কেলা টিম্পানিতেও থাকবে। একটা জিনিস মনে রাখবা, স্কেলা ভেস্টিবুলি আর স্কেলা টিম্পানিতে কি আছে? তাহলে মনে রাখবা এখানে কিন্তু তোমার পেরিলিম্ফ আছে। কি আছে? পেরিলিম্ফ আছে। আর স্কেলা মিডিয়াতে কি আছে? এন্ডোলিম্ফ আছে। ওকে, তাহলে এই জিনিসটা তোমাদের একটু হলেও আইডিয়া থাকা দরকার। এখন আরেকটা জিনিস দেখাই তোমাদের। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস খেয়াল করো। এখান থেকে একটা জিনিস মনে রাখবা যে তোমার স্কেলা, এই যে তোমার স্কেলা ভেস্টিবুলি, যে এই পর্দাটা তুমি যে দেখতেছিলা, হ্যাঁ, যেটাকে আমরা বলতেছি যে তোমার রেসনার ঝিল্লি। হ্যাঁ, এই রেসনার ঝিল্লিতে আসলে খুব একটা চেঞ্জ দেখা যায় না। এই যে এই বেজিলার ঝিল্লি যেটা দেখতেছো না, এই বেজিলার ঝিল্লি যেটা, সেটা কি তৈরি করে জানো? এই বেজিলার ঝিল্লিটা পরবর্তীতে অর্গান অফ কোয়ার্টি তৈরি করে। কি তৈরি করে? অর্গান অফ কর্টি তৈরি করে, যেটা আমরা একটু পরে দেখতে পারবো। অর্গান অফ কর্টি তৈরি করে। তো আমরা একটু উপরে পেজে চলে যাই, তাহলে তোমরা হয়তো একটু ভালোভাবে বুঝতে পারবা। দেখো আমি যেটা বলতেছিলাম যে দেখো এখানে কথাগুলো বলা আছে যে আমাদের কিন্তু দুইটা পর্দা ছিল, তাহলে একটা স্কেলা ভেস্টিবুলি মিডিয়া, আর একটা কি? টিম্পানি। স্কেলা ভেস্টিবুলি আর টিম্পানি কি দিয়ে তৈরি? পেরিলিম্ফ তৈরি। এবং স্কেলা মিডিয়া, যেটা মিডিয়ার উপরে ছিল রেসনার ঝিল্লি, আর মাঝে ছিল কি বলতো? বেজিলার ঝিল্লি, তাই না? কারণ কি মাঝের যেটা, মাঝেটার উপরে লেয়ার কি? স্কেলা তোমার সাপোজ আমাদের স্কেলা মিডিয়ার উপরে কি ছিল? রেসনার ঝিল্লি, আর নিচেটা কি ছিল? বেজিলার ঝিল্লি। এই বেজিলার ঝিল্লিটা পরবর্তীতে কিন্তু কিছু মানে তোমার এপিথেলিয়াল কোষ থাকে, যেগুলো পরবর্তীতে রূপান্তরিত হয়ে অর্গান অফ কোর্টি তৈরি করে। এটাই কিন্তু আমাদের মূল শ্রবণাঙ্গ, ঠিক আছে? এবং এখানে আমাদের 25,000-এর মতো সংবেদী কোষ থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং একটা জিনিস একটু খেয়াল করো, পরে পেজে গেলে তোমরা একটু দেখতে পারবা যে এই পার্টটা কিন্তু তোমাদের একবার ডিরেক্ট যুক্ত হয়ে গেছে, তাই না? এই যে দেখো তো, এই পার্টটা কিন্তু তোমাদের একবার ডিরেক্ট যুক্ত হয়ে গেছে। তাহলে দেখো এই পার্টটাতে একবার ডিরেক্ট যুক্ত হয়ে গেছে না? এই পার্টটাকে বলা হয় তোমার হেলিকোট্রিমা। তার মানে যেই পার্টটাতে গিয়ে তোমার বেজিলার ঝিল্লি আর রেসনার ঝিল্লি যুক্ত হচ্ছে, সেটাকে বলা হয় কি? তোমার হেলিকোট্রিমা। ওকে, তাহলে এই জিনিসটা তোমাদের একটু দরকার। এখানে আমাদের খুব একটা দরকার আর কিছু নাই। সামনে চলে আসো শ্রবণ কৌশল। শ্রবণ কৌশলটা তোমরা আই থিঙ্ক পারবা। শ্রবণ কৌশলে কি কি বলা আছে একটু দেখো। যে মূল কথা যে আমাদের কান প্রথমে কি করবে? তোমার শব্দ তরঙ্গ পিনা দ্বারা গৃহীত হবে, তারপর সেটাকে তোমার টিম্পেনিক মেমব্রেনে নিবে, তারপর ম্যালিয়াস, তারপর ইনকাস, স্টেপিস, তারপর ফেনেস্ট্রা ওভালিস দিয়ে তোমার সুন্দর করে পুরোটা ঘুরে আসবে। এবং ওই যে তোমার
স্কেলা ভেস্টিবুলি, তারপর স্কেলা মিডিয়া, স্কেলা টিম্পানিতে চলে আসবে, তাই না? স্কেলা ভেস্টিবুলিতে যখন আসে, তুমি একটা জিনিস খেয়াল করো যে যখন তোমার স্কেলা ভেস্টিবুলিতে ছিল, দেখো স্কেলা ভেস্টিবুলিতে শব্দটা যাচ্ছে, হ্যাঁ, শব্দটা যাচ্ছে, কিন্তু এইটাকে উদ্দীপ্ত করবে, তাই না? এই যে রেসনার ঝিল্লি যেটা, সেটাকে উদ্দীপ্ত করবে, এবং পরবর্তীতে গিয়ে কিন্তু তোমার বেজিলার ঝিল্লিকে উদ্দীপ্ত করবে, এবং বেজিলার ঝিল্লিতে কিন্তু আমাদের মেইনলি আছে অর্গান অফ কর্টি, এবং অর্গান অফ কর্টিটা কিন্তু মেইনলি আমাদের শুনতে হেল্প করে, তাই না? বা শ্রবণ যে একটা উদ্দীপনা যেটা, সেটা কিন্তু সে রিসিভ করে, তার মানে মেইনলি এটাই কিন্তু আমাদের শুনতে হেল্প করবে, এবং এই পুরো প্রসেসটাতে কিন্তু আমরা শব্দগুলোকে শুনতে পাই। এবং দেখো একটা জিনিস মনে রাখবা যে মধ্যকর্ণের অস্থিগুলার যে একটা লিভার ক্রিয়ার কারণে শব্দটা প্রায় 20 গুণ বর্ধিত হয়, ঠিক আছে? তার মানে এই যে শব্দ তোমার কানে যতটুকু মানে সাউন্ড বা যতটুকু স্পিডে গেছে, তোমার কিন্তু অন্তকর্ণে যাওয়ার সময় কিন্তু সে 20 গুণ দ্বিগুণ বুঝতে পারছো? সেই জন্য দেখবা কি, কারো যদি হলো তোমার ওই অস্থিগুলো যদি না থাকে বা কানের পর্দায় যদি সমস্যা থাকে, তাহলে কিন্তু তোমার কম শুনতে পায়। কেন কম শুনতে পায়? এই স্পিডটা কমে গেল না, এই জন্য। ওকে, তাহলে একটু সামনের দিকে চলে আসো, আমরা এই ব্যাপারগুলো মোটামুটি পারবো। একটু আমরা সামনের দিকে চলে আসি। তাহলে দেখো এই শ্রবণ ক্রিয়ার কৌশলটা দেওয়া আছে, এই কোশ্চেনটা একটু দেখতে হবে, এটা একটু তোমার রিডিং দিও, এখান থেকে আর আমাদের কিছু খুব একটা লাগে না। তারপর যেটা বলছিলাম যে আমাদের ভারসাম্য রক্ষার কৌশল, ভারসাম্য রক্ষার কৌশলটা তোমাদের একটা জিনিস একটু ব্যাপার বলি তোমাদের, এখান থেকে দুইটা ব্যাপার দরকার, হ্যাঁ, দুইটা ব্যাপার দরকার, যেটা একটা জিনিস মনে রাখতে হবে। এখান থেকে আমি পুরো ব্যাপারটা একবারে তোমাদের সামারি আকারে বলবো, তোমাদের একটু খালি মনে রাখো। আমরা কি বলছিলাম, আমাদের ভারসাম্য রক্ষা করতে মেইনলি হেল্প করতেছে কে? ইউট্রিকুলাস আর স্যাকুলাস, তাই তো? এখান থেকে এই পুরো ভারসাম্য রক্ষা করা রিলেটেড কথাবার্তার মধ্যে তোমাদের অ্যাডমিশনের জন্য জাস্ট দুইটা ওয়ার্ড দরকার। কি দুইটা ওয়ার্ড দরকার? কে ভারসাম্য রক্ষা করতে হেল্প করে? বলবা ইউট্রিকুলাস আর স্যাকুলাস। আর যদি বলি শুনতে হেল্প করে কে, তাহলে বলবা ককলিয়া। শেষ, একটা গেল। এখন দেখো আমি যদি তোমাকে বলি আমাদের ইউট্রিকুলাস আর স্যাকুলাস মধ্যাকর্ষণ শক্তির মানে অনুভূতি শনাক্ত করে, আর অ্যাম্পুলা যেটা, সেটা কি করে বলতো? সেটা কিন্তু তোমার ঘূর্ণন, যেটা ঘূর্ণনের অনুভূতি যেটা, সেটা বহন করে। ওকে, এই দুটো যদি মনে রাখতে পারো, তাহলে তোমার এইখান থেকে এই পারার মধ্যে আর কিছু লাগবে না। তবে বাকি একটু জিনিস যদি বুঝতে চাও, সেটা আমি তোমাদের একটু বুঝাই দিই, একটু খেয়াল করো। আমি তোমাকে বলি, নর্মালি আমাদের কি আছে? ইউট্রিকুলাস আর স্যাকুলাস আছে। ইউট্রিকুলাস আর স্যাকুলাসে কি থাকে বলো তো? ম্যাকুলা ছিল, তাই না? ম্যাকুলা নামক একটা অঙ্ক ছিল। ম্যাকুলাতে কি ছিল? বেশ কিছু রোমকোষ ছিল এবং অটোলিথিক মেমব্রেন ছিল। এইটা এরা বুঝতে পারে কি জানো? সাপোজ তুমি কোনো দিকে যদি একটু হেলে যাও, হ্যাঁ, তুমি যদি কোনো দিকে একটু হেলে যাও, তারা কিন্তু ওই যে ওখানে যে তোমার রোমকোষগুলো ছিল, তারাও কিন্তু একটু হেলে যায়। তারা এই যে হেলে গেল, এই উদ্দীপনাটা ব্রেইন পায় এবং বুঝতে পারে যে তুমি কোনো দিকে হেলে গেছো, বা তোমার মধ্যাকর্ষণ শক্তির যে প্রভাব যেটা, সেটা কোন দিকে কেমন, সেটা কিন্তু সে বুঝতে পারে। এবং ওই যে আমি বললাম না যে আমাদের ইউট্রিকুলাস থেকে আমাদের বেশ কিছু তোমার বৃত্তাকার নালী ঘুরে মানে তৈরি হয়, যেগুলো কিন্তু পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, এবং এরা যেহেতু তিনটা, তার মানে এটা কিন্তু 3 এক্সিস আসলে মেনটেন করে। ওকে, এবং এদের ভিতরে কিন্তু অ্যান্ডোলিম থাকে। যখন মনে করছো তুমি এদিকে ঘুরতেছো, এরকম করে ঘুরতেছো, তার মানে কি এই যে তোমার যে নালীগুলো আছে, তাদের মধ্যে কিন্তু যে তরলপত্র যেটা আছে, সেটাও কিন্তু নড়াচড়া করতেছে। এবং ওই যে তোমার বলছিলাম না, ইউট্রিকুলাস থেকে যে আমাদের অর্ধবৃত্তাকার নালীগুলো তৈরি হইলো, তাদের গোড়াতে কিন্তু একটু মোটা, তাই না? গোড়াটা একটু মোটা, সেখানে কিন্তু কুপুলা থাকে। এই কুপুলাতে কিছু রোমকোষ থাকে যারা বুঝতে পারে, পানির নড়াচড়ার মাধ্যমে তারা বুঝতে পারে যে তুমি কোন দিকে ঘুরতেছো, এবং এই উদ্দীপনাটা সে কিন্তু ব্রেনে পৌঁছায় দিয়ে টোটালটাকে একটা সামগ্রিক অবস্থার মাধ্যমে সে কিন্তু তোমার কাছে প্রেজেন্ট করে যে তুমি এইদিকে হেলে আছো, সোজা হও, তুমি এইভাবে ঘুরতেছো, তুমি প্রিপেয়ার হও। ওকে, তাহলে আমি যদি বলি এখান থেকে কোশ্চেন কি, ডান থেকে কোশ্চেন সহজ, মানে খুবই অল্প কোশ্চেন। ভারসাম্য রক্ষা করে কে? ইউট্রিকুলাস স্যাকুলাস। যদি বলি যে অর্ধবৃত্তাকার নালীগুলো থেকে তৈরি হয়, বলবো ইউট্রিকুলাস থেকে। যদি বলি যে ম্যাকুলা থাকে কোথায়, বলবো তোমার ইউট্রিকুলাস স্যাকুলাসে, ইউট্রিকুলাসের মেঝেতে, স্যাকুলাসের সাথে লম্বভাবে। যদি বলি যে অ্যাম্পুলা থেকে থাকে, বলবো কুপুলা থাকে। মাধ্যাকর্ষণ শক্তিকে বুঝতে হেল্প করে, তাহলে বলবো তোমার ইউট্রিকুলাস স্যাকুলাস। আর যদি বলি যে তোমার ঘূর্ণন যেটা, সেটাকে হেল্প করে, তাহলে বলবো তোমার হলো ওই যে অ্যাম্পুলার থাকা যে কুপুলা যেগুলো, সেগুলো। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তবে এখানে একটা ব্যাপার বলি তোমাদের, এখানে একটা ব্যাপার একটু ভুল ছিল, যেখানে তোমাদের এটা এই যে কথাটা দেখছো না, স্যাকুলা না, এটা আসলে ম্যাকুলা, বুঝছো? এটা আসলে ম্যাকুলা। এটা হলো ম্যাকুলা। ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, ইউট্রিকুলাস স্যাকুলাসে ম্যাকুলা থাকে। হ্যাঁ, স্যাকুলাস তো নিজেই একটা পার্ট, এখানে কি থাকে? ম্যাকুলা থাকে। ওকে, তাহলে এই পার্টটা তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে তোমাদের এখান থেকে আর কিছু লাগবে না। তাহলে মোটামুটি আমাদের কিন্তু এখান থেকে কানের পার্টটা শেষ করে ফেললাম। এখন আমাকে একটু কাইন্ডলি জানাও যে কানের পার্টটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, ওকে, আসো আমরা হলো কানের পার্টটা শেষ মোটামুটি, আমরা হলো রাসায়নিক সমন্বয়ের দিকে যাই। ওকে, এখন দেখো রাসায়নিক সমন্বয়ের পার্টটা পুরোটাই আসলে একটু মুখস্থ পড়া বেসড। ওকে, তাহলে এই পার্টটা তোমাদের একটু মুখস্থ করার দিকে যেতে হবে। ওকে, তাহলে আমাকে জাস্ট একটু মানে তোমাদের কষ্ট হবে মনে রাখতে, তারপর আমি চেষ্টা করবো যতটুকু তোমার জন্য ব্যাপারটা ইজি করে দেওয়া যায়। ওকে, এখন আসো আমি যেটা বলছিলাম যে হরমোন, যেটা হরমোনটা একটা মনে রাখবা যে হরমোনটা কিন্তু একটা জৈব রাসায়নিক পদার্থ, তাই না? জৈব রাসায়নিক পদার্থ, যেটা কিন্তু আমাদের মেইনলি
নালীবিহীন যে গ্রন্থিগুলো থাকে সেগুলো থেকে তৈরি হয়। তো দেখো ওই কথাটাই বলছে যে হরমোন যেটা সেটা কোথা থেকে তৈরি হয়, নালীবিহীন গ্রন্থি থেকে তৈরি হয়, এবং সেটা কিন্তু দেখো বিশেষায়িত যে কোনো কোষ বা কোষগুচ্ছ থেকে তোমার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়, এবং এটা কিন্তু আসলে তোমার দুই টাইপের। সাধারণত আমাদের বডিতে না অনেক টাইপের আসলে ক্ষরণ টাইপের হতে পারে। আপাতত আমার জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট হলো একটা হরমোন, একটা হলো এনজাইম। এনজাইমটা ক্ষেত্রে মনে রাখবা নালীবিহীন গ্রন্থি থেকে তৈরি হয় হরমোন, আর যদি বলি যে নালীযুক্ত গ্রন্থি থেকে কী তৈরি হয় তাহলে বলবো এনজাইম। তাহলে এই জিনিসগুলো তোমাদের একটু আইডিয়া রাখা লাগবে। তারপর আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে আমাদের কিন্তু ক্ষরণ ও নির্গম, দেখো ক্ষরণ পদ্ধতি এবং ক্ষরণ নির্গমন নালী আছে কি না এটার উপর ডিপেন্ড করে আমরা দুই ভাগে বলতে পারি, একটা বহিঃক্ষরা আর একটা হলো অন্তঃক্ষরা। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি আসে জানো? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আসে হরমোন। আর যদি বলি যে ভাই বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি আসে, বহিঃক্ষরা গ্রন্থি থেকে আসে আমাদের হলো এনজাইম। কি আসে? এনজাইম। তাহলে এই জিনিসটা তোমাদের আইডিয়া রাখতে হবে। ওকে, তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ কি কি আছে দেখো তো। বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ আছে লালাগ্রন্থি, যকৃত, অশ্রুগ্রন্থি, ঘর্মগ্রন্থি, এগুলো কিন্তু আমাদের বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। আর যদি বলি ভাই অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ কী কী আছে, তাহলে বলবো অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রেনাল, এগুলো কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। ওকে, তবে কিছু কিছু আছে যেগুলো কিন্তু তোমার অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুইটা হিসেবেই কাজ করতে পারে। ওকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য একটু জানা দরকার। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, যেটা আমি বলতেছিলাম যে অগ্নাশয়, যেটা অগ্নাশয়টা কিন্তু একটা তোমার মানে মিশ্র গ্রন্থি। ওকে, এখন অন্তঃক্ষরা মানে বহিঃক্ষরায় পার্থক্যটা তোমরা একটু রিডিং দিবা। কেন রিডিং দিবা? কারণ এখান থেকে কিন্তু বেশ কিছু কোশ্চিন হয়। হ্যাঁ, বেশ কিছু কোশ্চিন হয়, যেমন তুমি দেখো যে এটা কিন্তু নালীবিহীন গ্রন্থি থেকে তৈরি হয়, এটা কিন্তু নালীযুক্ত গ্রন্থি থেকে তৈরি হয়, এবং এটা কিন্তু হরমোন, এটা কিন্তু এনজাইম, এটা কিন্তু মানে রক্ত বা লসিকার মাধ্যমে চলে যায়, এটা কিন্তু তোমার নালীর মাধ্যমে আসে। ওকে, এটা কিন্তু তোমার দূরবর্তী জায়গায় কাজ করে, এটা নিকটবর্তী দূরবর্তী দুই জায়গাতেই কাজ করতে পারে, আর এটা কিন্তু উদাহরণগুলো দেওয়া আছে। ওকে, তাহলে দেখো স্ট্রাকচারটা দেখলেই বোঝা যায় যেখানে কিন্তু কোনো নালী নাই, তাই না? আর এখানে কিন্তু একটা নালী আছে যেটার মাধ্যমে কিন্তু সেটা তার যেখানে পাঠানো দরকার সেখানে কিন্তু পাঠিয়ে দিতে পারে। ওকে, তাহলে এই জিনিসটা একটু আইডিয়া রাখা লাগবে তোমাদের। সামনে চলে আসো, এখান থেকে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি, এখানে একটা ব্যাপার বলা। এই যে দেখো 1905 সালে বিজ্ঞানী মানে উইলিয়াম বেইলিস অ্যান্ড আর্নেস্ট স্টার্লিং, বিজ্ঞানী দুইজন তোমার 1905 সালে হরমোন নামে একটা অভিজ্ঞ করছেন। এখানে হরমোনের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো তোমাদের একটু ভালোভাবে রিডিং দিতে হবে, এবং এখান থেকে অনেক কোশ্চিন হয়। ওকে, দেখো হরমোন দেহের রাসায়নিক দূত হিসেবে কাজ করে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তৈরি হয়, সাধারণত প্রোটিন ধর্মী বা ফ্যাট ধর্মী হয়ে থাকে, এবং এটা কিন্তু অল্প মাত্রায় কার্যক্রম। হ্যাঁ, এবং এই ক্রিয়াকাল বহুদিন পর্যন্ত বজায় থাকতে পারে। ক্ষরণকারী গ্রন্থি ছাড়া হরমোন কখনোই দেহের মধ্যে সঞ্চিত থাকে না। এই 6 নম্বর পয়েন্ট একটু তোমাদের বলি। ক্ষরণকারী গ্রন্থি ছাড়া মানে দেহে কিন্তু তোমার হরমোন জমা থাকতে পারে না, তার মানে হরমোন কিন্তু নর্মালি দেহে জমা থাকে না, নষ্ট হয়ে যায়। এখন বলতে পারো হ্যাঁ ক্ষরণকারী গ্রন্থি বলতে অ্যাকচুয়ালি কী মিন করে। দেখবা কি, আমি কিন্তু লাস্ট দিন যখন পড়াইছিলাম তখন মানে কিছু একটা আইডিয়া দিয়েছিলাম যে আমাদের হাইপোথ্যালামাসে কিছু তোমার কোষ দেহ থাকে বা নিউক্লিয়াস থাকে, মানে হলো তোমার নিউরনের একটা সমষ্টি থাকে, যেখান থেকে কিন্তু আমাদের কী তৈরি হতে পারে বলো তো, সেখান থেকে আমাদের হরমোন তৈরি হতে পারে। সেটা কিন্তু পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে জমা থাকে। কোথায় জমা থাকে? পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে জমা থাকে, এবং প্রয়োজন অনুসারে পশ্চাৎ পিটুইটারি থেকে কিন্তু পরবর্তীতে নিঃসৃত হয়। তাহলে এইটা তোমাদের একটু আইডিয়া রাখা লাগবে। ওকে, সামনে চলে আসো, যেটা বলতেছিলাম যে আমাদের এখান থেকে সাধারণত আর বাকিগুলো মোটামুটি তোমার রিডিং দিলেই পারবা, এখান থেকে আমাদের খুব একটা আসে না। এখান থেকে আমাদের যে জিনিসটা দরকার যে হরমোনের প্রকারভেদ যেটা, সেটা আমাদের লাগবে। ট্রপিক হরমোন, ট্রপিক হরমোনটা কি জানো? ট্রপিক হরমোনটা হইলো এক গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অন্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এক গ্রন্থি থেকে নিঃসৃত হয়, অন্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এটাই কি ট্রপিক হরমোন। উদাহরণ কি? টিএসএইচ, এসিটিএইচ, এফএসএইচ। বেশ। আর অটোকয়েড হরমোন, অটোকয়েড হরমোনটা কি? যে হরমোনটা উৎপত্তিস্থলে বা উৎপত্তিস্থলের নিকটে কাজ করে, যেমন গ্যাস্ট্রিন, সিক্রেটিন, মানে জিআইটি হরমোন যেগুলো আছে, জিআইটি হরমোন যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার হলো অটোকয়েড হরমোন। কোন হরমোন? অটোকয়েড হরমোন। এবং প্যারাক্রিন হরমোন, পরস্পর সংলগ্ন দুইটা হরমোন, ক্ষরণকারী কোষের একটির হরমোন যদি অপরটাকে নিয়ন্ত্রণ করে, তার মানে কি একটা আরেকটাকে কন্ট্রোল করবে, এটাই হলো তোমার প্যারাক্রিন হরমোন। যেমন দেখো অগ্নাশয় থেকে আলফা বিটা কোষ, গামা কোষ, ডেল্টা কোষ থাকে না, আলফা কোষ কিন্তু বিটা কোষকে কন্ট্রোল করতে পারে, তার মানে কি এটা কিন্তু একটা অটোক্রিন মানে প্যারাক্রিন হরমোন। তার মানে কি দেখো গ্লুকাগন বিটা কোষে ইনসুলিনকে কন্ট্রোল করে, এটা কিন্তু একটা প্যারাক্রিন হরমোন। আর নিউরো হরমোন কি? নিউরো হরমোন যেগুলো, যে হরমোনগুলো তোমার ব্রেইন থেকে তৈরি হয়, মানে স্নায়ুতন্ত্র প্রান্ত থেকে তৈরি হয়, সেগুলো কিন্তু তোমার নিউরো হরমোন, যেমন এডিএইচ আর অক্সিটোসিন, এগুলো কিন্তু অলরেডি তোমাদের পড়ানো হয়েছে। আর দেখো আর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হরমোন কি আছে, যেগুলো তোমার পাকস্থলী ও অন্ত্রের মিউকোসা থেকে তৈরি হয়, যেমন গ্যাস্ট্রিন, সিক্রেটিন, এগুলো কিন্তু তোমার মানে পাকন্ত্রীয় হরমোন, মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হরমোন, মানে এটা তোমার খাবার দাবারের সাথে রিলেটেড। ওকে, একটু সামনে চলে আসো, এখান থেকে আমরা একটু সামনের দিকে চলে যাই। এই বক্সটা একটু তোমরা খেয়াল করো। তোমাদের পিটুইটারি গ্রন্থির মানে পিটুইটারি যেটা, সেটা কিন্তু প্রত্যেকটাই যে দেখো অগ্রভাগে কী কী হরমোন আছে সেগুলো একটু তোমাদের জানা দরকার।
আসলে এই পার্টটা না পুরোটাই আসলে মুখস্থ বেসড, মানে তোমাদের যত তুমি ভালো মুখস্থ করতে পারবা বা মনে রাখতে পারবা, এটা তোমাদের জন্য আসলে ইজি হয়। ওকে, তো আমি একটু দেখাই দিই। দেখো, বৃদ্ধি পোষক হরমোন, হ্যাঁ, গ্রোথ হরমোন, মানে বৃদ্ধি পোষক হরমোন, এটার নাম কি? গ্রোথ হরমোন। কাজ কি? অস্থি আর কোমল টিস্যুর বৃদ্ধি করতে হেল্প করবে। তার মানে কি? অস্থি কোমল টিস্যুর বৃদ্ধি ছাড়া কি বড় হতে পারবা? পারবা না। তার মানে কি? তোমার হলো প্রোটিন ছাড়া কি বড় হতে পারবা? প্রোটিন ছাড়া কি তুমি হলো নতুন কোষ, নতুন পেশি তৈরি করতে পারবা? পারবা না তো। তার মানে এটা কিন্তু তোমার হেল্প করে। এবং দেখো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তার মানে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি আর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। বোঝাই যাচ্ছে থাইরয়েডকে স্টিমুলেট করে, তার মানে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি, ক্ষরণ এইসব কি কন্ট্রোল করবে। তারপর দেখো, লুটিনাইজিং হরমোন, তার মানে নারী দেহে ডিম্বপাত এবং দুগ্ধ ক্ষরণ এটা নিয়ন্ত্রণ করে এবং পুরুষের টেস্টোস্টেরন ক্ষরণ উদ্দীপ্ত করে। তাহলে এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, মনে রাখবা, লুটিনাইজিং মানে, লুটিনাইজেশন মানে হইলো তোমার একটা ওভারি থেকে একটা ডিম্বককে বের করে আনা, এই প্রসেসটাকে বলা হয় লুটিনাইজেশন প্রসেস। তাহলে লুটিনাইজিং হরমোন কী করবে? লুটিনাইজেশন প্রসেসে হেল্প করবে। তার মানে ডিম্বক, মানে পরিপক্ক ডিম্বকটাকে বের করে আনতে হেল্প করবে এবং সেটা কিন্তু দুগ্ধ ক্ষরণে হেল্প করবে, পাশাপাশি পুরুষের টেস্টোস্টেরন ক্ষরণটাকে উদ্দীপ্ত করবে। আর ফলিকল স্টিমুলেটিং হরমোনটা দেখো, ফলিকলকে পূর্ণতা দান করবে। কী করবে? ফলিকলকে পূর্ণতা দান করবে। আর প্রোল্যাক্টিন হরমোন যেটা, হ্যাঁ, প্রোল্যাক্টিন হরমোনটা মনে রাখবা, স্তনগ্রন্থির বৃদ্ধি আর দুগ্ধ ক্ষরণে হেল্প করে। মানে ল্যাকটিন, ল্যাকটিন কথাটা মানে কি? ল্যাকটোজ বা ল্যাকটিন কথাটা আসলে এই ল্যাকটোজ এই রিলেটেড ব্যাপারগুলোর সাথে রিলেটেড, তাই তো? তার মানে তোমাকে এইটা আইডিয়া রাখা লাগবে যে এই যে ল্যাকটিন বা ল্যাকটোজ, এটা আসলে তোমার দুধের সাথে রিলেটেড, তার মানে মায়ের সাথে রিলেটেড, তার মানে সন্তান এবং মায়ের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে এবং দুগ্ধ ক্ষরণে হেল্প করবে। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক, এই ওয়ার্ডটা আমি একটু ভেঙে শিখাই দিই। হ্যাঁ, দেখো, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক। তার মানে অ্যাড্রেনো, অ্যাড্রেনো মানে কি? অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল মানে সুপ্রারেনাল গ্ল্যান্ড, হ্যাঁ, কর্টিকো মানে কর্টেক্স, কর্টিকো মানে কর্টেক্স, টপিক, হ্যাঁ, তার মানে এই হরমোনটা অ্যাড্রেনাল কর্টেক্সের উপরে কাজ করে। তার মানে অ্যাড্রেনাল কর্টিকোট্রপিক মানে হলো যে হরমোনটা অ্যাড্রেনাল কর্টেক্সের উপরে কাজ করবে, তার মানে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে মানে এটা ক্ষরণ কার্যকারিতাকে বাড়ায় দিবে। আর মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এটা হলো মেলানোফোর কোষের বিস্তৃতিকে বাড়ায় দিবে, মানে তোমার কালার নিয়ন্ত্রণ করবে। পরেরটা দেখো, পশ্চাৎভাগ, পশ্চাৎভাগ থেকে কি আসে? এডিএইচ হরমোন আর অক্সিটোসিন হরমোন আসে। অক্সিটোসিন হরমোনের কাজ কি? এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, জ্বরের সংকোচন আর দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে, পাশাপাশি এডিএইচটা যেটা, সেটা কিন্তু আমাদের পানিটাকে বাঁচানোর ক্ষেত্রে হেল্প করে। পিনিয়াল গ্রন্থি যেটা, সেটা কোথায় থাকে বলতো? মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে থাকে। এটা মনে রাখতে হবে। এটা মেলাটোনিন ক্ষরণ করে। কি তৈরি করে বা কি ক্ষরণ করে? মেলাটোনিন ক্ষরণ করে। এই মেলাটোনিনটা ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে, এটা মনে রাখবা। আর থাইরয়েডে দেখো, থাইরয়েডে একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, থাইরয়েডটা কিন্তু T3, T4, ক্যালসিটোনিন, তিনটা হরমোন তৈরি করে। এগুলোর প্রত্যেক দেখো কাজগুলো কি? বিপাকহার, স্পন্দন, প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করা। মানে একটা জিনিস মনে রাখো, থাইরয়েড তোমার বডির সব কিছুর সাথে রিলেটেড। তোমার হার্টবিট, তারপর মনে করো সাপোজ তুমি প্রোটিন সংশ্লেষ করা, তারপর তোমার খাবার দাবার, মেটাবলিজম, এই সব কিছু মোটামুটি আনুষঙ্গিক যা যা আছে সবগুলো কিন্তু থাইরয়েডের সাথে কম বেশি রিলেটেড। তাহলে এই জিনিসটা তোমরা একটা আইডিয়া রাখো যে এখান থেকে কিন্তু মানে থাইরয়েডটা থাকে মেইনলি শ্বাসনালীতে, বুঝছো? এই যে এইখান থেকে তো না শ্বাসনালী, এই শ্বাসনালীতে সাধারণত তোমার থাইরয়েডটা থাকে। আর থাইরয়েডের সাইডেই থাকে হলো প্যারাথাইরয়েড। প্যারা মানে কি বলো তো? প্যারা মানে প্যারালালি, প্যারা মানে কি? প্যারালাল। তার মানে কার প্যারালাল? থাইরয়েডের প্যারালাল বা থাইরয়েডের সমান্তরাল। তোমার থাইরয়েডের সাথে প্যারালালি থাকে কি? প্যারাথাইরয়েড। তাহলে ওই কথাটাই বলছে, প্যারাথাইরয়েড থেকে প্যারাথরমোন তৈরি হয়। কাজ কি? ক্যালসিয়াম ফসফরাস বিপাক নিয়ন্ত্রণ। তারপর একটু লিখে নাও, এটা কী করে জানো? ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়। কোথায় বাড়ায়? রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়, রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়। আর আমি যদি তোমাকে বলি যে ভাইয়া ক্যালসিটোনিন যেটা, এটা কিন্তু রক্তে ক্যালসিয়ামের পরিমাণটা কমায়, বুঝছো? এটা কিন্তু রক্তে ক্যালসিয়ামের পরিমাণটা কমায়। তাহলে এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে। আর এখান থেকে দেখো থাইমাস, যেটা থাইমাসটা থাকে শ্বাসনালীর নিচে, এটা থাইমোসিন হরমোন তৈরি করে, মানে লিম্ফোসাইট প্রস্তুতি। তাহলে দেখো, যে আমরা টি লিম্ফোসাইট বলতাম না, টি লিম্ফোসাইট যে বলতাম, টি লিম্ফোসাইট কেন বলতাম বলো তো? ওই থাইমাস থেকে আসলে সেটা পরিপূর্ণতা পায়, সেই জন্য আমরা বলতাম টি লিম্ফোসাইট, বা থাইমাস থেকে সেটা থাইমোসিন হরমোনের প্রভাবে সেটা কিন্তু পরিপূর্ণতা পায়। ওকে, তাহলে সেটা মনে রাখতে হবে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা দেখো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা তোমার ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এখানে তোমার মোটামুটি প্যানক্রিয়াস মানে অগ্নাশয়ে আলফা বিটা গামা ডেল্টার কাজগুলো দেখলে সেগুলো মনে হয় না আর তোমাদের এত ডিটেলসে পড়ানোর প্রয়োজন আছে, তোমাদের মোটামুটি এগুলা কিছুটা হলেও আইডিয়া আছে। তারপর চলে আসো অ্যাড্রেনাল গ্ল্যান্ড, মানে অ্যাড্রেনালের আইটা নাম হলো সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রা মানে উপরে, রেনাল মানে কিডনি, কিডনির উপরে। সুপ্রারেনাল মানে কি? কিডনির উপরে। এটা কিন্তু তোমার এই যে সুপ্রারেনাল গ্ল্যান্ডের দুইটা পার্ট থাকে, একটা কর্টেক্স মানে বাইরের দিকে থাকে কর্টেক্স, ভিতরের দিকে থাকে মেডুলা। কর্টেক্স থেকে কী কী হরমোন আসে? দেখো, তোমার কর্টেক্স থেকে আসে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, আর মেডুলা থেকে আসে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, ডোপামিন।
অ্যাড্রেনালিন আর এটা নাম কি? এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। কাজগুলো একটু তোমরা রিডিং দিও যে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন যেগুলো সেগুলো গ্লাইকোজ থেকে গ্লুকোজকে মুক্ত করে বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে। এই রিলেটেড আরও ডিটেলস কাজগুলো আমরা একটু পরে গিয়ে পড়বো, যখন এটার ভিতরে আরও ডিটেলসগুলো আলোচনা করবো। ওকে, আর শুক্রাশয় যেটা, শুক্রাশয়টা তোমরা বুঝতেই পারতেছো যে এটা তোমার টেস্টোস্টেরন তৈরি করবে, আর ডিম্বাশয় যেটা সেটা কিন্তু ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন তৈরি করবে। ওকে, তাহলে এটা তোমরা কিছুটা হলেও আইডিয়া আছে তোমাদের। সামনে চলে আসো, তাহলে আমরা দেখো আমরা হলো পিটুইটারি গ্রন্থিটা একটু দেখি। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি। কি বলা হয়? প্রভু গ্রন্থি। কতটুকু মানে কতটুকু ব্যাস বা কতটুকু গ্রাম, কত ওজন? 0.5 গ্রাম ওজন, এবং মনে রাখবা মোটর দানার মতো দেখতে, এবং 1 সেন্টিমিটার ব্যাস, এবং কয়টা ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, অগ্র আর পশ্চাৎ। এবং এখান থেকে দেখো অগ্রপিটুইটারিতে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ কি? থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করবে, এটা তোমরা জানো অলরেডি। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, এটা কিন্তু অলরেডি কাজটা বলে ফেলছি। লুটিনাইজিং হরমোনের কাজ কি? এটাও কিন্তু অলরেডি বলে ফেলা হয়েছে। নারীদের ডিম্বপাত, কর্পাস লুটিয়াম সৃষ্টি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলাকে উদ্দীপ্ত করে। তার মানে লুটিনাইজেশন প্রসেসে হেল্প করে, এবং পুরুষের টেস্টোস্টেরন ক্ষরণটাকেও কিন্তু উদ্দীপ্ত করে। সামনে চলে আসো। ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল মানে তো তোমরা জানো, তাই না? ফলিকল মানে কি? ফলিকল মানে হলো তোমার একটা যেখান থেকে ডিম্বাণু তৈরি হবে, তাই তো? ফলিকল স্টিমুলেটিং হরমোন দিয়ে আমরা কিন্তু ফলিকলটাকে পূর্ণতা দেই, মানে আস্তে 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 সেটা কিন্তু মানে স্টিমুলেটেড হয়ে পরিপূর্ণ ডিম্বকে পরিণত হয়। ওকে, তাহলে জিনিসটা একটু আমাদের মনে রাখতে হবে। তারপর দেখো সোমাটোট্রপিক হরমোন। তার মানে কি? এটা হলো তোমার মানে বৃদ্ধিতে হেল্প করবে। তার মানে যদি এটা অত্যাধিক ক্ষরণ হয়, তাহলে কিন্তু তুমি হলো জাইগান্টিজম দেখতে পারবে। হ্যাঁ, দেখবো যে অনেক বেশি মানে বড় হয়ে গেছে, মানে গরিলার মতো হয়ে গেছে। আর যদি কম ক্ষরণ হয় তাহলে কী হবে? ওই যে তোমার বামন থাকে না, বামন, ডোয়ারফিজম দেখা যাবে। ওকে, তাহলে এই জিনিসটা তোমাদের একটু আইডিয়া রাখা দরকার। সামনে চলে আসো। সামনে এখান থেকে আরেকটা ব্যাপার দরকার, প্রোল্যাকটিন হরমোন। প্রোল্যাকটিন হরমোনের ব্যাপার বলছিলাম, ল্যাকটিন বা ল্যাকটোজ এই কথাটা আমাদের দুধের সাথে রিলেটেড। তার মানে আমাদের কিন্তু স্তনগ্রন্থির বৃদ্ধি, এবং যেহেতু মানে ব্রেস্ট মিল্ক তোমার বাচ্চা খেয়ে থাকতেছে, তার মানে কি মা এবং সন্তানের মাঝে একটা তোমার সম্পর্ক বিল্ড আপ করা, সেটাতে কিন্তু হেল্প করতেছে। ওকে, তাই জিনিসটা তোমরা একটা আইডিয়া রাখবা। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনটা মেলানোফোর তৈরি করে এবং কালারটা নিয়ন্ত্রণ করে। আর পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন আসে, এটা কিন্তু আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে তোমার দুগ্ধক্ষরণ এবং জ্বরের সংকোচনে হেল্প করে, এটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। আর ভেসোপ্রেসিন বা এডিএইচ এর কাজ তো তোমরা অলরেডি জানোই। পিনিয়াল গ্রন্থির কাজটা মনে রাখবা, মেলাটোনিন নিয়ন্ত্রণ করে, যেটা আমাদের ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে। ওকে, কোথায় থাকে? তৃতীয় ভেন্ট্রিকলের থাকে। কোথায় থাকে? তৃতীয় ভেন্ট্রিকলে থাকে। আর যদি বলি যে ভাইয়া থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে, মনে রাখবা থাইরয়েড গ্রন্থি আমাদের থাকে হলো আমাদের ট্রাকিয়ার সামনে বা গলার সামনের দিকটাতে। তাহলে দেখো একটা জিনিস, যে আমাদের এই ট্রাকিয়া, যেটা ট্রাকিয়ার সামনে দেখবা এই চাকরিতে একটা থাইরয়েড গ্রন্থি থাকে, ওজনটা থাকে 25 গ্রাম, এবং এই যে দুইটা পার্ট দেখতেছো এই পার্টটা কিন্তু এই চাকরিতে, তাই না? আর এই মাঝের যে পার্ট যেটা, সেটা কি বলা হয় জানো? ইস্টমাস। কি বলা হয়? ইস্টমাস। ওকে, এই জিনিসটা মনে রাখবা। তারপর দেখো আমাদের কিন্তু 3টা হরমোন থাকে, এখান থেকে 3টা হরমোন তৈরি হয়, ট্রাইআইডোথাইরোনিন, থাইরক্সিন আর ক্যালসিটোনিন। তাহলে দেখো ট্রাইআইডোথাইরোনিন যেটা, সেটা কিন্তু আমাদের ভ্রূণ আর শিশুর পরিস্ফুটনে হেল্প করে, প্রোটিন সংশ্লেষ, প্রোটিন বিনাশ এগুলোতেও হেল্প করে। থাইরক্সিন যেটা, সেটাও আমাদের মানে মূল কথা দেখবো যে বিপাকীয় প্রক্রিয়া হারকে নিয়ন্ত্রণ করে। তবে ক্যালসিটোনিনটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্যালসিটোনিনটা কী করে জানো? ক্যালসিয়ামের পরিমাণটা রক্তে কমায় দেয়। তার মানে তুমি রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমাইতে চাও, রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমাইতে চাও, তার মানে কি? প্রসেস কি বলো তো? হয় তুমি ইউরিনের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে তুমি বের করে দিবা, অথবা তুমি তোমার অন্ত্র থেকে মানে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র থেকে তুমি কম পরিমাণে শোষণ করবা, অথবা হাড্ডিকে ক্ষয় হইতে দিবা না, তাই না? তার মানে ক্যালসিটোনিনের কাজ কি জানো? ক্যালসিটোনিনের কাজ হইলো মেইনলি দেখো ক্যালসিয়াম রক্তে স্থানান্তরে বাধা দেয়, মানে ক্যালসিয়াম পরিমাণ কমায়। তাহলে বৃক্ককে ক্যালসিয়াম শোষণে বাধা দিয়ে মূত্রের মানে বাড়ায় দেয়, এবং হাড়ে ক্যালসিয়াম সঞ্চয় করে, এবং তোমার কিন্তু এটা মানে রক্তে পরিমাণটা কমায় রাখতে হেল্প করে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, হ্যাঁ প্যারাথাইরয়েডটা কাজ কি? প্যারাথাইরয়েডের কয়টা থাকে জানো? প্যারাথাইরয়েড থাকে তোমার হলো 2 জোড়া। কয় জোড়া থাকে? 2 জোড়া থাকে। এই প্যারাথাইরয়েডের কাজ হইলো তোমার ক্যালসিয়ামের পরিমাণটাকে কী করা? বাড়ায় দেওয়া। তাহলে আমি যদি বলি যে ভাই ক্যালসিয়ামের পরিমাণটা বাড়াবো কেমনে বলো তো? ক্যালসিয়ামের পরিমাণটা বাড়াবো কেমনে? তুমি নিজেকে জিজ্ঞাসা করো, ক্যালসিয়ামের পরিমাণ বাড়ানো যায় কেমনে? ক্যালসিয়ামের পরিমাণ বাড়ানোর উপায় হইলো তুমি বেশি বেশি শোষণ করবা ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র থেকে, হাড্ডিকে ক্ষয় করে ফেলবা, তাহলে তুমি আর রক্তে বেশি ক্যালসিয়াম পাবা। এবং তুমি আরেক কাজ করতে পারো, যে তোমার হলো ইউরিন দিয়ে মানে মূত্র দিয়ে যেন কম যায় বা যেন না বের হয়, বা যদি মূত্র দিয়ে যেন বের না হয়ে যায় সেটা কন্ট্রোল করতে পারো, তাই না? তাহলে কিন্তু তোমার ক্যালসিয়াম পরিমাণ বেড়ে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, প্যারাথাইরয়েড হরমোনটা অস্থি থেকে ক্যালসিয়ামকে রক্তে স্থানান্তর করার মাধ্যমে ক্যালসিয়াম পরিমাণ বাড়ায়,
তারপর দেখো ক্যালসিয়ামের পুনঃশোষণটা বাড়ায় দেয় এবং ভিটামিন D3 কে সক্রিয় করে। ভিটামিন D3 এর সক্রিয় ফর্ম কি জানো? 125 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল। অনেক বড় নাম, মুখস্থ করার কোনো দরকার নাই, সহজ কথা মনে রাখো। ভিটামিন D কে অ্যাক্টিভেট করতে হেল্প করে কে? প্যারাথাইরয়েড হরমোন। ওকে, সামনে চলে আসো। তাহলে দেখো ওই কথাটাই বলতেছে যে যদি তোমার হলো রক্তে ভিটামিন ডি এর অভাবে কী হয় বলতো? বাচ্চাদের রিকেটস হয়, আর বয়স্কদের কী হয় বলতো? বয়স্কদের হয় অস্টিওম্যালেশিয়া। তাহলে জিনিসটা তোমাদের আইডিয়া রাখা লাগবে। এখন আসো সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল গ্ল্যান্ডটা কি? তোমার কিডনির মাথায় থাকবে, তাই না? কোথায় থাকবে? কিডনির মাথায় টুপির মতো থাকবে। এবং কয়টা থেকে? দুইটা কিডনিতে দুইটা থাকবে। এবং বাইরের দিকে পার্টটাকে বলা হয় কর্টেক্স, ভিতরেরটাকে বলা হয় মেডুলা। কর্টেক্স থেকে আসে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, গোনাডোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড কী করে? শর্করা জাতীয় খাবার নিয়ন্ত্রণ করে, বিপাক নিয়ন্ত্রণ করে। মিনারেলোকর্টিকয়েড হলো তোমার খনিজ লবণের বিপাক নিয়ন্ত্রণ করে, যেটা হলো আমাদের অ্যালডোস্টেরন। লাস্ট ক্লাস আমরা কিন্তু অ্যালডোস্টেরন পড়াইছিলাম, তাই না? ওই অ্যালডোস্টেরন কোথেকে আসতেছিল? সুপ্রারেনাল গ্ল্যান্ডের কর্টেক্স থেকে, তাই না? তাহলে কোথেকে আসতেছিল? কর্টেক্স থেকে আসতেছিল। মানে সুপ্রারেনাল গ্ল্যান্ডের কর্টেক্স থেকে কী আসে? মনে রাখবা, সুপ্রারেনাল গ্ল্যান্ডের কর্টেক্স থেকে আমাদের অ্যালডোস্টেরন আসে এবং সেটা কিন্তু আমাদের মেইনলি সোডিয়াম বিপাকটাকে হেল্প করে। এবং গোনাডোকর্টিকয়েড থেকে এস্ট্রোজেন আসে, এটা তোমরা একটু রিডিং দিয়েও দিতে পারো। তবে আমাদের মেডুলা থেকে আসে কি বলতো? অ্যাড্রেনালিন হরমোন। এটা একটা নাম হলো এপিনেফ্রিন হরমোন, যা যকৃতের সঞ্চিত গ্লাইকোজেন থেকে গ্লুকোজকে অবমুক্ত করে এবং এটা কিন্তু দেখবে যে গ্লাইকোজেনোলাইসিস করে। আর নরঅ্যাড্রেনালিন যেটা, সেটা কিন্তু তোমার নরএপিনেফ্রিন, সেটা কিন্তু তোমার মেইনলি গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে, তার মানে গ্লাইকোজেনেসিস করে। দেখবো কি তোমরা যদি একটু খেয়াল করে থাকো কখনো, দেখবো যে কোনো একটা রোগী পানিতে ডুবে গেছে, কোনো একটা বাচ্চা বা পানিতে ডুবে গেছে, তোমার লোকেরা তোমার খুব ধরাধরি করে করে তোমার হাসপাতালে নিয়ে আসলো। রোগীরা আসার পরে কী করে জানো? ওরা তাড়াহুড়া করে কি? যে অক্সিজেন কই, অক্সিজেন কই, অক্সিজেন দেন, ডাক্তার কই, এই কই, ওই কই। মনে করো সাপোজ ডাক্তার আসলো। এখন ডাক্তার তো মনে করো সাপোজ প্রথমে পেট থেকে পানি টানি বের করার চেষ্টা করলো, পরে দেখতেছে কী অবস্থা, মোটামুটি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করলো, পরে যখন বাঁচে না, তখন কি করা হয় জানো? একবার লাস্ট স্টেপ হিসেবে, পরে যখন দেখা যায় যে তোমার বাঁচতেছে না, তখন কী করা হয় জানো? লাস্ট স্টেপ হিসেবে একটা ইঞ্জেকশন দেওয়া হয়। অ্যাড্রেনালিন দেওয়া হয়। কী দেওয়া হয়? অ্যাড্রেনালিন দেওয়া হয়। অ্যাড্রেনালিন কেন দেয়? অ্যাড্রেনালিনটা তোমার এই যে গ্লুকোজ, মানে তোমার গ্লাইকোজেনোলাইসিস করতে পারে, হঠাৎ করে তোমার গ্লুকোজটা বাড়াই দিতে পারে, তোমার ব্রেনে গ্লুকোজের পরিমাণটা বাড়াই দিতে পারে। তারপর এই যে অ্যাড্রেনালিন যেটা, সেটা কিন্তু তোমার হার্টবিটটাকে বাড়াইতে হেল্প করে, বা তোমার হার্টকে একটু মানে চাপ দিয়ে বলে যে না, তোমাকে সক্রিয় হইতেই হবে। বুঝতে পারছো? পাশাপাশি দেখবা যে তোমার এই যে আমাদের লাংসে কিন্তু পানি জমে আছে, তাই না? আমাদের লাংসের বা ফুসফুসের প্রত্যেকটা নালী কিন্তু তোমার একবার চুপসে আছে। এই চুপসে থাকতে দেওয়া যাবে? চুপসে থাকতে দেওয়া যাবে না তো। তার মানে এই চুপসানো অবস্থাটা তো তোমার দূর করতে হবে না? এই যে এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন যেটা, সেটা কিন্তু তোমার যে আমাদের রক্ত যে তোমার ফুসফুসে যে তোমার অ্যালভিওলাস বা আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে, এগুলো একটু প্রসারিত করে কিছুটা বাতাস প্রবেশ করাইতে হেল্প করে। সেজন্য করা হয় কি জানো? যখন মনে করো যে একটা পেশেন্ট পানিতে ডুবে আসছে, লাস্ট চেষ্টা হিসেবে তার দিয়ে কিন্তু তোমার ওই একটা অ্যাড্রেনালিন ইঞ্জেকশন দিয়ে তাকে কিন্তু চেষ্টা করা হয় যে সে যেন মানে কিছুটা হলেও তাকে সেভ করা যায় বা বাঁচানো যায়। কিন্তু দেখা যায় কি যে মাঝে মধ্যেই বাঁচে না, তখন রোগীর লোকেরা তোমার হালকাও শুরু করে দেয় যে ডাক্তার তো রোগীটাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলছে। ভাই ইঞ্জেকশন দিছে কেন? ইঞ্জেকশন দিছে তোমার রোগীটার ভালো করার জন্য, রোগীটাকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা হিসেবে তোমার অ্যাড্রেনালিন দিছে। সেজন্য দেখবা কি যে বাংলাদেশের ডাক্তাররা এখন আর অত রিস্ক নিতে চায় না। কেন? আমি রিস্ক নিব কেন? রিস্ক নেওয়ার পর যদি আমি নিজেই না বাঁচি, তাহলে তো আমার রিস্ক নেওয়ার কোনো মানে নেই। কেন আমি রিস্ক নেব? সাপোজ মনে করো একটা পেশেন্ট, সে বাঁচে না, তাকে বাঁচানোর জন্য আমি হলো অ্যাড্রেনালিন দিচ্ছি, তাকে শেষ চেষ্টা হিসেবে তাকে বাঁচানোর চেষ্টা করতেছি। আর তুমি কোনো কারণে বাঁচলো না, আমাকে কী অপবাদ দিচ্ছ? যে আমি তাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলছি। তাহলে এই অপবাদ নেওয়ার আমার কোনো মানে আছে? কোনো মানে আছে? কোনো মানেই নেই। সেজন্য দেখবো কি রাস্তাঘাটে মাঝে মধ্যে হার্ট অ্যাটাক করে অনেকে, হ্যাঁ? দেখবো যে হার্ট অ্যাটাক করলেও মাঝে মধ্যে অনেক ভালো ডাক্তার থাকে, হয়তো আগায় যায়, আবার অনেকে স্কিপ করে। কেন স্কিপ করে? কারণ হার্ট অ্যাটাক হইলে তাকে বেশ কিছু ওষুধ বা কিছু প্রসিডিউর থাকে যেগুলো মেনটেন করতে হয়। পাশাপাশি দেখবো যে আমাদের সিপিআর দিতে হয়। সিপিআর দেয় কেমনে? এরকম বুকের উপর বসে এরকম করে চাপ দিতে হয়, অনেক মানে জোরে জোরে চাপ দিতে হয়। এখন মনে করো চাপ দিতে গিয়ে মানে হাড্ডিগুড্ডি ভেঙে যায়, মানে যে রিপসগুলো থাকে না, পরশুগুলো থাকে, ওগুলো ভেঙে যায়। এখন মনে করো রাস্তাঘাটে মানুষ সব কটা মূর্খের দল, এখন তুমি মনে করো সাপোজ তাকে বাঁচানোর জন্য তুমি সিপিআর দিচ্ছ, এখন বলবে কি জানো? তুমি মনে করো সিপিআর দিয়ে কোনো কারণে বাঁচাইতে পারলে না, যে বাঁচাইতে পারলে তো খুব ভালো, বাঁচাইতে পারলে খুবই ভালো, তোমার একবার মাথা তুলে রাখবে। মনে করো কোনো কারণে বাঁচাইতে পারলো না, লোকগুলো কী বলবে জানো? যে লোকটা হইলো মাথা ঘুরে পড়ে গেছে, ডাক্তারটা বাঁচানোর কোনো খবর নাই, বুকের উপর এসে লাফানো শুরু করছে। তারপর কী হয়েছে? বুকের উপর যখন হাত দিয়ে চাপ দিচ্ছে কয়েকটা, হাড্ডিগুড্ডি ভেঙে গেছে এবং পরে লোকটা মারা গেছে।
তুমি কেন সিপিআর দিচ্ছিলা? যে তার কিন্তু হার্টটা কাজ করতেছে না, তুমি হার্টটাকে কিছুটা সঞ্চালিত করে রক্তগুলো তোমার ব্রেনে পাঠানোর চেষ্টা করতেছিলে এবং হার্টটাকে পুনরায় সচল করার চেষ্টা করতেছিলা। কিন্তু তোমার আশেপাশের লোক কি অপবাদ দিল তোমাকে? যে তুমি লোকটা মাথা ঘুরে পড়ে গেছে বা কিছু একটা হয়েছে, তুমি ওর বুকের উপর তুমি লাফাই দিয়েছিলা, তারপর হাড্ডিগুটি পটপট করে ভেঙে গেছে এবং তুমি লোকটাকে মেরে ফেলছো। এরকম অপবাদ দিলে কোনো বাংলাদেশের ডাক্তার কোনো ইমার্জেন্সি পেশেন্টকে দেখতে চাবে না। সেরকম দেখো কি উপজেলা শহরে ডাক্তার আসলে ওই রোগীদেরকে দেখতে চায় না, কী করে? রেফার করে দেয়, খালি রেফার করে দেয়। কেন রেফার করে দেয়? কিছু হইলেই তারা পিটাই মেরে ফেলবে। এই হলো মূল কথা, বুঝছো? সেই জন্য অন্তত মানে যেখানেই যাও অন্তত তোমাকে একটু ধৈর্য রাখতে হবে, একটু কিছুটা হলেও জ্ঞান রাখতে হবে, যাতে তুমি এরকম মানে অ্যানার্কিগুলো যেন তৈরি না করো বা এরকম অরাজকতা যেন তোমার সামনে যেন তৈরি না হয়, বা তুমি যেন এই জায়গাগুলোতে একটু সেফ থাকতে পারো, অন্তত তোমার এই আইডিয়াগুলো যেন তোমার মাঝে থাকে। ওকে, তারপর দেখো যেটা আমরা বলতেছিলাম যে থাইমাস গ্রন্থির কথা বলতেছিলাম। ওকে, থাইমাস গ্রন্থিটা একটু দেখো। থাইমাস থেকে আমাদের কি তৈরি হয় বলতো? থাইমোসিন তৈরি হয়। কি তৈরি হয়? থাইমোসিন তৈরি হয়। এই থাইমোসিনটা কিন্তু আমাদের মেইনলি টি লিম্ফোসাইটকে আমাদের থাইমাস গ্রন্থি দেখো মূল কথা আস্তে 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 কিন্তু এটা নষ্ট হয়ে যায় এবং এটা কিন্তু রোগ প্রতিরোধে হেল্প করে এবং টি লিম্ফোসাইটকে মেইনলি ম্যাচিওর করতে হেল্প করে। ওকে, তাহলে জিনিসটা একটু আইডিয়া রাখার চেষ্টা করবা। আর অগ্নাশয় থেকে আলফা বিটা গামা ডেল্টা, আলফা মানে গ্লুকাগনের কাজ কি, ইনসুলিনের কাজ কি, সোমাটোস্টেরনের কাজ কি, প্যানক্রিয়াটিকুলারের কাজ কি, এটা তোমরা আই থিঙ্ক কিছুটা হলেও পড়তে পারবা। এটা একটু থেকে দেখো তোমরা আলফা কোষ থেকে কী তৈরি হয়, বিটা কোষ থেকে কী তৈরি হয়, ডেল্টা কোষ থেকে কী তৈরি হয় এবং গামা কোষ থেকে কী তৈরি হয়। সামনে চলে আসো। দেখো যে ডায়াবেটিস মেলাইটাসটা দেখো, ডায়াবেটিস মেলাইটাসটা মেইনলি যদি তোমার বিটা কোষটা যদি ইনসুলিন তৈরি করতে না পারে তাহলে সেটাই কিন্তু আসলে তোমার ডায়াবেটিস মেলাইটাস হয়। এটা একটু আইডিয়া রাখতে হবে। এবং জননাঙ্গ থেকে আমাদের হলো মেইনলি দুইটা পার্ট আছে, একটা শুক্রাশয়, একটা তোমার ডিম্বাশয়। শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন তৈরি হয়, এটা কাজগুলো তোমার একটু রেটিং দিবা, খুব বেশি যে কঠিন এমন না। আর ডিম্বাশয় থেকেও একটু মনে রাখো, এখান থেকে তোমার ইস্ট্রোজেন তৈরি হয় এবং প্রোজেস্টেরন তৈরি হয়। ওকে, কি তৈরি হয়? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন তৈরি হয়। ওকে, তাহলে এগুলো একটু রেটিং দিও। ওকে, মূল কথা জরায়ুর এন্ডোমেট্রিয়ামকে সুগঠিত করে, হ্যাঁ, যেটা নিশ্চিত ডিম্বাণু ধারণের উপযুক্ত হয়, এটা একটু মনে রাখো। আর এখান থেকে খুব একটা বেশি ইম্পর্টেন্ট খুব একটা নাই। ডিম্বাশয় চক্রে একাধিক ডিম্বাণু সৃষ্টি বাধাগ্রস্ত করে, এটা একটু আইডিয়া রাখা লাগবে। এবং ইস্ট্রোজেনটা হলো তোমার মেয়েদের নর্মাল হরমোন, বুঝছো? আমি যদি জিজ্ঞাসা করি মেয়েদের নর্মাল হরমোন কোনটা বলো তো? মেয়েদের নর্মাল হরমোন কোনটা? নর্মাল হরমোন কোনটা? তাহলে বলবা ইস্ট্রোজেন, যেটা মেয়েদের নর্মাল হরমোন। আর যদি বলি ভাইয়া প্রেগনেন্সি হরমোন কোনটা? প্রেগনেন্সি হরমোন হলো প্রজেস্টেরন। আমি যদি জিজ্ঞাসা করি প্রজেস্টেরনটা কি? প্রেগনেন্সি হরমোন। কি হরমোন? প্রেগনেন্সি হরমোন। প্রেগনেন্সি হরমোন কোনটা? প্রজেস্টেরন হলো প্রেগনেন্সি হরমোন। তার মানে কোনটার কাজ কি তোমরা একটু আইডিয়া রাখার চেষ্টা করবা। সামনে চলে আসো অমরাবা প্লাসেন্টা। অমরাবা প্লাসেন্টা থেকে খুব বেশি কোশ্চেন নাই, জাস্ট একটা জিনিস মনে রাখো, চারটা হরমোন তৈরি করে, হ্যাঁ, হিউম্যান কোরিয়নিক সোমাটোট্রপিন, রিল্যাক্সিন, প্রোল্যাকটিন, চারটা হরমোন তৈরি করতেছে। এগুলো হলো তোমার প্রোটিন জাতীয় হরমোন, আর দুইটা স্টেরয়েড জাতীয় হরমোন মানে স্টেরোজেন আর প্রোজেস্টেরন। কাজটা কি? এসসিজি আর এসসিএস এটা তোমার গর্ভাবস্থা বজায় রাখতে হেল্প করে এবং স্বাভাবিক বৃদ্ধিতে হেল্প করে। রিল্যাক্সিনটা তোমার মানে সন্তান প্রসবে হেল্প করে। প্রোল্যাকটিনটা তোমার হলো স্তন গ্রন্থি থেকে দুগ্ধক্ষরণটাকে সাহায্য করে। আর ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন যেটা সেটা তোমার ওভারিয়ান ইস্ট্রোজেন প্রজেস্টেরনের পরিপূরক হিসেবে কাজ করে। ওকে, একটু আইডিয়া রাখবা, মোটামুটি এখান থেকে আর কিছু নাই। আর এটা কিন্তু তোমার চ্যাপ্টার 3-তে পড়ে ফেলছো। ওকে, এটা কিন্তু তোমার চ্যাপ্টার 3-তে পড়ে ফেলছো, তাহলে সেখান থেকে তোমরা একটু কভার করে ফেলতে পারবা। সামনে চলে আসো, এখানে আমাদের বেশ কিছু ব্যাপার আছে। দেখো আমাদের কিন্তু মানে হরমোনের প্রভাব বলে বেশ কিছু ব্যাপার। পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোন আসে, আর এটা আমাদের মূল কথা আমাদের বৃদ্ধিতে মেনলি হেল্প করে কে জানো? গ্রোথ হরমোন হেল্প করে এবং থাইরয়েড গ্রন্থিটাও হেল্প করে। কেন জানো? থাইরয়েড গ্রন্থিটা আমাদের কিন্তু প্রোটিন বিভাগে হেল্প করে বা প্রোটিন সংশ্লেষ করা এই রিলেটেড ব্যাপারগুলোর সাথে রিলেটেড। তার মানে কারো যদি শুধুমাত্র গ্রোথ হরমোন মানে না থাকে, থাইরয়েড হরমোন আছে, মানে ব্যাপারগুলো আমাদের অ্যাকচুয়ালি দুইটাই দরকার। এখান থেকে না আমাদের যদি গ্রোথ হরমোন না থাকে বা যদি গ্রোথ হরমোন বেশি ক্ষরিত হয়, দেখবো কি জাইগান্টিজম দেখা যাচ্ছে, মানে গরিলার মতো বড় বড় হয়ে গেছে। আর যদি মনে করো সাপোজ গ্রোথ হরমোন কম তৈরি হয়েছে, তাহলে কি দেখবো যে মানে বামন হবে, বুঝছো, ছোট ছোট হবে, মানে তোমার অনেকটা ডোয়ারফিজম হবে। এবং সাপোজ থাইরয়েড হরমোন যদি কম থাকে তাহলে দেখবো যে বুদ্ধিশুদ্ধি কম হবে। ওকে, তাহলে এই ব্যাপারগুলো আসলে প্রত্যেকটাই বৃদ্ধি বা গ্রোথ বা আমাদের এই ব্যাপারগুলোর সাথে রিলেটেড, এটা একটু তোমরা আইডিয়া রাখো। গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিন হরমোন যেটা সেটা তোমার 191টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত, এটা একটু আইডিয়া রাখবা। কাজগুলোকে এটা একটু রিডিং দিবা। পেশির বৃদ্ধিতে হেল্প করবে, দেহে ক্ষয় রোধে হেল্প করবে, পুরাটাই একটু জাস্ট একটু একটু করে হলেও তোমাদের আইডিয়া রাখা দরকার। ওকে, আর লোহিত রক্তকণিকা সৃষ্টিতে তোমার এরিথ্রোপয়েসিসে সাধারণত তোমার গ্রোথ হরমোনটা হেল্প করে। এরিথ্রোপয়েসিস মানে কি? এরিথ্রোপয়েসিস মানে হলো তোমার এরিথ্রোসাইট তৈরি করার প্রক্রিয়া। কি তৈরি করার প্রক্রিয়া? এরিথ্রোসাইট তৈরি করার প্রক্রিয়া। আর আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া এখান থেকে আরেকটা ব্যাপার আছে, একটু দেখো লাস্ট একটু পার্ট দেখো, যে পার্টটা বলতেছিলাম এখান থেকে আমাদের 3টা পার্ট বলা আছে। দেখো বামনত্ব, দৈত্যাত্ব আর গরিলাত্ব। বামনত্ব মানে কি? যদি তোমার গ্রোথ হরমোন পর্যাপ্ত পরিমাণে ক্ষরণ না হয় তাহলে কি বলবা? ডোয়ারফিজম। যদি বেশি হয় তাহলে কি বলবা? তাহলে তোমার জাইগান্টিজম। হ্যাঁ, যদি শিশুকালে, এটা কিন্তু শিশুকালে।
আর যদি বয়স্ক অবস্থায় যদি বেশি হয় তাহলে কি বলবা অ্যাক্রোমেগালি বা গরিলাত্ম। তার মানে এখানে কিন্তু আমাদের 3টা পার্ট আছে। 2টা আছে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, আরেকটা আছে আমাদের বয়স্কদের ক্ষেত্রে। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যদি গ্রোথ হরমোন কম তৈরি হয় তাহলে কি বলবা ডোয়ারফিজম বা বামনত্ব। বেশি ঘটিত হয়েছে তাহলে বলবো তোমার দৈত্যাত্ব সাইগেন্টিজম। আর যদি বলি যে বয়স্ক অবস্থায় বেশি ঘটিত হয়েছে তাহলে কি বলবো জানো অ্যাক্রোমেগালি। বয়স্ক অবস্থায় যদি বা মানে একটা পূর্ণবয়স্ক মানুষের যদি গ্রোথ হরমোনটা বেশি ঘটিত হয় দেখবে যে আঙুলগুলো না অনেক বড় বড় হয়ে যাবে, বুঝছো? আঙুলগুলো হবে অনেক বড় বড়, সেটা বলে অ্যাক্রোমেগালি। আর যদি ছোটো বাচ্চাদের যদি অনেক বেশি হয় তাহলে দেখবে যে অনেক দৈত্যের মতো লম্বা লম্বা হবে, ওকে? সেটা হলো তোমার জাইগেন্টিজম। এখান থেকে আর কিছু আমাদের দরকার নাই, থাইরয়েড হরমোনে চলে আসো। থাইরয়েড হরমোনটা কিন্তু তোমার গ্রোথে হেল্প করে, পরিসংখ্যান হার বাড়ায় দেয়, এর অনেক ব্যবসা আছে। তারপর নিউরনের বিকাশ বা পূর্ণতা এগুলোতেও হেল্প করে। মায়োলিন আবরণ সৃষ্টির জন্য দায়ী, বুঝছো? সেটা বলছিলাম যে থাইরয়েড হরমোন যদি কম করিতে হয় তাহলে দেখবে যে তখন তাদের কিন্তু বুদ্ধিশক্তি একটু কম হয়, ওকে? এই ব্যাপারটা একটু আইডিয়া রাখো। তারপর দেখো যে থাইরয়েড হরমোন যদি মানে থাইরক্সিন হরমোন যদি অতিরিক্ত ক্ষরিত হয়, হ্যাঁ, তাহলে কী হবে বলো তো? তাহলে বলো তোমার গয়টার। আর যদি হলো তোমার কম ক্ষরিত হয় তাহলে কী হয় বলো তো? সেটা হবে তোমার ক্রিটিনিজম, বয়স্কদের হবে মিক্সিডেমা। তার মানে তুমি কয়টা পাইলা বলো তো? গ্রোথ হরমোন রিলেটেড 3টা পাইছো। কী কী? তো এটা লিখে নিও, হ্যাঁ, এটা তোমরা সুন্দর গুছাই নিবা। 3টা কী কী পাইছো? 3টা পাইছো অ্যাকচুয়ালি। একটা তোমার ডোয়ারফিজম, একটা হলো সাইগেন্টিজম, একটা হলো অ্যাক্রোমেগালি। এগুলো হলো গ্রোথ হরমোন রিলেটেড। এখন তুমি কি পাইলা? এখন তুমি পাইলা যে তোমার 3টা থাইরয়েড হরমোনের জন্য। একটা হলো তোমার গয়টার, আরেকটা পাইলা তোমার মিক্সিডেমা, আরেকটা কি বলো তো? আরেকটা হলো তোমার ক্রিটিনিজম। তারপরে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ক্রিটিনিজম, বয়স্কদের ক্ষেত্রে কি মিক্সিডেমা। এখন তো মনে রাখবে কেমন? দেখো ক্রিটিনিজম, ক্রিটিনিজম, দেখো তো ক্রিটিনিজম। সি আছে না? সিতে চাইল্ড, সিতে কি চাইল্ড। তার মানে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কী পাবো বলো তো? ছোটো বাচ্চাদের ক্ষেত্রে থাইরয়েড হরমোন কম পাইলে সেটা বলবো তোমার ক্রিটিনিজম। আর বড়দের ক্ষেত্রে থাইরয়েড হরমোন কম পাইলে সেটা কি বলবা? বলবো মিক্সিডেমা। আর যদি বেশি পাও সেটা যার ক্ষেত্রেই হোক সেটা হবে গয়টার। সামনে চলে আসো, এখান থেকে আর কিছু আমাদের দরকার নাই। দৈহিক হরমোনের সাথে রিলেটেড বেশ কিছু ব্যাপার আছে, এগুলো তোমরা জাস্ট একটু রিডিং দিয়ে যাও, তাহলে তোমাদের মোটামুটি এখান থেকে আর কিছু আমাদের প্রয়োজন নাই। আর এখান থেকে দেখো এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এগুলো কিন্তু হার্টের হৃদক্রিয়া বা রক্তচাপ বৃদ্ধি এইসব কন্ট্রোল করে। আর অ্যাড্রিনাল কর্টেক্স থেকে আসে অ্যালডোস্টেরন, সোডিয়াম পটাশিয়াম আয়নের সমতা রক্ষা করে। তাহলে এটাও তোমাদের একটু আইডিয়া রাখতে হবে, ওকে? সো মোটামুটি আমাদের মনে হয় অলমোস্ট চ্যাপ্টার শেষের দিকে। দেখো পানি সাম্যতা বজায় রাখতে হেল্প করে কিন্তু এডিএইচ, এটা একটু আইডিয়া রাখবা। বৃক্ষ থেকে ইরিথ্রোপয়েটিন আসে, সেটাও একটু হেল্প রাখা দরকার। তারপর দেখো যে টেস্টোস্টেরনটা শুক্রাণু জনন বা স্পার্মাটোজেনেসিসে হেল্প করে। বাকিগুলো তোমরা জাস্ট একটু রিডিং দিও, ওকে? তাহলে মোটামুটি আমাদের চ্যাপ্টার অলমোস্ট শেষের দিকে, ওকে? আরেকটা জিনিস একটু দেখো যে পোস্টপার্টাম সাইকোসিস, হ্যাঁ, দেখবা কি যে মেয়েদের ক্ষেত্রে প্রেগনেন্সির পরে দেখবে যে বাচ্চা হয়ে যাওয়ার পরে যে হরমোনাল যে চেঞ্জ হয়, দেখো যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এত বেশি পরিমাণে চেঞ্জ হয়, দেখবে যে তাদের কিন্তু একটা তোমার মানে কিছু সাইকোলজিক্যাল চেঞ্জের মধ্যে দিয়ে দেখা যায়, হ্যাঁ। আমেরিকাতে হয়েছিল কি যে তার একজন দম্পতি, তাদের প্রথমে একটা বাচ্চা হইলো। বাচ্চা হওয়ার পরে দেখা গেলো কি যে মাটা একটু অ্যাবনর্মাল বিহেভ করতেছে, হ্যাঁ। তখন তার হাজব্যান্ড মনে করলো যে প্রথম বাচ্চা হয়েছে, হয়তো একটু মানে ইয়ে হচ্ছে, আরেকটা বাচ্চা হলে হয়তো ঠিক হয়ে যাবে। তারপরে মনে করো সাপোজ তার কিছু বছর পরে গিয়ে আরেকটা যখন সেকেন্ড বাচ্চা হয়, তারপরে এই যে তোমার মানে পাগলামি বা একটু বলতে গেলে মেন্টাল একটু ডিস্টারবেন্স এটা আবার বেড়ে যায়। তখন মনে করো সাপোজ তাদের থার্ড বাচ্চার পরে এই প্রবলেমটা এত বেশি হয়ে যায় যে সেই মহিলাটা তার 3টা বাচ্চাকেই সে বাচ্চাবে ডুবায় পরে মেরে ফেলে, বুঝতে পারছো? নিজেই নিজের বাচ্চাকে মেরে ফেলছে। পরে আলটিমেটলি এটা নিয়ে পুরো আমেরিকাতে মানে অনেক হই হুল্লোড় হয়, অনেক লাফালাফি হয়, বেশ আলোচনা হয়। পরে কেসও হয় ওই বাচ্চার মায়ের বিরুদ্ধে। তবে তার হাজব্যান্ড তার পক্ষেই ছিল। আলটিমেটলি পরে অনেক গবেষণা পরে জানা যায় যে পোস্টপার্টাম সাইকোসিস বলে একটা ব্যাপার আছে, যেই ব্যাপারটাতে একটা মা তার মেন্টাল যে হেলথ সেটা আসলে খুব একটা কন্ট্রোল করতে পারে না। সে কিন্তু সেই অবস্থায় কন্ট্রোলেবল কোনো অবস্থায় থাকে না। সেই জন্য এমন হতে পারে যে সে তার নিজের বাচ্চাকে পর্যন্ত মেরে ফেলতে পারে, হ্যাঁ। এমনও হয় যে আমরা কিন্তু মাঝে মধ্যেই পাই, হ্যাঁ, তোমরা যদি একটা পোস্ট দেখে থাকো, বেশ মাঝে মধ্যেই আমি লাস্ট টাইম পাইছিলাম যে তাকে লিখতে দেওয়া হয়েছে একটা বাচ্চা হয়েছে এরকম একটা মহিলাকে, তার প্রেগনেন্সি কয়েক মাস পরে বা প্রচুর তো তার একটা মানে ট্রমা যায়, একটা চেঞ্জ যায়, হরমোনাল চেঞ্জ হয়। তাকে একটা প্যাড খাতা দিয়ে লিখতে বলা হয়েছে, আপনি লেখেন, বিষয়টা লেখেন। সে লিখছে কি, আমি বাবুর রক্ত খাবো, হ্যাঁ। মানে তাদের মাঝে এতটা সাইকোলজিক্যাল চেঞ্জ আসে তুমি চিন্তা করতে পারবে না, হ্যাঁ। প্রসবোত্তর বা এই যে তোমার পোস্টপার্টাম যে সাইকোসিস ব্যাপারটা বেশ ওয়ার্মিং একটা মানে একটা জাস্ট বলতে গেলে
চিন্তা করার মতোই বিষয়। এক্ষেত্রে কী করা হয় বা কী করা দরকার যে বাচ্চা কাচ্চা হওয়ার পরে আলটিমেটলি তাদেরকে সাইকিয়াট্রিস্টের কাছে নেওয়া আর প্রয়োজন অনুযায়ী একটু কিছুটা ট্রিটমেন্ট নেওয়া। তবে আসলে বাংলাদেশে হয় না। কারণ কি যদি তোমার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাও মনে করবে কি সে কি পাগল হয়ে গেছে? আসলে এই মানে বাংলাদেশের ট্যাবু বলো বা ট্রমা বলো এইসবে আসলে এইসব কারণে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। ওকে, সো এই ব্যাপারটা আসলে কিন্তু হইতে পারে। হ্যাঁ, কেন হয়? এই যে তোমার হরমোনাল ইমব্যালেন্স বা এত একটা র্যাপিড চেঞ্জ এইসবের কারণে কিন্তু তোমার এই ব্যাপারগুলো দেখা যেতে পারে। ওকে, সো মোটামুটি আমরা কিন্তু এই চ্যাপ্টারটা অলমোস্ট শেষ করে ফেলছি। তো আই থিঙ্ক এই চ্যাপ্টারে মোটামুটি তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে একটু জানাতে পারো। আমাকে একটু জাস্ট কাইন্ডলি জানাও তোমরা যতটুকু পড়াইছি এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, আই থিঙ্ক তোমাদের মোটামুটি সব কিছুই ক্লিয়ার হওয়ার কথা। আমি চেষ্টা করছি তোমাদের যতটুকু এই টপিক যতটুকু তোমাদের লাগে পুরোপুরি কমপ্লিট করে দেওয়ার। তারপর চ্যাপ্টার আসলে অনেক বড়, তোমাদের একটু পড়তে হবে, বারবার একটু রিভিশন দিতে হবে, তাহলে দেখবো যে আই থিঙ্ক এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, সো আমরা ক্লাস শেষ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।